অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, স্যার মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়টা আগে কখনো পড়া হয়নি, শুধু ওয়ান শট ক্লাস দেখলে কি কভার হবে? 100% কভার হবে। কারণ এই ক্লাসে আমি শুধু প্রশ্ন সলভ করাবো না, বরং এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ বেসিকগুলো তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাই দেবো। অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো বই থেকে তোমাদেরকে দাগায় দিব, এবং ক্লাস শেষে তোমাকে এই অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করাই দিব। সিকিউ এমসিকিউ গুলো যখন তোমাকে সলভ করাই দিব, তখন তুমি বুঝতে পারবে যে এই অধ্যায়ের পড়াটা তোমার 100% কমপ্লিট হয়েছে। প্রিয় শিক্ষার্থী, মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায়ের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যাদের হাতে সময় খুব অল্প কিন্তু অনেকগুলো অধ্যায় পড়া বাকি আছে, তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখতে পারো, কারণ তোমার জন্য খুবই বেশি টাইম এফিশিয়েন্ট হবে। মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা অধ্যায়টা শেষ করে ফেলবো। শুধু এই অধ্যায় নয়, বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ের উপরে এভাবে ওয়ান শট ক্লাস আমরা আপলোড করে যাচ্ছি। তোমার যেটা করতে হবে, ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো এবং একটা কমেন্ট করো যে নেক্সট ডে তোমার কোন ক্লাসটা প্রয়োজন, কোন অধ্যায়ের ক্লাসটা তোমার বেশি প্রয়োজন। আমরা সেই ক্লাসটা সবার আগে দেওয়ার চেষ্টা করব। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, সেখানেও আমাদের পেজটাকে ফলো করো এবং তোমার কাঙ্ক্ষিত অধ্যায়টার নাম লিখো। আমরা সেই ক্লাসটা নিয়ে সবার আগে হাজির হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আলোচনা শুরু করা যাক। তার আগে একটু বলি, আমরা কিন্তু এই স্লাইড থেকেও পড়বো, আবার এই যে দাগানো বই থেকেও পড়বো। ক্লাস শেষে তোমরা স্লাইড এবং দাগানো বইয়ের পিডিএফ গুলো ডাউনলোড করো, তারপর নিজে একটু প্র্যাকটিস করে দেখো। এই অধ্যায়ের কোনো প্রশ্ন নিয়ে তোমার আর প্রবলেম হবে না। প্রশ্ন যেমনে আসুক, যেভাবে আসুক, যেখান থেকে আসুক, তুমি উত্তর দিতে পারছো। প্রথমে একটু বই থেকে পড়ে নেই। দেখো, এই জায়গাতে একটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, যৌন জনন কাকে বলে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, তোমরা মনে রাখবে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে বাচ্চা উৎপাদন হলে সেটাকে বলা হয় যৌন জনন। যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধরনের গ্যামেট বা জনন কোষের মিলনের মাধ্যমে সন্তান উৎপাদন হয়, সেটাকেই বলা হয় কিন্তু যৌন জনন। এই সংজ্ঞাটা তোমরা একটু মুখস্থ করে নিও, ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হলো পুরুষের কি তৈরি হয় বলতো? পুরুষের তৈরি হয় পুং গ্যামেট বা শুক্রাণু, তোমরা সবাই জানো। আর নারীদের তৈরি হয় স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু। এখন আমাদের শুক্রাণু বানানোর কাজ করে, ডিম্বাণুর বানানোর কাজ করে যে অঙ্গগুলো, তাদেরকে কিন্তু বলা হয় প্রাইমারি বা মুখ্য জননাঙ্গ। আর শুক্রাণু ডিম্বাণু বানানো না, বরং এদেরকে পরিবহনের কাজ করে, এদেরকে দেখাশোনার কাজ করে যে অঙ্গগুলো, তাদেরকে বলা হয় সেকেন্ডারি বা আনুষঙ্গিক জননাঙ্গ। আমাদের প্রাইমারি জননাঙ্গ হচ্ছে পুরুষের জন্য শুক্রাশয় বা টেস্টিস, এবং নারীদের হচ্ছে ডিম্বাশয়। ঠিক আছে, পুরুষের দুটো অন্ডকোষ থাকে, ওগুলাই হচ্ছে পুরুষের শুক্রাণু তৈরি করে। আর নারীদের দেহের ভেতরে দুটো ডিম্বাশয় থাকে, ওখানে নারীদের ডিম্বাণু তৈরি হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, পুরুষের শুক্রাণু উৎপাদন হয় 60 থেকে 65 বছর বয়স পর্যন্ত, আর নারীদের ডিম্বাণু তৈরি হয় 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত। সেকেন্ডারি জননাঙ্গ, বুঝতেই পারছো, শুক্রাণু ডিম্বাণু পরিবহনের কাজ করবে, এদের কথা আমরা পরে জানবো। ওকে, পুরুষের দেখো, পুরুষের পুং প্রজনন তন্ত্র নিয়ে আলোচনা আমাদের জানতে হবে। এখানে অনেক কিছু লেখা আছে, ছবিটা একটু অসম্পূর্ণ মনে হয়েছে, এই জন্য আমি তোমাদেরকে একটা দাগানো, আমার আঁকানো একটা ছবি তোমাদেরকে আমি দেখাবো। এখান থেকে পুরা পুং জননাঙ্গের স্ট্রাকচার সম্পর্কে তুমি একটা ধারণা পাবে। সবকিছু পড়া হয়ে যাবে এই একটা ছবি থেকে। আমি হয়তো একে একে তোমাকে দেখাইতে পারতাম, সেক্ষেত্রে সময় বেশি লাগবে, এই জন্য আমি আগে থেকে একে রেখেছি। তোমরা খেয়াল করো, দেখো পুরুষের এই জিনিসটা কিন্তু বাইরে থেকে দেখা যায়, এটাকে বলে শিশ্ন বা পেনিস। আর পুরুষের এরকম দুটো অন্ডকোষ থাকে, এই অন্ডকোষগুলোকে বলা হয় শুক্রাশয়। বুঝছো, এই শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হয়, আর এই পেনিস হচ্ছে যৌন মিলনে অংশগ্রহণ করে। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই থলিটা, বুঝছো, এটার নাম হলো মূত্রথলি, এই নালীটার নাম হলো রেচন নালী, এই নালীটার নাম হলো রেচন নালী। রেচন নালীর মাধ্যমে মূত্র এসে মূত্রথলিতে জমা হয়, তারপরে এই নালীটার নাম মূত্রনালী, মূত্রনালীতে একদিক দিয়ে মূত্র বের হয়। এগুলো একটু আমরা আগে থেকে পড়ে রাখলাম, কাজে লাগবে আমাদের। বুঝতে পারছো? এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এবার খেয়াল করে দেখো, শুক্রাণুটা তৈরি হবে কোথায়? যে অন্ডকোষের ভেতরে বা শুক্রাশয়ের ভেতরে। শুক্রাশয়ের ভেতরে দেখো এক ধরনের প্যাঁচানো প্যাঁচানো নালী আছে, এই নালীগুলোকে বলে সেমিনিফেরাস নালী। সেমিনিফেরাস নালীতেই মেনলি শুক্রাণু তৈরি হয়, এখানেই শুক্রাণু তৈরি হয়, এই প্যাঁচানো নালীগুলোর ভেতরেই শুক্রাণু তৈরি হয়। তারপরে এই শুক্রাণুগুলো দেখো কয়েকটা এরকম সরু সরু নালীর মাধ্যমে এই জায়গাতে গিয়ে জড়ো হয়। এই সরু সরু নালীগুলোকে, এই যে দেখো সবগুলো গিয়ে যেখানে একটা জড়ো হলো, এই যে একটা কুণ্ডলী তৈরি করলো, এই কুণ্ডলীটাকে বলে রেটি টেস্টিস। সরু সরু নালীগুলো গিয়ে যে একটা কুণ্ডলী তৈরি করলো, এই কুণ্ডলীটাকে বলে রেটি টেস্টিস। রেটি টেস্টিস থেকে দেখো আরেকগুলো নালীর মাধ্যমে শুক্রাণু বাইরে বেরিয়ে আসলো, এই নালীগুলোকে বলা হবে ভাসা ইফারেন্সিয়া। ভাসা ইফারেন্সিয়া এই যে ক্যাপের মতো একটা জায়গায় চলে গেল, এটার নাম হলো এপিডিডাইমিস। আবারও বুঝো, শুক্রাণু তৈরি হবে সেমিনিফেরাস নালীতে, তারপরে শুক্রাণুগুলো চলে যাবে এই প্যাঁচানো জায়গাতে যার নাম রেটি টেস্টিস। শুক্রাণুগুলো বাইরে বের হবে কি দিয়ে? ভাসা ইফারেন্সিয়া দিয়ে। গিয়ে জড়ো হবে কোথায়? এই ক্যাপের মতো জায়গাতে যার নাম হলো এপিডিডাইমিস। এপিডিডাইমিসে শুক্রাণু গেল, তারপর শুক্রাণুটা এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাত্রা শুরু করবে। তোমরা মনে রাখবে এই নালীটাকে বলা হবে ভাস ডিফারেন্স। শুক্রাণু পরিবহনের মেল নালী হচ্ছে এই ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে গেল, একইভাবে এরকম এদিক দিয়েও সেম কাহিনী, এদিক দিয়ে শুক্রাণুগুলো চলে আসবে। দেখো শুক্রাণুগুলো যখন এখানে চলে আসে, এর উপরে দেখো একটা সাদা রঙের ছোট্ট গ্রন্থি আছে, এই গ্রন্থিটার নাম হলো সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকল থেকে বেশ কিছু রস পিচ্ছিল পদার্থ এসে শুক্রাণুর সঙ্গে যুক্ত হয়ে যায়। তখন সেই রস পিচ্ছিল পদার্থ আর শুক্রাণু সবাইকে একত্রে বীর্য বলা হয়।
তারপর বীর্যটা এই নালীতে 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 এই জায়গাতে আসে। এইটুকু নালীর নাম তোমরা মনে রাখবে, এটার নাম হলো সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকলের পরের এইটুকু নালীর নাম কিন্তু ক্ষেপণ নালী, এইটুকু নালীর নাম কিন্তু ক্ষেপণ নালী। তারপর শুক্রাণুটা দেখো মূত্রনালীতে চলে আসলো। মূত্রনালীর উপরে দেখো এখানে একটা বড় গ্রন্থি আছে, সাদা রঙের গ্রন্থি। এই গ্রন্থিটাকে বলা হয় কিন্তু প্রোস্টেট গ্রন্থি। এই গ্রন্থিটার নাম হলো প্রোস্টেট গ্রন্থি। তারপরে প্রোস্টেট গ্রন্থিও বেশ কিছু রস টস দেয় শুক্রাণুকে বা বীর্যকে। শুক্রাণু বা বীর্য আরেকটু নিচে নেমে আসে। এখন এই যে এই দুটা গ্রন্থিকে বলা হয় কাউপার গ্রন্থি, এই দুটা গ্রন্থিকে বলা হয় কাউপার গ্রন্থি। ঠিক আছে, এই কাউপার গ্রন্থিও বেশ কিছু রস টস দেয়। তারপরে দেখা যায় যে বীর্যটা এদিক দিয়ে এই পুং যৌনাঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসে। গতিপথ বুঝতে পারছো? সেমিনিফেরাস ভেসিকল, রেটিটেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। সেমিনাল ভেসিকল থেকে রস আসলো, তারপরে হলো ক্ষেপণ নালী। ক্ষেপণ নালীর পরে এই গ্রন্থিটার নাম কি বলতো? প্রোস্টেট গ্রন্থি। তারপরে এদিক দিয়ে শুক্রাণুটা আসলো, কাউপার গ্রন্থি থেকে রস নিল, তারপরে শুক্রাণুটা এদিক দিয়ে বাইরে বেরিয়ে আসলো। এই হচ্ছে মূল কাহিনী। মূল থিওরিটা কিন্তু আশা করি আমরা বুঝতে পেরেছি। তোমরা মনে রাখবে আমাদের এই পুরা পুং প্রজনন তন্ত্রতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আছে যারা শুক্রাণুটাকে অনেক বেশি হেল্প করে। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস শুক্রাণুটাকে পরিষ্কার করে একদম বেসে কুসে রেডি করে দেয়, তারপর শুক্রাণু এখান থেকে দৌড় দেয়। ঠিক আছে, শুক্রাণুকে তাহলে একদম পরিষ্কার করে স্থাপন করে কে বলতো? এপিডিডাইমিস। তারপর শুক্রাণুটা যখন এই জায়গাতে আসে, সেমিনাল ভেসিকল কি করে? শুক্রাণুকে পুষ্টি পদার্থ প্রদান করে এবং শুক্রাণুকে পিচ্ছিল পদার্থ প্রদান করে। তখন শুক্রাণুটা শুক্রাণু থাকে না, বীর্যে পরিণত হয়ে যায়। শুক্রাণু আর বীর্য সম্পর্কে তোমাদের একটু ধারণা দেয়। দেখো শুক্রাণু হচ্ছে এই কোষগুলোর নাম, শুক্রাণু হচ্ছে কোষ। আর শুক্রাণু চারপাশে দেখো অনেক তরল পদার্থ, অনেক পুষ্টিকর পদার্থ রয়েছে। শুক্রাণু এবং চারপাশের এই তরল পদার্থ, পুষ্টিকর পদার্থ সবাইকে একসাথে কিন্তু বলা হয় বীর্য বা সিমেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুক্রাণু এদিক থেকে চলে যায়, তারপর সেমিনাল ভেসিকল যখন রস টস দিয়ে দেয় তখন শুক্রাণুটা বীর্যে পরিণত হয়। তারপর বীর্যটা এখানে চলে আসে। প্রোস্টেট গ্রন্থিও বেশ কিছু রস টস দেয়, বাল্বোইউরেথ্রাল গ্রন্থি বা কাউপার গ্রন্থিও বেশ কিছু রস টস দেয়। তারপরে এই বীর্যটা এদিক দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই হচ্ছে আমাদের পুরো পুং প্রজনন তন্ত্রের স্ট্রাকচার। আশা করি এই পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস লাস্ট বলে রাখি, শুক্রাশয়তে এই জিনিসটার নাম, শুক্রাশয়ের এরকম এবড়োথেবড়ো একটা আবরণ আছে, এই আবরণের নাম হলো স্ক্রোটাম, তাই না? ওকে, আরেকটা জিনিস দেখো, মানুষের শিশ্ন সম্পর্কে দুটো তথ্য একটু তোমরা মনে রেখো। এটা মানুষের হচ্ছে পুং যৌনাঙ্গ বা শিশ্ন, শিশ্নের একটা সুন্দর মাথা থাকে। এই মাথাটাকে বলা হয় গ্লান্স পেনিস। গ্লান্স পেনিস, ঠিক আছে? শিশ্নের মাথাটাকে বলা হয় গ্লান্স পেনিস। শিশ্নের মাথাটাকে বলা হয় গ্লান্স পেনিস। এবং শিশ্নের উপরে দেখো একটা আবরণ থাকে। মুসলমানদের ক্ষেত্রে এই আবরণটা কেটে ফেলা হয়। এই আবরণটাকে বলা হয় প্রিপিউস। ঠিক আছে, পুং প্রজনন অঙ্গের, পুং যৌনাঙ্গের মাথার যে চামড়াটা কেটে ফেলা হয় সেই চামড়াটাকে বলা হয় প্রিপিউস, আর মাথাটাকে বলা হয় গ্লান্স পেনিস। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে কিছু লোম থাকে, এই লোমগুলোকে বলা হয় পিউবিক হেয়ার। ঠিক আছে, এই পিউবিক হেয়ার বয়সন্ধিকালে গজায়। প্রথম হচ্ছে এই পিউবিক হেয়ারটা গজায় কখন? বয়সন্ধিকালে। এগুলো কিন্তু এমসিকিউ আসে। মোটামুটি পুং প্রজনন অঙ্গগুলো নিয়ে আমাদের কিন্তু একটা ভালো ধারণা হয়ে গেছে। ওকে, এই জিনিসগুলো এবার আমরা বই থেকে দেখব। আমরা প্রথমেই জানি যে প্রধান অঙ্গ হলো শুক্রাশয় বা টেস্টিস। এটা হলো স্ক্রোটাম নামক একটা থলির ভেতরে থাকে, এটাও আমরা দেখেছি। তোমরা মনে রাখবে আমাদের দেহের টেম্পারেচারের চেয়ে স্ক্রোটামের মধ্যে বা শুক্রাশয়ের মধ্যে টেম্পারেচার গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস করে কম থাকে। মানে তোমার শরীরে যদি 38 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়, তোমার শুক্রাশয়ের মধ্যে টেম্পারেচার হবে 36 ডিগ্রি সেলসিয়াস। কারণ শুক্রাণু বেশি টেম্পারেচারে মারা যায়, এই জন্য শুক্রাশয়ের মধ্যে টেম্পারেচারটা একটু কম থাকে। আচ্ছা, এখানে আবরণ থাকে, দৈর্ঘ্য প্রস্থ এগুলো না পড়লেও হবে, এটা পড়তে হবে যে প্রায় 1000টি সেমিনিফেরাস নালী আছে। প্রত্যেকটা শুক্রাশয়ে দেখো এরকম অনেক পেঁচানো নালী আছে, এদের নাম হলো সেমিনিফেরাস নালী। এই সেমিনিফেরাস নালীগুলোর চারপাশে লেডি কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ নামের এক ধরনের কোষ থাকে। সবগুলো সেমিনিফেরাস নালী থেকে শুক্রাণুগুলো গিয়ে রেটিটেস্টিস নামক একটা জায়গাতে জড়ো হয়। রেটিটেস্টিস থেকে প্রায় 20টি 4 থেকে 6 মিলিমিটার লম্বা নালী বাইরে বের হয়, এদেরকে বলা হয় ভাসা ইফারেন্সিয়া। ঠিক আছে, এই ভাষা ইফারেন্সিয়ার মাধ্যমে শুক্রাণুগুলো কিন্তু বাইরে বের হয়। এই ঘন জায়গাটার নাম রেটিটেস্টিস, আর এই কটা নালীর নাম হলো ভাষা ইফারেন্সিয়া। আর উপরে এই যে কাপের মতো একটা বড় ক্যাপের মতো অংশ, এটার নাম হলো এপিডিডাইমিস। পুরো লাল গঠনটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হলো এপিডিডাইমিস। ওকে, আচ্ছা, তোমরা মনে রাখবে সেমিনিফেরাস নালী থেকেই কিন্তু শুক্রাণু উৎপন্ন হয়। সেমিনিফেরাস নালী কিন্তু শুক্রাণু তৈরি করে। এবং ওই যে লেডি কোষগুলো ছিল না, ওরা টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে, এটা তোমাদের মনে রাখতে হবে। মানুষের প্রতি সেকেন্ডে প্রায় 1500 করে শুক্রাণু উৎপন্ন হয়। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর এপিডিডাইমিস তোমরা দেখেছো, উপরে হচ্ছে একটা ক্যাপের মতো অংশের নাম হলো এপিডিডাইমিস। এপিডিডাইমিসের মধ্যে অনেক প্যাঁচানো নালী আছে, এটাকে টেনে লম্বা করলে প্রায় 4 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হবে। এটা হলো এপিডিডাইমিস। এপিডিডাইমিসের 3টা অংশ রয়েছে, ওগুলো পড়া লাগবে না। এপিডিডাইমিসের কাজটা তোমরা মনে রাখবে। এপিডিডাইমিস কি করে? শুক্রাণুগুলোকে আলাদা করে নিষেক ক্ষমতা বাড়ায়, শুক্রাণুগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এবং শুক্রাণুকে পুষ্টি পদার্থ দিয়ে দেয়। দেখো এই বড় নালীটা শুক্রাণু পরিবহন করে, এই বড় নালীটাকেই কিন্তু বলা হয় ভাস ডিফারেন্স। এই বড় নালীটাকে বলা হয় কিন্তু ভাস ডিফারেন্স। এটা মোটামুটি
40 থেকে 50 সেন্টিমিটার লম্বা। এটার কাজই হলো শুক্রাণুটাকে পরিবহন করা। এই হলো শুক্রাণুকে পরিবহন করে। এটা হয়ে গেল, আর তেমন কিছু পড়া লাগবে না। সেমিনাল ভেসিকল খুব ভালো করে পড়তে হবে। সেমিনাল ভেসিকল কি প্রদান করে? সেমিনাল ভেসিকল কিন্তু অনেক পিচ্ছিল এবং সান্দ্র পদার্থ দেয়, যার কারণে 70% বীর্য এখানেই তৈরি হয়, এখানেই কিন্তু সিমেন্টটা তৈরি হয়। সেমিনাল ভেসিকলে যে ফ্রুক্টোজ নামক একটা পুষ্টিকর পদার্থ দেয়, এতে করে শুক্রাণুগুলো খাদ্য পায় এবং এই খাদ্যটাকে খেয়েই কিন্তু শুক্রাণুগুলো দৌড়াদৌড়ি করে। শুক্রাণুকে কে ফ্রুক্টোজ দেয় বলো তাহলে? সেমিনাল ভেসিকল। এই জিনিসের নামই তো সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলই হলো শুক্রাণুকে ফ্রুক্টোজ প্রদান করে এবং শুক্রাণুকে পিচ্ছিল পদার্থ প্রদান করে। এগুলো কিন্তু এমসিকিউ আসে। ক্ষেপণ নালী খুব ছোট্ট একটা নালী, বুঝছো? খুব ছোট্ট একটা নালী, মাত্র হচ্ছে 19 মিলিমিটার লম্বা একটা ছোট্ট নালী। এটার নাম হলো ক্ষেপণ নালী। এটা গিয়ে প্রোস্টেট গ্রন্থির সাথে গিয়ে যুক্ত হয়। তারপরে মূত্রনালী প্রায় 18 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয়। এর কাজ হলো মূত্র এবং শুক্রাণু বা বীর্য দুটাকে একই সাথে পরিবহন করা, ঠিক আছে? বীর্য স্থলন করা এবং মূত্র নিষ্কাশন করা, দুটা কাজই করে থাকে আসলে। স্ক্রোটাম হচ্ছে শুক্রাশয়ের যে চারপাশের খোলসটা আছে, আবরণটা আছে, সেটাকেই বলা হয় কিন্তু স্ক্রোটাম। স্ক্রোটামের কাজ হলো শুক্রাণুগুলোকে একটা নিম্ন টেম্পারেচারে সংরক্ষণ করা। দেহের টেম্পারেচার 38, কিন্তু শুক্রাশয়ের টেম্পারেচার 36। কার কারণে এটা সম্ভব? স্ক্রোটামের কারণে। শিশ্ন নিয়ে আমাদের জানতে হবে, আমরা আগেই জেনেছি। পুং যৌনাঙ্গ বা শিশ্ন বা পেনিসের মাথাটাকে বলা হয় গ্লান্স পেনিস। আর মুসলমানের করার সময় যেটা কেটে ফেলা হয় তাকে বলা হয় প্রিপিউস। দুরকম মাসল থাকে শিশ্নের মধ্যে, একটু পরে রাখতে পারো। কর্পোরা ক্যাভারনোসা নামক একটা মাসল, আর কর্পোরা স্পঞ্জিওসাম নামক একটা মাসল। এই মাসলগুলো শক্ত হলেই পুং যৌনাঙ্গটা আসলে শক্ত হয়। এই হচ্ছে ঘটনা। গ্রন্থির কথা পড়তে গেলে আমরা প্রোস্টেট গ্রন্থি পড়বো, তেমন কিছু না, শুধু কাজ পড়তে হবে। এ হলো ক্ষারীয় তরল প্রদান করে এবং হচ্ছে বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করে। দেখো, অম্লীয় অবস্থাটাকে প্রশমিত করে, যাতে করে শুক্রাণু ভ্যাজাইনার মধ্যে গিয়ে বেঁচে থাকতে পারে। ভ্যাজাইনা কিন্তু অ্যাসিডিক। আর প্রোস্টেট গ্রন্থি কি দেয় বলো? ক্ষার। এই ক্ষারগুলোকে নিয়ে গিয়ে শুক্রাণু ভেজাইনার মধ্যে অ্যাসিডের সাথে মারামারি করে। বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এর কাজটা তোমরা পড়ে রাখবে। এটার আরেকটা নাম হলো কাউপার গ্রন্থি। এর কাজ হলো শুক্রাণুকে দেখে যে পিচ্ছিল পদার্থ দিয়ে দেওয়া। এটা পড়া হয়ে গেল। পুং প্রজননতন্ত্রের বিভিন্ন হরমোনের ক্রিয়া, এত কিছু হরমোন এখানে পড়া লাগবে না, শুধু এটা পড়তে পারো। টেস্টোস্টেরন হরমোন পুং প্রজননতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন। এটা কিন্তু পুরুষের সকল রকম বৈশিষ্ট্যের বিকাশ ঘটে এবং শুক্রাণু তৈরিতে ভূমিকা রাখে। ওকে, এটা হয়ে গেল। এবার আমরা স্ত্রী প্রজননতন্ত্র পড়ব। নারীদের জননাঙ্গ হিসেবে কাজ করে কোন অঙ্গগুলো, সেগুলো জানতে হবে। সমস্যা হচ্ছে নারীদের বেশিরভাগ জননাঙ্গের অংশ ভেতরে অবস্থান করে, দেহের ভেতরে। দেহের ভেতরে অবস্থান করে বলে এদেরকে অন্তঃযৌনাঙ্গ বলা হয়। কিছু অংশ দেহের বাইরে থাকে, সেটাকে বহিঃযৌনাঙ্গ বলা হয়। আমরা সবটারই ছবি দেখার চেষ্টা করব। দেখো, আমরা ছবি থেকে একটু বুঝবো। এই যে নারীদের প্রজননতন্ত্র, এই অংশটুকু শুধু দেহের বাইরে, আর বাদবাকি সব অংশ কিন্তু দেহের ভেতরের দিকে অবস্থান করবে। নারীদের দেখো এরকম বড় একটা জায়গা রয়েছে, এই জায়গাটাকে বলা হয় তাদের যোনি বা ভ্যাজাইনা। যোনির যে ওয়ালটা একটু ভাঁজ ভাঁজ হয়ে থাকে, এটাকে বলা হয় রোগী। ঠিক আছে, এগুলো বাইরে দেখা যায় না, ভেতরে থাকে। এখন দেখো, এই যে একটা তিনকোনা ত্রিভুজের মতো একটা থলি আছে, এই থলিটাকে কিন্তু বলা হয় জরায়ু বা ইউটেরাস। ঠিক আছে, জরায়ু বা ইউটেরাস। জরায়ের বাইরের দিকের যে আবরণটা আছে তার নাম পেরিমেট্রিয়াম। ভেতরের দিকে সবচেয়ে ভেতরের আবরণের নাম হলো এন্ডোমেট্রিয়াম। আর জরায়ের মাঝখানের যে মাসল আছে তার নাম হলো মায়োমেট্রিয়াম। ঠিক আছে, এই মাসলগুলোর নাম হলো মায়োমেট্রিয়াম। এখন দেখো, এই জিনিসটা তো জরায়ু আমরা জানি, আর এই জিনিসটা তো হচ্ছে ভ্যাজাইনা। জরায়ু এবং ভ্যাজাইনার এই যে সংযোগী স্থল, এই জিনিসটার নাম হলো সার্ভিক্স। তার মানে ভ্যাজাইনা এবং জরায়ু এই দুইজনের সংযোগী স্থলটাকে বলা হয় সার্ভিক্স বা গ্রীবা, গলা। এটা গলার মতো কাজ করে। ঠিক আছে, আরো কিছু জিনিস পড়তে হবে। দেখো, ভ্যাজাইনার জরায়ুর উপরে দেখো একটা পেঁচানো এরকম নালী আছে, এই নালীটাকে বলা হয় ফেলোপিয়ান নালী। খুব গুরুত্বপূর্ণ কথা, ফেলোপিয়ান নালী, এটা আমাদের মনে রাখতে হবে। এছাড়াও দেখো, জরায়ুর গায়ে এরকম একটা থলি অবস্থান করছে। জরায়ুর গায়ে যে থলিটা ঝুলে আছে এটাকে বলা হয় ডিম্বাশয় বা ওভারি। জরায়ুর গায়ে যে থলিটা আছে তার নাম হলো ডিম্বাশয় বা ওভারি। এই ডিম্বাশয়ের ভেতর থেকেই কিন্তু ডিম্বাণুটা তৈরি হয়। ঠিক আছে, নারীদের কোনো মাসে এই পাশে ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু তৈরি হয়, কোনো মাসে আবার এ পাশে একটা ডিম্বাণু তৈরি হয়। নারীদের দুটো ডিম্বাশয় থাকে দেহের ভেতরে, জরায়ুর গায়ে লেগে থাকে। প্রত্যেক মাসে যে কোনো ডিম্বাশয় থেকে একটা করে ডিম্বাণু তৈরি হবে, এই হচ্ছে হিসেব। তাহলে এগুলো ভেতরে। বাইরে থেকে আমরা কি কি দেখতে পাই? বাইরে থেকে দেখলে দেখা যাবে যে একটা হচ্ছে মুখ রয়েছে, যোনির মুখ রয়েছে। এই মুখের মোটা আবরণটাকে বলা হয় লেবিয়া মেজোরা, আর ভেতরে পাতলা আবরণটাকে বলা হয় লেবিয়া মাইনোরা। এবং উপরে একটা হচ্ছে খুবই সংবেদী জায়গা আছে যাকে বলা হয় ক্লাইটোরিস বা ভগাঙ্গুর। তারপরে এখানে কিন্তু মূত্রনালীর একটা ছিদ্র রয়েছে এবং নিচের দিকে বার্থোলিন গ্রন্থি নামক একটা গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলো থেকে পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয়, যাতে করে ভ্যাজাইনাটা অনেক পিচ্ছিল থাকে। এই হচ্ছে ঘটনা। তো বহির্যৌনাঙ্গের আরেকটা ছবি আমাদের দেখতে হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি বহির্যৌনাঙ্গ। খেয়াল করে দেখো, এই যে এই দানাটাকে বলা হচ্ছে ক্লাইটোরিস, এই ছিদ্রটাকে বলা হচ্ছে ইউরেথ্রা ছিদ্র বা মূত্রনালীর ছিদ্র। এটাই হচ্ছে ভ্যাজাইনার। এই যে দেখো এবড়োথেবড়ো ওয়াল। আরেকটা জিনিস দেখো, মোটা যে আবরণটা, এই যে মোটা আবরণটার নাম হলো লেবিয়া মেজোরা, আর পাতলা আবরণটার নাম হলো লেবিয়া মাইনোরা। ঠিক আছে, আর নিচে রয়েছে হলো মলের ছিদ্র। এটা নিয়ে তো আমাদের আলোচনা করতে হবে না। এই হচ্ছে মোটামুটি জিনিসপত্র নারীদের যৌনাঙ্গে রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আমরা লাস্ট পড়ে যাব, সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো,
ফেলোপিয়ান নালীর কথা আমরা পড়েছিলাম। এই যে দেখো জরায়ুর উপরে এই নালীটার নাম হলো ফেলোপিয়ান নালী। এই ফেলোপিয়ান নালীর 4টা অংশ রয়েছে, এই 4টা অংশ কিন্তু পরীক্ষায় আসে। ফেলোপিয়ান নালীর 4টা অংশের মধ্যে এই যে এই অংশটা দেখো একটু এবড়ো থেবড়ো ভাঁজ হয়ে আছে, এই অংশটার নাম হলো ফিমব্রি। এই যে এইটুকু অংশকে বলা হয় ইনফান্ডিবুলাম, এই অংশটার নাম হলো অ্যাম্পুলা। আর ফেলোপিয়ান নালীর এই যে লাস্ট অংশটা যেটা গিয়ে জরায়ুর গায়ে লেগে আছে তার নাম হলো ইস্থমাস। তোমরা মনে রাখবে অ্যাম্পুলা নামের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ শুক্রাণু আর ডিম্বাণুর যখন মিলনটা হয় সেটা কিন্তু অ্যাম্পুলা নামের এই জায়গাতে এসে হয়। শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় অ্যাম্পুলাতে এসে। ঠিক আছে, আমরা পরে কিন্তু এটা নিয়ে জানবো। যাই হোক, নারীদের যৌনাঙ্গ আমরা পড়ে ফেললাম, এবার চলো একটু বই থেকে আমরা দেখবো নারীদের যৌনাঙ্গ সম্পর্কে, বই থেকে জানবো। তোমরা মনে রাখবে দুটা জিনিসের কাজ আমি একটু বলি। ডিম্বাণু কিন্তু তৈরি হবে এই জায়গাতে, ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাণুটা কি এখানে বসে থাকবে, শুক্রাণু ডিম্বাণুর মিলন এই জায়গাতে হবে ফেলোপিয়ান নালীতে। তারপরে যে ভ্রূণটা গঠন হবে সেই ভ্রূণটা এসে জরায়ুর প্রাচীরে এই জায়গাতে এসে বড় হবে। তার মানে বাচ্চা কোথায় বড় হয় বলো? জরায়ুর প্রাচীরে। কিন্তু ডিম্বাণু কোথায় তৈরি হয় বলো? এই ডিম্বাশয়ে। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলো এবার পড়ি। ডিম্বাশয় এমন একটা জিনিস যেখানে ডিম্বাণু তৈরি হয়, তাই না? ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাশয়ের হচ্ছে অনেক কিছু লেখা আছে, এগুলো পড়া লাগবে না, এগুলো পড়ার মতো তেমন কিছু পাচ্ছি না। আচ্ছা, ডিম্বাশয়ের প্রধান কাজ হলো ডিম্বাণু তৈরি করা, এটা আমরা মনে রাখবো। এছাড়াও এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক খুবই গুরুত্বপূর্ণ দুটো হরমোন তৈরি করতে পারে ডিম্বাশয়, এটুকু পড়লেই হবে। ডিম্ব নালী বা ফেলোপিয়ান নালী সম্পর্কে আমাদের জানতে হবে। ফেলোপিয়ান নালী হচ্ছে প্রায় 12 সেন্টিমিটার, এটা সংখ্যায় হলো 2টা, এদের 4টা অংশ রয়েছে। ঝালরের মতো অংশ রয়েছে যার নাম হলো ফিমব্রি, ফানেলের মতো আকারে যেটা রয়েছে তার নাম হলো ইনফান্ডিবুলাম, স্ফীত অংশ ফুলানো অংশটার নাম হলো অ্যাম্পুলা, এবং জরায়ুর সাথে লেগে থাকে তার নাম হলো ইস্থমাস। এদের কাজ হলো ডিম্বাণুটাকে পরিবহন করা, শুক্রাণুটাকে আসতে দেওয়া। যে এটার কথা বলছি আমি, ফেলোপিয়ান নালীর কথা বলছি। ফেলোপিয়ান নালীর মধ্যেই তো ডিম্বাণুটা যাতায়াত করে। ডিম্বাণু মনে করে এখানে এসে অবস্থান করা, শুক্রাণু এখানে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়। বুঝছো? ফেলোপিয়ান নালীটাই যেন খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো নিষেকে সাহায্য করছে, ডিম্বাণুকে গ্রহণ করছে। ওকে, হয়ে গেল, এগুলো পড়া হয়ে গেল। জরায়ু নিয়ে আমাদের একটু পড়তে হবে। জরায়ু কোন থলিটা তোমরা ইতিমধ্যে জানো, এই যে এই থলিটার নাম হলো জরায়ু। এই যে এই জিনিসটা পুরোটার নাম হলো জরায়ু। ঠিক আছে, এটার নাম হলো জরায়ু। জরায়ুর 3 স্তর রয়েছে। জরায়ু 3টা স্তরের মধ্যে বাইরের স্তরটাকে বলা হয় পেরিমেট্রিয়াম, মাঝখানের স্তরটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, এবং সবচেয়ে ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এই কথাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। জরায়ুর উপরের দিকে গম্বুজের মতো অংশের নাম হলো ফান্ডাস, মাঝে রয়েছে জরায়ুর দেহ, এবং নিচের দিকের অংশটাকে বলে জরায়ুর সার্ভিক্স বা গ্রীবা। যখন বাচ্চায় এখানে বড় হওয়া শুরু হয়, এখানে তো বাচ্চা ধারণ হয়, তোমরা মনে রাখবে এখানে বাচ্চা হয়। যখন বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে তখন জরায়ুটাও প্রসারিত হয়। জরায়ু 20 গুণ পর্যন্ত প্রসারিত হতে পারে। জরায়ু 20 গুণ পর্যন্ত প্রসারিত হতে পারে। ঠিক আছে, 20 গুণ পর্যন্ত প্রসারিত হতে পারে। জরায়ুর কাজ হচ্ছে ভ্রূণটাকে আগলে রাখা, ভ্রূণটাকে লালন পালন করে বড় করা, ভ্রূণটাকে খাবার দেওয়া, শ্বসন করতে সাহায্য করা। ওকে, আচ্ছা, ভ্যাজাইনা নিয়ে আমাদের একটু পড়তে হবে। ভ্যাজাইনার দৈর্ঘ্য 8 থেকে 10 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে দেখো ভ্যাজাইনার যে প্রাচীরটা এবড়ো থেবড়ো হয়ে থাকে সেটাকে বলে রুগী। আচ্ছা, তেমন কিছু পড়া লাগবে না এখানে আর। ভ্যাজাইনা হচ্ছে সঙ্গমের অঙ্গ হিসেবে কাজ করে, এই জায়গাটায় কিন্তু পুরুষাঙ্গ গ্রহণ করে। আচ্ছা, আর তেমন কিছু পড়া লাগবে না। বহিঃযৌনাঙ্গ সম্পর্কে জানতে হবে। ভ্যাজাইনার 2টা আবরণ আছে। মোটা আবরণটাকে বলা হয় লেবিয়া মেজোরা, আর চিকন আবরণটা পাতলা আবরণটাকে বলে লেবিয়া মাইনোরা। এটা আমরা আগেও জেনেছি। এই যে মোটা আবরণের নাম লেবিয়া মেজোরা, আর পাতলা আবরণের নাম হচ্ছে লেবিয়া মাইনোরা। ঠিক আছে, এটা আমরা বুঝছি আশা করি। তোমরা একটা জিনিস এবার খেয়াল করে দেখো, বার্থোলিন গ্রন্থি বলে একটা আছে যেটা যৌন মিলনের সময় ভ্যাজাইনাটাকে পিচ্ছিল করতে সাহায্য করে। আর এই যে ক্লাইটোরিস, এটা হলো উত্তেজনা প্রদান করে। এটা হলো একটা স্নায়ু দিয়ে গঠিত, স্নায়ুর প্রান্ত দিয়ে গঠিত। অনেকগুলো হরমোন সম্পর্কে বলা আছে। হরমোনগুলো শুধু নাম পড়লেই হয়, ভেতর কিছু পড়া দরকার নেই আপাতত। এস্ট্রোজেন নামের এই হরমোনটা পড়ো, প্রোজেস্টেরন নামক হরমোনটা পড়ো, বানান একটু ভুল লিখেছে, প্রোজেস্টেরন হবে। আচ্ছা, এটা একটু পড়ো। হ্যাঁ, অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজ হলো সন্তান জন্ম নিতে হেল্প করা। বুঝছো? জরায়ুর সংকোচন ঘটায় বাচ্চা প্রসব করতে সাহায্য করে। ঠিক আছে, বাচ্চা প্রসব করতে সাহায্য করে। আর এটাও একটু পড়ো, রিল্যাক্সিন। রিল্যাক্সিনিং এর কাজ হচ্ছে রিল্যাক্স হতে সাহায্য করা, যাতে করে পেটে বাচ্চাটা বড় হতে পারে। ঠিক আছে, এই যে জরায়ুর প্রাচীরে সংকোচন রোধ করা। তার মানে মনে রাখবে বাচ্চা যখন পেটে আস্তে আস্তে বড় হয় তখন রিল্যাক্সিং হরমোন বাচ্চাটাকে বড় হতে হেল্প করে, বাচ্চাটাকে জায়গা দেয়, রিল্যাক্স হতে সাহায্য করে, জরায়ুটাকে প্রসারিত রাখে। কিন্তু বাচ্চা যখন প্রসবের সময় হয় তখন অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয়, তখন সে একদম বাচ্চাটাকে চাপ দিয়ে পেট থেকে বের করে দেয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এবার আমাদের কি পড়তে হবে? প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশা পড়তে হবে। প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশা পড়তে হবে। একটা শিশু আস্তে আস্তে বড় হয়ে উঠছে, সে যখন শিশু থাকে তখন তো তার যৌনাঙ্গগুলো সঠিকভাবে বিকাশ হয় না। একটা নির্দিষ্ট সময় আছে যখন তার যৌনাঙ্গগুলো বিকাশ পেতে শুরু করে, এই সময়টাকে বলা হয় বয়সন্ধিকাল। ঠিক আছে, শিশুদের বয়সন্ধিকাল কাকে বলে এটা কিন্তু সংজ্ঞায় আসে। জীবনের যে পর্যায়ে নারী পুরুষের
যৌন বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে প্রকাশ পাওয়া শুরু হয় এবং যৌনাঙ্গগুলো সক্রিয় হওয়া শুরু হয়, সেটাকেই বলা হয় বয়ঃসন্ধিকাল। মুখস্থ করতে হবে, ছেলেদের জন্য বয়ঃসন্ধিকাল হলো 13 থেকে 15 বছর এবং মেয়েদের জন্য বয়ঃসন্ধিকাল হচ্ছে 11 থেকে 13 বছর। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। বয়ঃসন্ধি কালগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন ট্যানার নামক একজন বিজ্ঞানী, এই জন্য এগুলোকে বলা হয় ট্যানার দশা বা ট্যানার স্টেজ। বয়ঃসন্ধিতে ছেলে মেয়েদের আসলে কোন কোন হরমোন কি কি ভূমিকা রাখে এগুলো না পড়লেও চলবে। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের কি কি পরিবর্তন হয় সেগুলো একটু তোমরা রিডিং দিয়ে রাখতে পারো, এটা একটু রিডিং করে রাখতে পারো। সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট এমন বলবো না, 1 স্টার বলা যেতে পারে, আসতেও পারে নাও আসতে পারে, এরকম ব্যাপার আসলে। এটা একটু ভালো করে পড়বে। মেয়েদের বয়ঃসন্ধিকালে কোন কোন পরিবর্তনগুলো হয় এটাও সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এমন না, এটাকে একটু 2 স্টার দেওয়া যেতে পারে। মেয়েদের থেকে এখান থেকে বেশি প্রশ্ন হয়। এখানে কয়েকটা শব্দ আছে তোমাদের একটু মনে রাখতে হবে। মেয়েদের যখন প্রথম স্তন বড় হওয়া শুরু হয় সেই অবস্থাটাকে বলা হয় থ্যালার্কি, সেই মোমেন্টটাকে বলে থ্যালার্কি। মেয়েদের যখন লোম গজাইতে শুরু হয় সেটাকে বলা হয় পিউবার্কি, এবং মেয়েদের যখন প্রথম মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড হয় সেই জিনিসটাকে বলা হচ্ছে কিন্তু মেনার্কি। ঠিক আছে, তাহলে মেয়েদের 3টা ঘটনা ঘটছে। থ্যালার্কি মানে হলো স্তন তৈরি হওয়া, পিউবার্কি মানে হলো প্রথম লোম তৈরি হওয়া, মানে হচ্ছে পিউবিক হেয়ার তৈরি হওয়া, এবং হচ্ছে প্রথম মেনস্ট্রুয়েশন হওয়াটাকে বলা হয় মেনার্কি। এই 3টা থেকে এমসিকিউ আসতে পারে। কি কি মানসিক পরিবর্তন হয় এগুলা পড়া লাগবে না। এবার আমরা রজচক্র নিয়ে আলোচনা করব। রজচক্র সম্পর্কে আমরা সবাই টুকটাক জানি। নারীদের প্রতি মাসে একবার করে জননাঙ্গ দিয়ে রক্তপাত হয়, এই ঘটনাটাকে বলা হয় কিন্তু রজচক্র। নারীদের দেহের মধ্যে আসলে 2টা ঘটনা ঘটে, 2টা ঘটনা চক্রাকারে ঘটে। একটা ঘটনা ঘটে ডিম্বাশয়ের মধ্যে, আরেকটা ঘটনা ঘটে জরায়ুর প্রাচীরে। তুমি একটু ছবিটা দেখো, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। দেখো, নারীদের প্রতি মাসে রজচক্রতে 2টা ঘটনা ঘটে। এই যে ডিম্বাশয়টা আছে না, এই ডিম্বাশয়ের মধ্যে প্রতি মাসে একটা করে ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণুটা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়, বাচ্চা উৎপাদনের একটা পরিকল্পনা করে। আবার এই যে দেখো, জরায়ুর যে ভেতরের প্রাচীরটা আছে এটাকে বলে জরায়ুর এন্ডোমেট্রিয়াম, এটাও প্রতি মাসে একটু একটু করে ফুলে ফেপে ওঠে। এরও একটা পরিকল্পনা হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া, বুঝছো? তার মানে নারীদের এই ডিম্বাশয় এবং জরায়ুর প্রাচীর এরা বাচ্চা জন্ম দেওয়ার জন্য রেডি হচ্ছে। এই রেডি হতে হতে মোটামুটি 14তম দিন পর্যন্ত তাদের অপেক্ষা করা লাগে। 14তম দিনে গিয়ে ডিম্বাণুটা পরিপক্ক হয়ে যায়, জরায়ু প্রাচীরটাও বেশ ফুলে ফেপে ওঠে। কিন্তু নারীটা যদি সন্তান জন্ম দিতে না চায়, শুক্রাণু যদি না থাকে, সন্তান যদি জন্ম না হয়, তখন দেখা যায় যে ডিম্বাণুটা নষ্ট হয়ে যায় এবং জরায়ুর যে ভেতরের প্রাচীরটা আছে এটাও নষ্ট হয়ে যায়। ডিম্বাণুও নষ্ট হয়ে যায়, জরায়ুর এই প্রাচীরটাও ভেঙে চুরে যায়। এই জন্য এই জরায়ুর প্রাচীর থেকে অনেক রক্ত বের হয়। এই রক্তটা মোটামুটি 28তম দিনে সবটাই বেরিয়ে আসে। তাহলে মরা ডিম্বাণু, জরায়ুর ভেতরের প্রাচীর, আর অনেক কয়েকটা রক্তনালী, অনেক কয়েকটা চামড়া, সবগুলো নারীদের জননাঙ্গ দিয়ে বেরিয়ে আসে। সেই জিনিসটাকে কিন্তু বলা হয় রজতচক্র। তাহলে আমরা মনে রাখবো রজতচক্রতে 2টা ঘটনা ঘটে। ডিম্বাশয়ের মধ্যে প্রতি মাসে একটা করে ডিম্বাণু উৎপাদন হয়, এটাকে বলে ডিম্বাশয় চক্র। আর জরায়ুর প্রাচীরের মধ্যে একটা পরিবর্তন হয়, প্রতি মাসে জরায়ুর প্রাচীরটা একটু ফুলে ফেপে ওঠে, এটাকে বলে জরায়ুষ চক্র। জরায়ুষ চক্র আর ডিম্বাশয় চক্রকে একত্রে কিন্তু বলা হয় রজত চক্র। রজত চক্র মোটামুটি 24 থেকে 32 দিনের একটা চক্র, এক একটা নারীর এক এক রকম হয়, গড়ে এটাকে 28 দিনের চক্র মনে করা হয়। বুঝতে পারছো? তাহলে নারীর যদি মনে করো 10 তারিখে ব্লিডিং শুরু হলো, একটা নারীর মনে করো 10 তারিখে ব্লিডিং শুরু হলো, ওই দিন থেকেই রজত চক্রের হিসেব শুরু করা হয়। তাহলে 10 তারিখে যদি ব্লিডিং শুরু হয়, ওই দিন রজত চক্রের প্রথম দিন, তার মানে ওই মাস শেষ হয়ে যাবে। পরের মাসের 8 তারিখ হলে তখন 28 দিন হয়ে যায়, সেদিন নারীর আবারও ব্লিডিং শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকে। বুঝতে পারছো? যেদিন থেকে ব্লিডিং হয় ওই দিন থেকে রজত চক্রের হিসেবটা শুরু করা হয়। ব্লিডিং মোটামুটি 4-5 দিন হয়, তারপরে ডিম্বাশয় এবং এই জরায়ুর যে প্রাচীর এগুলো আবার নতুন করে হচ্ছে রেডি হয়। মোটামুটি 14তম দিনে গিয়ে সবাই বেশ ভালো ফুলে ফেপে ওঠে। তারপরে দেখা যায় যে তারা আর ঠিকঠাক মতো থাকে না, ভেঙে চুরে যায়। 28তম দিনে ব্লিডিংটা আসলে হয়। এই হচ্ছে রজত চক্রের একটা সাধারণ হিসেব, বুঝছো? এই জিনিসটা আমরা এখান থেকে একটু পড়বো। রজত চক্রতে কি ডিম্বাশয়ের একটা পরিবর্তন হয়, ওই যে বললাম ডিম্বাশয় প্রতি মাসে একটা করে ডিম্বাণু তৈরি হয়, এটাকে বলে ডিম্বাশয় চক্র। এবং জরায়ুর প্রাচীর এবং এন্ডোমেট্রিয়ামের একটা পরিবর্তন হয়, এটাকে বলে জরায়ুষ চক্র। এই 2টা চক্রকে একসাথে বলা হয় কিন্তু রজত চক্র। ঠিক আছে, মোটামুটি 28তম দিনে গিয়ে অনেকখানি রক্ত, তারপরে জরায়ুর প্রাচীর, মরা ডিম্বাণু সব বাইরে বেরিয়ে আসে। এই জিনিসটাকে কিন্তু বলা হয় রজস্রাব। এই চক্রটা গড়ে 28 দিনের, তবে এটা 24 থেকে 32 দিনের চক্র হতে পারে। 3 থেকে 5 দিন মেইনলি হচ্ছে রক্তপাত বা ব্লিডিং হয়। ঠিক আছে, কেন ব্লিডিং হয় বলতো? জরায়ের যে এন্ডোমেট্রিয়ামটা আছে সেটা ধ্বংস হয়, তাই কিন্তু ব্লিডিংটা আসলে হয়। জীবনে প্রথম যখন হচ্ছে রজত চক্র হয়, এই ঘটনাটাকে মেয়েদের বলা হয় মেনার্কি। মেনা মানে হলো মেনস্ট্রুয়েশন, আর কি মানে প্রথম মেনস্ট্রুয়েশনটাকে বলে মেনার্কি। মেনস্ট্রুয়েশন কিন্তু আজীবন হয় না, নারীদের বয়স মোটামুটি 45 থেকে 50 বছর যখন হয়, লেখা নাই আমি লিখে দিচ্ছি, 45 থেকে 50 বছর যখন বয়স হয় নারীদের, তখন তাদের কিন্তু মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, এটাকে বলে মেনোপজ। এই যে পজ মানে থামানো না, মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়াটাকে বলে মেনোপজ। এই তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। বলতো রজত চক্র আসলে মেইনলি কেন হয়?
জরায়ু এবং ডিম্বাশয়ের ডিম্বাণু এরা সবাই কিন্তু বাচ্চা নেওয়ার জন্য রেডি হয়েছিল, কিন্তু বাচ্চা তার হলো না। এই জন্য কিন্তু রজচক্র হয়। বাচ্চা হয়ে গেলে যদি হচ্ছে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুটা মিলিত হতে পারে, তারপরে সেই ভ্রূণটা এসে জরায়ের এন্ড্রোমেট্রিয়ামের এই জায়গাতে স্থাপিত হতে পারে, তখন কিন্তু আর রজচক্র হয় না। এই জন্য রজচক্রকে বলা হয় জরায়ুর কান্না। জরায়ু যেহেতু বাচ্চা নিতে পারলো না, সে পরিকল্পনা করেছিল যে আমি বাচ্চা নিব, খুব রেডি হয়েছিল, কিন্তু বাচ্চা হলো না, এজন্য এটাকে জরায়ুর কান্না বলে অবহিত করা হয়। এটা একটু এমসিকিউর জন্য তোমরা মনে রাখবে। আচ্ছা, রজতচক্র যখন দেখো, এই যে 80% নারীদের ক্ষেত্রে রজতচক্র শুরু হওয়ার 1 থেকে 2 সপ্তাহ আগে কিছু উপসর্গ হয়। এই সময় বিভিন্ন হরমোনের ইমব্যালেন্স হয়। এই জিনিসগুলোকে বলা হয় প্রাক রজস্রাবীয় বা রজতচক্রীয় উপসর্গ। সেই সময় কি কি উপসর্গগুলো হয়? ব্রণ ওঠে, স্তন স্পর্শকাতর হয়, এবং স্তনের যে নিপলটা আছে সেটা ফুলে ওঠে, তারপরে পরিশ্রান্ত হয়, মানে খুব ক্লান্ত লাগে, খিটখিটে মেজাজ লাগে, অস্থির মেজাজ লাগে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু মনে রাখতে পারো। আবারও আমি বলি, রজচক্রতে 2টা ঘটনা ঘটে, একটা হলো ডিম্বাশয় চক্র আর একটা হলো জরায়ুর চক্র। এই পুরা ব্যাপারটা আমরা কিন্তু এখান থেকে একটু পড়ার চেষ্টা করব। পুরা ব্যাপারটা আমরা এই ছবি থেকে পড়ার চেষ্টা করব। বইয়ের ছবিটা আমার কাছে কঠিন মনে হয়েছে। তোমরা মনে রাখবে, রজচক্রতে আসলে 2টা ঘটনা ঘটে। এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুটা আস্তে আস্তে তৈরি হয় এবং ডিম্বাণুটা শেষে মরে যায়। এই জিনিসটা চক্রাকারে প্রতি মাসে ঘোরে, এটাকে এই জন্য বলে ডিম্বাশয় চক্র। এবং এই যে জরায়ুর প্রাচীরটা আছে না, আস্তে আস্তে মোটা হওয়া শুরু করে, এরকম মোটা হতে শুরু করে। তারপরে শেষ পর্যন্ত যদি বাচ্চা জন্ম না দেওয়া হয়, তখন জরায়ুর প্রাচীরটাও ধ্বংস হয়ে যায়। এই জন্য এটাকে জরায়ুষ চক্র বলা হয়। তাহলে রজতচক্রতে 2টা ঘটনা। ডিম্বাশয়ের পরিবর্তনের এই ঘটনাটাকে বলে ডিম্বাশয় চক্র, আর জরায়ুর পরিবর্তনের এই ঘটনাটাকে বলা হয় জরায়ুষ চক্র। ঠিক আছে? এই 28 দিনের চক্রটাকে মোটামুটি 3টা পর্যায়ে ভাগ করা হয়। মেইনলি হচ্ছে এই যে জরায়ুর প্রাচীরের পরিবর্তনের সাপেক্ষে কিন্তু 3টা ভাগে ভাগ করা হয়। প্রথমের দিকে বুঝছো, এই যে 1 থেকে 5 দিন, যেই 5 দিন আসলে ব্লিডিং হয়, ওই সময় দেখা যায় যে জরায়ুর প্রাচীরটা এরকম ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, জরায়ুর প্রাচীরটা ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় ব্লিডিং হয় বলে এই পর্যায়টাকে বলে রজস্রাবীয় পর্যায়। তারপরে দেখা যায় জরায়ুর প্রাচীরটা আস্তে আস্তে আবার মোটা হওয়া শুরু করেছে, জরায়ুর প্রাচীরটা আস্তে আস্তে মোটা হচ্ছে। এই সময়টাকে এই জন্য বলা হয় বর্ধনশীল পর্যায়। শেষের দিকে গিয়ে দেখা যায় যে অনেক রকম হরমোনের ক্ষরণ বেশি বেশি হয়, এই জন্য এই সময়টাকে বলা হয় ক্ষরণশীল পর্যায়। তার মানে তোমরা মনে রাখবে, 0 দিন থেকে 5তম দিন, 5ম দিন পর্যন্ত এই সময় ব্লিডিং হয় বলে এই সময়টাকে বলে রজস্রাবীয় পর্যায়। 5ম দিন থেকে 14তম দিন পর্যন্ত এই সময় জরায়ুর এন্ডোমেট্রিয়ামটা খুব ভালো বড় হয়, এই জন্য এটাকে বলে বর্ধনশীল পর্যায়। 14 থেকে 28তম দিন পর্যন্ত হরমোনের ক্ষরণ একটু বেশি বেশি থাকে, এই জন্য এই জিনিসটাকে বলা হয় ক্ষরণশীল পর্যায়। বুঝতে পারছো? 3টা পর্যায়ে ভাগ করা হয়। নিচের দিকে আমরা দেখতে পেলাম জরায়ুর প্রাচীরের বেশ কিছু পরিবর্তন হলো। এই পরিবর্তনগুলোকে আমরা 3 ভাগে ভাগ করলাম: রজস্রাবীয় পর্যায়, বর্ধনশীল পর্যায়, ক্ষরণশীল পর্যায়। আমরা জানি রজতচক্রতে শুধু জরায়ুর প্রাচীরেই যে ঘটনা ঘটে এমন না, এই ডিম্বাশয়ের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটে। ডিম্বাশয়ে কোন ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু উপরে লেখা হয়েছে, তোমরা খেয়াল করলে দেখবে। ডিম্বাশয়ের মধ্যে এই ঘটনাগুলোকেও দুইটা ধাপে ভাগ করা হয়। একটা হলো ফলিকুলার পর্যায়, আরেকটাকে বলা হয় লুটিয়াল পর্যায়। ফলিকুলার পর্যায়ে যেটা হয়, ফলিকল নামক এক ধরনের কোষ বিভিন্ন রূপান্তরের মাধ্যমে ডিম্বাণু তৈরি করে। ফলিকুলার কোষগুলো ডিম্বাণু উৎপাদন করে। এই ঘটনাটাকে কিন্তু বলা হয় ফলিকুলার পর্যায়। এই ঘটনাগুলো কিন্তু ঘটে ডিম্বাশয়ের ভেতরে। আচ্ছা, ফলিকুলার কোষ থেকে ডিম্বাণু তৈরি হলে, ডিম্বাণুটা যখন তৈরি হয়, তখন ডিম্বাণু যে কোষ থেকে তৈরি হয় সেই খোসাটা কর্পাস লুটিয়াম নামের একটা জিনিসে পরিণত হয়। এই কর্পাস লুটিয়ামের ঘটনাগুলোকে বলা হয় লুটিয়াল পর্যায়। ঠিক আছে? ফলিকুলার পর্যায়, লুটিয়াল পর্যায়কে একত্রে বলা হয় ডিম্বাশয় চক্র। রজস্রাবীয় পর্যায়, বর্ধনশীল পর্যায়, ক্ষরণশীল পর্যায়, এই সব কয়টা ঘটনাকে বলা হয় জরায়ুষ চক্র। ডিম্বাশয় চক্র যখন ঘটে, একই সাথে জরায়ুষ চক্রও ঘটে। দেখো, 0 দিন থেকে শুরু করে 14তম দিন পর্যন্ত এই সময়টাকে বলে ফলিকুলার পর্যায়। এই সময় কিন্তু জরায়ুর মধ্যে 2টা ঘটনা ঘটে, রজস্রাবীয় পর্যায় এবং বর্ধনশীল পর্যায় হয়। 14 থেকে 28তম দিনের ডিম্বাশয়ের ঘটনাকে বলা হয় লুটিয়াল পর্যায়। এই সময় কিন্তু এই যে ক্ষরণশীল পর্যায়টা জরায়ুর মধ্যে ঘটে। বুঝতে পারছো? একটু তোমরা এখানে ছবির দিকে তাকাও, একটু বোঝার চেষ্টা করো, খুবই ইজি। দেখো, একই সাথে নারীদের এই ডিম্বাশয়ের মধ্যেও বেশ কিছু ঘটনা ঘটে, জরায়ুর যে প্রাচীর আছে, জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম, সেখানেও বেশ কিছু ঘটনা ঘটে। এবং এই পুরো ঘটনাগুলো হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। হরমোনগুলো মেইনলি আসে থেকে ব্রেন থেকে। প্রথম ঘটনাটা শুরু হয় ব্রেন থেকে। তোমরা জানো, ব্রেনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি আছে, নাম হলো পিটুইটারি গ্রন্থি। ব্রেনের এই জায়গাতে একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি আছে, নাম হলো পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন বলে একটা হরমোন ক্ষরণ হয়, নাম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোন ব্রেন থেকে বের হয়ে এসে এই ডিম্বাশয়কে উদ্দীপনা দেয়। ডিম্বাশয়কে বলে যে তুমি ডিম্বাণু এখন উৎপাদন করো। বুঝতে পারছো? প্রথমের দিকে যে এই সময় বুঝছো, রজস্রাব যখন হয়, যে বর্ধনশীল পর্যায়ে মেনলি হলো ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণটা বেশি। দেখো লেখাই আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণটা এই সময় বেশি হয়। মোটামুটি 5ম দিনের পর থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণটা বেশি হয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন এসে ডিম্বাশয়কে বলে তুমি ডিম্বাণু উৎপাদন করো। তখন এই ডিম্বাশয়ের মধ্যে ফলিকুলার কোষগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তখন তারা ডিম্বাণু বানানোর যে প্রসেসগুলো সেগুলো শুরু করে দেয়। বুঝছো?
মোটামুটি এই ঘটনাটা পঞ্চম দিন থেকে শুরু করে 14তম দিন পর্যন্ত চলতে থাকে। এই সময় কোন হরমোনের ক্ষরণ বেশি বলো? ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ বেশি। এটা এমসিকিউ আসে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন কোথেকে ক্ষরণ হয়? ব্রেন থেকে। আচ্ছা, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে ফলিকলগুলো ডিম্বাণু উৎপাদন করছে, সাথে সাথে ফলিকলগুলো আরো একটা কাজ করে। ফলিকলগুলো বুঝছো এস্ট্রোজেন নামক একটা হরমোনের ক্ষরণ করে। ফলিকলগুলো বুঝছো এস্ট্রোজেন নামক একটা হরমোনের ক্ষরণ করে। তাহলে ফলিকলার স্টিমুলেটিং হরমোন এসে দেখো ফলিকলকে উদ্দীপনা দিচ্ছে, ফলিকলটা ডিম্বাণু উৎপাদন করছে, সঙ্গে সঙ্গে ফলিকলটা এস্ট্রোজেন নামক একটা হরমোন ক্ষরণ করছে। এই এস্ট্রোজেনটা এসে জরায়ুর যে প্রাচীর আছে তাকে বলে যে তোমরা এখন ফুলে ওঠো, আমরা ডিম্বাণু বানাচ্ছি। ডিম্বাণু বানানো হলে সে একটা বাচ্চা হবে, সে বাচ্চাটাকে তোমাদের দেখাশোনা করতে হবে, তোমরা ফুলে ওঠো। তখন এরা ফুলে ওঠা শুরু করে। তার মানে বুঝতে পারছো, প্রথমের দিকে ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে ফলিকল থেকে ডিম্বাণু উৎপাদন শুরু হয়, সাথে সাথে ফলিকল আবার এস্ট্রোজেন ক্ষরণ করে, এস্ট্রোজেনের কারণে জরার এন্ডোমেট্রিয়ামটা ফুলতে শুরু করে। তার মানে প্রথম পঞ্চম দিন থেকে 14তম দিনে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং এস্ট্রোজেনের ক্ষরণটা বেশি। একদম 14তম দিনে গিয়ে কি হয়? 14তম দিনে ফলিকল স্টিমুলেটিং হরমোনটাও বেশি করে ক্ষরণ হয়, লুটিনাইজিং নামক একটা হরমোনেরও ক্ষরণ বেশি হয়। সব হরমোনের ক্ষরণ এদিন সর্বোচ্চ থাকে। এই হরমোনগুলো গিয়ে এই ফলিকলটাকে বলে যে আজকেই সেই দিন, তোমরা আজকে ডিম্বাণুটাকে তৈরি করে ফেলো। তখন দেখো যে ফলিকল থেকে ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসে। এই যেটা ছিল ডিম্বাণু আর থলিটার নাম ছিল ফলিকল, ফলিকল থেকে জাস্ট ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসে। এই ঘটনাটাকে এই জন্য বলা হয় ডিম্বপাত। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় ডিম্বপাত। ডিম্বপাত। তোমরা বলো তো কততম দিনে ডিম্বপাত হয়? এই 14তম দিনে মেইনলি ডিম্বপাত হয়। ফলিকল থেকে ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসে। সেদিন সবগুলো হরমোনের ক্ষরণ সর্বোচ্চ। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এস্ট্রোজেন, লুটিনাইজিং হরমোন সবারই ক্ষরণ সর্বোচ্চ। ডিম্বাণুটা যখনই বাইরে বেরিয়ে আসে, 14তম দিনে যখনই ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসে, এই যে ফলিকলের যে খোসাটা আছে না, সে কর্পাস লুটিয়াম বলে একটা হলুদ রঙের থলিতে পরিণত হয়ে যায়। বুঝতে পারছো, ডিম্বাণু যে থলিটাতে ছিল, ডিম্বাণু বেরিয়ে আসলে ওই থলিটা নষ্ট হয়ে যায় না, ওই থলিটা কর্পাস লুটিয়াম নামের একটা গ্রন্থিতে পরিণত হয়ে যায়। ডিম্বাশয়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। ওকে, তারপর ডিম্বাণু তৈরি হয়ে গেল। ডিম্বাণুটা মেইনলি এখানে অবস্থান করে, এই জায়গাতে অবস্থান করে ডিম্বাণুটা, অবস্থান করুক। এদিকে কর্পাস লুটিয়াম ছিল না, এই কর্পাস লুটিয়াম তখন প্রজেস্টেরন ক্ষরণ করে। প্রজেস্টেরন এসে জরার এন্ডোমেট্রিয়ামকে বলে যে ডিম্বাণু উৎপাদন হয়ে গেছে, তুমি এখন রেডি হয়ে যাও, খুব দ্রুত বাচ্চা চলে আসবে। তখন দেখা যায় যে জরার এন্ডোমেট্রিয়ামটা আরো ফুলে ফেপে ওঠে। বুঝছো, এই সময় মোটামুটি হরমোনের ক্ষরণ বেশি থাকে। তাহলে মনে রাখবে পরের দিকে গিয়ে প্রজেস্টেরনের ক্ষরণ হয়, প্রথমের দিকে এস্ট্রোজেনের ক্ষরণ হয়। 5 থেকে 14তম দিন পর্যন্ত এস্ট্রোজেনের ক্ষরণ হয়, 14 থেকে 28 পর্যন্ত প্রজেস্টেরনের ক্ষরণ হয়। প্রথমের দিকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হয়, 14 তারিখের পর থেকে লুটিনাইজিং হরমোনের ক্ষরণ হয়, লুটিনাইজিং হরমোনের ক্ষরণ হয়। একদম আস্তে আস্তে শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ মোটামুটি ডিম্বাণু মরে যায়, শুক্রাণুর সাথে মিলিত হতে পারলো না, তখন ডিম্বাণুটা মরে যায়। ডিম্বাণু মরে গেলে দেহ সেটা টের পায় যে আসলে ডিম্বাণুটাকে আমরা রেডি করলাম বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু ডিম্বাণুটা তো মরে গেল। তখন দেখা যায় যে এই লুটিনাইজিং হরমোনের ক্ষরণ তেমন একটা থাকে না, এই জন্য কর্পাস লুটিয়াম দেখো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কর্পাস লুটিয়াম ছোট হয়ে যাচ্ছে বলে প্রজেস্টেরনের ক্ষরণ কমে যাচ্ছে, প্রজেস্টেরনের ক্ষরণ কমছে বলে জরার এন্ডোমেট্রিয়াম কিন্তু আর বাড়ছে না। আরও যত দিন যায় কর্পাস লুটিয়াম আরও ছোট হয়ে যায়, প্রজেস্টেরনের ক্ষরণ একদমই থাকে না। 28তম দিনে গিয়ে দেখা যায় জরার এন্ডোমেট্রিয়ামটা রাগ করে, বলে যে আমরা এত রেডি হলাম বাচ্চাটাকে ধারণ করার জন্য, কিন্তু বাচ্চা আসলোই না। 28তম দিনে গিয়ে দেখা যায় যে জরার এন্ডোমেট্রিয়ামটা ভেঙে পড়ে। এই সময় তোমরা মনে রাখবে প্রজেস্টেরনের ক্ষরণ কিছুটা থাকলেও এস্ট্রোজেন, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন সব কিছুর ক্ষরণ কম থাকে। রজস্রাব শুরু হয়, তখন কোনো হরমোনের ক্ষরণ ঠিকঠাক মতো থাকে না। পঞ্চম দিন থেকে আবার পুনরায় চক্রটা শুরু হয়। এভাবে আসলে ঘটনাটা ঘটে। তার মানে তোমরা দুটো জিনিস একটু ভালো করে বোঝো। প্রথম দিকে পঞ্চম দিন থেকে 14তম দিনে ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ ব্রেন থেকে হয়, পিটুইটারি গ্রন্থি থেকে, এবং তার কারণে ফলিকলের কোষ থেকে এস্ট্রোজেনের ক্ষরণ হয়, যার কারণে হচ্ছে জরার এন্ডোমেট্রিয়ামটা ফুলে ওঠে। 14 তারিখের পর থেকে গিয়ে দেখা যায় লুটিনাইজিং হরমোনের ক্ষরণ হয়। ডিম্বাণুর খোসাটাকে বলা হয় কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম এই জন্য হচ্ছে কাজ করে। কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন ক্ষরণ হয়, যার কারণে জরার এন্ডোমেট্রিয়ামটা ফুলে ওঠে। কিন্তু কয়েকদিন পর গিয়ে দেখা যায় ডিম্বাণু মরে গেলে লুটিনাইজিংও থাকে না, কর্পাস লুটিয়াম ছোট হয়ে যায়, প্রজেস্টেরনের পরিমাণও কমে যায়, তখন জরার এন্ডোমেট্রিয়ামটা ভেঙে পড়ে। এই হচ্ছে আমাদের পুরো রজতচক্রের কাহিনী। বুঝছো, এখানে অনেক জটিলতা, তাই না? প্রচুর হরমোন টরমোনের নাম আছে। তাহলে আমরা মনে রাখবো রজচক্রতে দুটা ঘটনা, ডিম্বাশয়ের মধ্যে ফলিকুলার পর্যায়ে এবং লুটিয়াল পর্যায়ে নামে দুটা ঘটনা ঘটে, আর জরায়ুর মধ্যে তিনটা ঘটনা ঘটে, রজস্রাবীয় পর্যায়ে, বর্ধনশীল পর্যায়ে এবং ক্ষরণশীল পর্যায়ে। এগুলো সবই এখানে লেখা আছে, অনেক কিছু এখানে লেখা আছে। এত কিছু পড়তে গেলে তো তোমার মাথা গুলাই যাবে। আমি বলবো কি, এই ছবিটাই তো তোমাদের এঁকে দিয়েছি আমি, তাই না? এই ছবিটাই তোমরা ভালো করে পড়ো, এই ছবিটা ভালো করে পড়লেই অনেক কিছু তোমাদের কভার হবে। তারপরে একটু হরমোনগুলোর নাম আমি একটু লিখে দিই। রজস্রাবীয় পর্যায়ে তেমন কিছু পড়া লাগবে না, এটা মোটামুটি হচ্ছে 0 থেকে 5ম দিন পর্যন্ত, এই সময়টা হচ্ছে রজস্রাবীয় পর্যায়। বর্ধনশীল পর্যায়ে হচ্ছে 5ম দিন থেকে শুরু করে 14তম দিন পর্যন্ত।
আচ্ছা, তোমার মনে রাখবে বর্ধনশীল পর্যায়ে এই যে এস্ট্রোজেন নামক একটা হরমোন ক্ষরণ হয় এবং শেষের দিকে গিয়ে দেখা যায় যে লুটিনাইজিং হরমোনের ক্ষরণ হয়। লুটিনাইজিং হরমোন যখন ক্ষরণ হয় 14তম দিনে গিয়ে তখনই ডিম্বপাত বা ওভুলেশন হয়। ক্ষরণশীল পর্যায়ে দেখা যায় যে কর্পাস লুটিয়াম নামক একটা হলুদ রঙের স্ট্রাকচার তৈরি হয়। কর্পাস লুটিয়াম নামের একটা হলুদ রঙের স্ট্রাকচার তৈরি হয়। কর্পাস লুটিয়াম থেকে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ক্ষরণ হয়। মেইনলি প্রোজেস্টেরনের ক্ষরণই হয়, এস্ট্রোজেন আগেই ক্ষরণ হয়েছিল। আচ্ছা, রজচক্রের তাৎপর্য। ঋতুচক্র, এই যে দেখো কুকুর, বিড়াল, ছাগল ইত্যাদি কিছু প্রাণী রজচক্রের পরিবর্তে ঋতুচক্র করে, মানে ওদের প্রতি মাসে ব্লিডিং হয় না, বরং বছরের একটা নির্দিষ্ট ঋতুতে তার প্রজননের জন্য উপযুক্ত হয়। গ্যামেট সৃষ্টি। গ্যামেট সৃষ্টি মানে হলো শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে তৈরি হয় সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এটাই হলো গ্যামেট সৃষ্টির মূল কাহিনী। শুক্রাণু ডিম্বাণুর তৈরির যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় কিন্তু গ্যামেটোজেনেসিস। শুক্রাণু ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। ঠিক আছে, এটা একটু আমাদের মনে রাখতে হবে। শুধু শুক্রাণু তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস, আর শুধু ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় উজেনেসিস। শুধু ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার নাম হলো উজেনেসিস, পরে মনে পাওয়া যাবে, আমি খুঁজে পাচ্ছি না, একটু পরে পাওয়া যাবে। আচ্ছা, তোমাদের এই স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস সম্পর্কে আমি একটু ভালো করে ধারণা দিব। তার আগে একটু স্পারমাটোজেনেসিস কোথায় হয় খেয়াল করে দেখো। তোমরা জানো পুরুষের এই যৌনাঙ্গটা আছে, পুরুষের এটা জননাঙ্গ, আর এই জিনিসটা অন্ডকোষ। অন্ডকোষের ভিতরে এক ধরনের প্যাচারো নালী আছে যাদের নাম হলো সেমিনিফেরাস নালী। বুঝছো, এই যে সেমিনিফেরাস নালী, এটাই হলো সেই সেমিনিফেরাস নালী। এখানে নিয়ে এসে জুম করে দেখানো হচ্ছে। সেমিনিফেরাস নালীর ভেতরে যে আবরণগুলো আছে সেই আবরণগুলোকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াল সেল। এটা সেমিনিফেরাস নালী। সেমিনিফেরাস নালীর ভেতরকার এই আবরণী কোষগুলোকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াল সেল। বুঝছো? তো এই জার্মিনাল এপিথেলিয়াল সেল সহ পুরো সেমিনিফেরাস নালীকে যদি আমরা জুম করে দেখি, যে এরকম দেখায়, জুম করে দেখলে দেখা যায় যে বেশিরভাগ কোষ, এদের নাম হলো প্রিমোর্ডিয়াল জার্ম সেল। এদের থেকেই শুক্রাণু মেন্ডি উৎপাদন হয়। আর মাঝে মধ্যে যে দেখো হলুদ রঙের কিছু কোষ আছে, এদের নাম সার্টোলি কোষ। এটা হলো শুক্রাণুকে খাবার দেয়। আবার বোঝো, শুক্রাণু মেন্ডি তৈরি হয় অন্ডকোষের সেমিনিফেরাস নালীতে। সেমিনিফেরাস নালীর ভেতরের দিকে থাকে হলো এই কোষগুলা। এই কোষগুলোর নাম হলো জার্মিনাল এপিথেলিয়াল সেল। জার্মিনাল এপিথেলিয়াল সেলের মধ্যে এক ধরনের কোষ যাদের নাম প্রিমোর্ডিয়াল জার্ম সেল বা জনন মাতৃকোষ, এরাই শুক্রাণু উৎপাদন করে। আর মাঝে মধ্যে কিছু কোষ থাকে এদের নাম সার্টোলি কোষ, এরা শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা মনে রাখবো শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নাম স্পারমাটোজেনেসিস। এগুলো কোথায় তৈরি হয়? শুক্রাণুটা তৈরি হয় সেমিনিফেরাস নালীতে। এটা এমসিকিউ আসে। শুক্রাণু তৈরি হয় কোথায়? সেমিনিফেরাস নালীতে। কারা শুক্রাণু উৎপাদন করে দেয়? জার্মিনাল এপিথেলিয়াল সেল। জার্মিনাল এপিথেলিয়াল সেলের কোন ধরনের কোষ? প্রিমোর্ডিয়াল জনন জার্ম সেল অথবা জনন মাতৃকোষ, এরাই শুক্রাণু উৎপাদন করে। মাঝে মধ্যে কিছু কোষ থাকে যাদের নাম সার্টোলি কোষ, এরা শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। শুক্রাণু তৈরির এখানে ধাপগুলো লেখা আছে। এই ধাপগুলো আমরা এখান থেকে না পড়ে আমরা একটু এখান থেকে পড়ে নিব। শুক্রাণু তৈরির ধাপগুলো দেখো, এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি। এই জায়গাতে পড়লে বেশি সহজ মনে হবে। দেখো, প্রথমে রয়েছে হলো জনন মাতৃকোষ। খেয়াল করো, প্রথমে আছে হলো জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ, জনন মাতৃকোষের মাইটোসিস হয়। মাইটোসিস হয় প্রচুর সংখ্যা বৃদ্ধি হয়। এগুলো সবগুলো দরকারি তথ্য। হয় প্রচুর তৈরি করলো। দেখো, একটা জনন মাতৃকোষ ছিল, সেখান থেকে কতগুলো হলো বলো? 8টা তৈরি হলো মনে করো। এই কোষগুলোকে বলবো আমরা স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া যদি আকারে বড় হয়ে যায় তখন এই জিনিসটা তৈরি হয়, এটার নাম প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইটের মিওসিস বিভাজন হয়। বুঝছো, প্রাইমারি স্পারমাটোসাইটের মিওসিস 1 বিভাজন হয়। হয় এই দুটা কোষ তৈরি হয়, এদের নাম হলো সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই ব্যাপারটা বুঝো। প্রাইমারি স্পারমাটোসাইটের ক্রোমোজোম নাম্বার ছিল 2n, যেহেতু তার মিওসিস বিভাজন হয়, সেকেন্ডারি স্পারমাটোসাইটের ক্রোমোজোম নাম্বার হয় কিন্তু n। এটা এমসিকিউ আসে। তাহলে কার মিওসিস বিভাজন হয়? প্রাইমারি স্পারমাটোসাইটের। প্রাইমারি স্পারমাটোসাইটের ক্রোমোজোম নাম্বার 2n। সেকেন্ডারি স্পারমাটোসাইটের ক্রোমোজোম নাম্বার হলো n। সেকেন্ডারি স্পারমাটোসাইটের আবার মিওসিস 2 বিভাজন হয় তৈরি হয় স্পারমাটিড, এদের ক্রোমোজোম নাম্বারও n। তারপর স্পারমাটিডগুলো প্রত্যেকেই শুক্রাণুতে পরিণত হয়, শুক্রাণু বা স্পার্ম তৈরি হয়ে যায়। এভাবে তাহলে শুক্রাণু তৈরি হয়। পরীক্ষায় এমসিকিউ আসে, একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কতগুলো স্পার্ম তৈরি হয়? 4টা। একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টা স্পার্ম তৈরি হয়। বুঝছো? এই জিনিসটা তোমরা একটু মনে রেখো। পাশাপাশি আমরা ডিম্বাণু বানানোর প্রক্রিয়াটা পড়বো। তোমাদের একটু বলে রাখি, শুক্রাণু তো তৈরি হলো পুরুষের অন্ডকোষে, ডিম্বাণু তৈরি হবে নারীদের ডিম্বাশয়। অনেকবার ডিম্বাশয় দেখাইছি তোমাদেরকে। ওই ডিম্বাশয়ের মধ্যেও কিছু জার্মিনাল এপিথেলিয়াল সেল আছে, ওখান থেকে ডিম্বাণু উৎপাদন হবে। প্রসেস মোটামুটি সেম। দেখে একটু এক্সট্রা মনে হচ্ছে, কিছু জিনিস একটু এক্সট্রা আছে। ডিম্বাণু বানাতে কিছু একটু ঝামেলা আছে এক্সট্রা, খুব বেশি ঝামেলা না। খেয়াল করে দেখো, একটু কম্পেয়ার করো তোমরা। ডিম্বাণু বানানোর প্রক্রিয়াকে বলা হয় উজেনেসিস। শুক্রাণু বানানোর প্রক্রিয়ার নাম ছিল স্পারমাটোজেনেসিস। আচ্ছা, শুক্রাণু তৈরি শুরু হয় জনন মাতৃকোষ থেকে বা প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে। ডিম্বাণু তৈরি শুরু হয় জনন মাতৃকোষ বা প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে। শুক্রাণু বানানোর সময় যেমন প্রিমোর্ডিয়াল জার্ম সেল মাইটোসিসের মাধ্যমে অনেক সংখ্যা বাড়ায় নেয়, ডিম্বাণু বানানোর সময় তেমনই কিন্তু প্রিমোর্ডিয়াল জার্ম সেল মাইটোসিস করে অনেক সংখ্যা বাড়ায় নেয়।
এই কোষগুলোকে বলে ওগুনিয়া। দেখো শুক্রাণু তৈরির সময় এই জিনিসগুলোর নাম ছিল স্পারমাটোগুনিয়া, ডিম্বাণু বানানোর সময় এই জিনিসগুলোর নাম হবে ওগুনিয়া। ওগুনিয়াতে একটা স্পেশালিটি আছে, এই সবগুলো কোষের মধ্যে বেশিরভাগই হারাই যাবে, একটা মাত্র বড় হবে যার নাম হলো প্রাইমারি বা 1 ডিগ্রি ওসাইট। প্রাইমারি বা 1 ডিগ্রি ওসাইট, এই ব্যাপারটা বোঝো। পুরুষের বেলায় স্পারমাটোগুনিয়াতে যতগুলা কোষ ছিল না, এরা প্রত্যেকেই প্রাইমারি স্পারমাটোসাইটে পরিণত হয়। এখানে ধরো 60টা কোষ আছে, 60টাই প্রাইমারি স্পারমাটোসাইটে পরিণত হবে। 1000টা থাকলে 1000টাই প্রাইমারি স্পারমাটোসাইটে পরিণত হবে। তাহলে এখানে যত কোষ আছে সবাই প্রাইমারি স্পারমাটোসাইটে পরিণত হবে, কিন্তু ডিম্বাণু বানানোর সময় ওগুনিয়া থেকে মাত্র একটা কোষ প্রাইমারি ওসাইটে পরিণত হবে। ডিম্বাণু বেশি উৎপাদন হয় না, বুঝছো, প্রতি মাসে একটা করে, তাই একটা কোষই প্রাইমারি ওসাইটে পরিণত হবে। তারপর দেখা যাবে প্রাইমারি ওসাইটের চারপাশে সুন্দর একটা আবরণ তৈরি হলো, এই আবরণটাকে বলে প্রাইমারি ফলিকল। প্রাইমারি ওসাইটের চারপাশে সুন্দর একটা খোলস থাকে, খোলসের মধ্যে অনেক কোষ থাকে, এই কোষগুলোকে বলে ফলিকুলার কোষ। ফলিকুলার কোষ দিয়ে গঠিত যে খোলসটা, এটাকে বলা হয় প্রাইমারি ফলিকল। এবার দেখো প্রাইমারি ওসাইটটা মিওসিস 1 বিভাজন করলে, এই যে এখানে যেমন প্রাইমারি স্পারমাটোসাইটের মিওসিস হয়, সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হলো, ঠিক তেমনই এখানে প্রাইমারি ওসাইটের মিওসিস বিভাজনের ফলে সেকেন্ডারি ওসাইট তৈরি হয়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়েছিল 2টা, কিন্তু প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট তৈরি হয় একটা, আরেকটা ছোট কোষ তৈরি হয়, তার নাম হলো পোলার বডি। এই জিনিসটা খুবই স্পেশাল। পোলার বডি নামের একটা জিনিস তৈরি হয়, যেটা কিন্তু তুমি কখনোই শুক্রাণু উৎপাদনের সময় পাবে না, ডিম্বাণু উৎপাদনের সময় কিন্তু পোলার বডি পাওয়া যায়। তারপরে তোমরা এই খোলসটা দেখে কনফিউজড হয়েও না, খোলস না এরকম করে চিন্তা করো, তাহলে ধারাবাহিকতাটা তোমরা দ্রুত বুঝতে পারবে। পরে খোলসের ব্যাপারে আমি বলবো, ডিম্বাণু আবার মুক্ত থাকে না, বুঝছো, ডিম্বাণু চারপাশে খোলস থাকে। তো যাই হোক, এখানে দেখো প্রাইমারি স্পারমাটোসাইট মিওসিস 1 বিভাজন করে 2টা সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করেছিল। এখানেও সেম, প্রাইমারি ওসাইট মিওসিস বিভাজন করে একটা সেকেন্ডারি ওসাইট তৈরি করে, আরেকটা পোলার বডি তৈরি করে। পরবর্তীতে যদি আরেকবার মিওসিস হয়, মিওসিস 2 বিভাজন হয়, মিওসিস 2 বিভাজন হলে দেখা যায় যে এখানে দেখো মিওসিস 2 বিভাজন হয়, 4টা স্পারমাটিড তৈরি হয়েছিল, কিন্তু ডিম্বাণুর সময় মিওসিস 2 বিভাজন যখন হয়, ওটিড তৈরি হয় একটা আর পোলার বডি তৈরি হয় 3টা। ওটিড তৈরি হয় একটা আর পোলার বডি তৈরি হয় 3টা। দেখো এখানে 4টা স্পারমাটিড তৈরি হয়েছিল, আর এখানে ওটিড তৈরি হবে একটা আর 3টা তৈরি হবে হচ্ছে পোলার বডি। ব্যাপারটা বোঝো, প্রাইমারি ওসাইট থেকে যখন মিওসিস 1 বিভাজন হয়, একটা সেকেন্ডারি ওসাইট তৈরি হয় আর একটা পোলার বডি তৈরি হয়। আরেকবার যখন মিওসিস হয়, এই যে এই বড় কোষ থেকে একটা ওটিড তৈরি হয়, বড় কোষ থেকে আরেকটা পোলার বডি তৈরি হয়, আর এই পোলার বডি থেকে আরো 2টা পোলার বডি তৈরি হয়, অর্থাৎ সব মিলে 3টা পোলার বডি তৈরি হয় আর একটা ওটিড তৈরি হয় বা একটা ডিম্বাণু তৈরি হয়। নারীদের প্রতি মাসে মাত্র একটা ডিম্বাণু তৈরি হয়, কিন্তু পুরুষের শুক্রাণু অনেক বেশি তৈরি হয়। এই হচ্ছে ঝামেলা। তোরা খোলসটা আপাতত ভুলে যাও, খোলসের ব্যাপারে আমি পরে বলছি, বাদ বাকি জিনিসটা একটু কম্পেয়ার করো, এখান থেকে এমসিকিউ আসে। ব্যাপারটা আরো সহজ করে বোঝানোর জন্য পাশে আরো একবার লিখেছি আমি। এটা হলো প্রাইমারি ওসাইট মিওসিস 1 বিভাজন হলো, একটা সেকেন্ডারি ওসাইট আর একটা পোলার বডি তৈরি হলো। মিওসিস 2 বিভাজন হলে এখান থেকে একটা ওটিড তৈরি হলো আর একটা পোলার বডি তৈরি হলো, আর পোলার বডি থেকে 2টা পোলার বডি তৈরি হলো। এই ঘটনাটাই এখানে কিন্তু মেইনলি ঘটে, বুঝছো। তোমাদের একটু আগে বলেছিলাম আবরণের ব্যাপারটা ভুলে যাও, এখন আবরণ সম্পর্কে তোমাদেরকে একটু বলি, শোনো। প্রাইমারি ওসাইটের চারপাশে যে আবরণটা থাকে তাকে বলা হয় প্রাইমারি ফলিকল আবরণ। ডিম্বাণুর উপরে সবসময় আবরণ থাকে, ডিম্বাণু অনেক ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য ডিম্বাণুকে প্রোটেক্ট করার জন্য আবরণ থাকে। সেকেন্ডারি ওসাইট যখন গঠন হয়ে যায়, তার উপরের আবরণটাকে বলা হয় সেকেন্ডারি ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল, বুঝছো, সেকেন্ডারি ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল। তারপরে কি হয়, সেকেন্ডারি ফলিকলটাকে ফুটা করে ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসে, তখন এই সেকেন্ডারি ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল একটা হলুদ রঙের খোলসে পরিণত হয়, যে যার নাম কর্পাস লুটিয়াম। তোমরা জানো কর্পাস লুটিয়াম খুবই ইম্পর্টেন্ট রজতচক্রের জন্য, এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু হরমোন ক্ষরণ হয়। তারপরেও সে মুক্ত হতে পারে না, খোলস থেকে বাইরে বেরিয়ে আসলে আরও একটা খোলস তারকে চারপাশ থেকে ঘিরে ধরে। এই খোলসটাকে এবার বলা হয় জোনা পেলুসিডা এবং করোনা রেডিয়াটার আবরণ। বুঝতে পারছো, ডিম্বাণুর চারপাশে সবসময় খোলস থাকে। তার মানে প্রাইমারি ওসাইটের উপরে যে আবরণটা ছিল তার নাম প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ওসাইটের উপরে যে আবরণটা ছিল তার নাম গ্রাফিয়ান ফলিকল। সেকেন্ডারি ওসাইট যখন গ্রাফিয়ান ফলিকল থেকে বেরিয়ে আসে, গ্রাফিয়ান ফলিকলটা পরিণত হয় কর্পাস লুটিয়ামে, কিন্তু সেকেন্ডারি ওসাইটের উপর আরেকটা নতুন আবরণ তৈরি হয়ে যায়, যে আবরণটার নাম হলো জোনা পেলুসিডা এবং করোনা রেডিয়াটা। তারপরে এই আবরণটা শেষ পর্যন্ত থেকেই যায়। আরও একটা জটিলতা আছে, সেটা সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে ডিম্বাণুতে অ্যাকচুয়ালি ডিম্বাণু উৎপাদন হয় না, ডিম্বাণুতে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওসাইট এবং একটা পোলার বডি থাকে। এই ডিম্বাণুর সঙ্গে যখন শুক্রাণু মিলিত হওয়ার চেষ্টা করে, তখনই এই ডিম্বাণু সেকেন্ডারি ওসাইটটা ডিম্বাণুতে পরিণত হয় আর 3টা পোলার বডি তৈরি হয়। তার মানে আমরা মনে রাখবো, ডিম্বাণু সবসময় রেডি অবস্থায় থাকে না, ডিম্বাণুটা সেকেন্ডারি ওসাইট অবস্থায় থাকে। যখন শুক্রাণুটা ডিম্বাণুর সঙ্গে মিলন করার চেষ্টা করে, তখনই সেকেন্ডারি ওসাইটে, যে এই সেকেন্ডারি ওসাইটটা
ডিম্বাণুতে পরিণত হয় আর 3টা পোলার বডি তৈরি করে। এই ঘটনাটা কিন্তু ঘটে। বুঝতে পারছো? এই হচ্ছে শুক্রাণু বানানোর পদ্ধতি এবং ডিম্বাণু বানানোর পদ্ধতি। এই জিনিসগুলো বই থেকেও তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, সংখ্যা বৃদ্ধি পর্যায়ে এই জায়গাতে প্রিমোরিয়াল জার্ম সেল বা জনন মাতৃকোষগুলোর বারবার মাইটোসিস বিভাজন হয়। বুঝছো? হয় এদের অনেক বেশি সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়লে সেই কোষগুলোকে বলা হয় স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া একটু বড়সড় হয়ে গেলে খেয়ে দিয়ে সেটাকে বলা হয় স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইটের মিওসিস 1 বিভাজন হয়, তাই না? প্রাইমারি স্পারমাটোসাইটের দেখো, এই যে প্রাইমারি স্পারমাটোসাইটগুলোর প্রথম মিওসিস বিভাজন হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়। তারপরে সেকেন্ডারি স্পারমাটোসাইটের আবার মিওসিস 2 বিভাজন হয়, সেগুলোর আবার মিওসিস, এই যে দেখো দ্বিতীয় মিওসিস বিভাজন বা মিওসিস 2 বিভাজন হয় কিন্তু স্পারমাটিড তৈরি হয়। প্রত্যেকটা স্পারমাটিড এক একটা স্পার্মে পরিণত হয়। স্পারমাটিডের স্পার্মে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পারমিওজেনেসিস। বুঝছো? দেখো, এই জিনিসটার নাম হলো স্পারমাটিড, এগুলোর নাম হলো স্পারমাটিড। এদের তো লেস্টেজ নাই, লেস্টেজ তৈরি হলো হয় স্পার্মে পরিণত হলে, এই প্রক্রিয়ার নাম হলো স্পারমিওজেনেসিস। এই জিনিসটা মনে রাখতে হবে। শুক্রাণু তৈরি হবে, এই ঘটনা কিন্তু অনেক দিন সময় লাগে, 60 থেকে 70 দিন সময় লাগে স্পারমিওজেনেসিস হতে। এখানে আবার পুরো ঘটনাটা দেখানো হয়েছে। স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড আর স্পার্ম। অনেকবার বললাম তোমাদের এই ঘটনা। এখন শুক্রাণুর গঠন তোমাদেরকে জানতে হবে। শুক্রাণুর গঠনটা আমি এঁকে রেখেছি, সেখান থেকে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো, এটা একটা শুক্রাণুর গঠন। শুক্রাণুর মেইনলি 3টা অংশ থাকে। এটা হলো তার মাথা, এটা হলো তার গলা, এটা হচ্ছে তার মধ্যখণ্ড, আর এই জিনিসটা হলো লেজ। তার মানে 4টা অংশ: মাথা, গলা, মধ্যখণ্ড, লেজ। ঠিক আছে? একটা শুক্রাণু 4টা অংশ: মাথা, গলা, মধ্যখণ্ড এবং লেজ। মাথার উপরের দিকে দেখো অ্যাক্রোসোম বলে একটা জিনিস আছে। অ্যাক্রোসোম থেকে হাইলোরোনিডেজ নামক একটা এনজাইম ক্ষরণ হয়, যেটা ডিম্বাণু ফুটা করতে সাহায্য করে। নিউক্লিয়াস থাকে। গলাতে দেখো, এই যে গলাতে সেন্ট্রিওল রয়েছে, আর এই যে মধ্যখণ্ডতে যে হলুদ রঙের যে স্ট্রাকচারগুলো রয়েছে তাদের নাম হলো মাইটোকন্ড্রিয়া। আর এটা তো লেজ, তাই না? লেজ ব্যবহার করে তারা কিন্তু চলাচল করে। এই লেজ নড়াচড়া করার জন্য অনেক শক্তি লাগে, শক্তিটা আসে কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে। বুঝছো? এই হচ্ছে শুক্রাণুর মোটামুটি গঠন। এই ছবিটা অনেক সময় তোমাদের আঁকা লাগতে পারে। যাই হোক, শুক্রাণুর দৈর্ঘ্যটা তোমাদের মনে রাখতে হবে। শুক্রাণুটার দৈর্ঘ্য মোটামুটি 50 থেকে 70 মাইক্রোমিটার। শুক্রাণু এমনি সাইজে খুবই ছোট, কিন্তু দৈর্ঘ্য বেশ বড়। আচ্ছা, শুক্রাণুর মধ্যে আমরা প্রথমে মাথা পাই। মাথাতে খুবই ইম্পর্টেন্ট যে জায়গাটা, তার নাম হলো অ্যাক্রোসোম। এই যে দেখো উপরের দিকে থাকে হলো অ্যাক্রোসোম। এই অ্যাক্রোসোমের মধ্যে এমন কিছু এনজাইম থাকে যারা ডিম্বাণু ভেদ করতে পারে। তারপরে গ্রীবাতে থাকে হলো 2টি সেন্ট্রিওল। তারপর মধ্যখণ্ডতে থাকে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে মধ্যখণ্ডতে। লেজ বা ফ্লাজেলাম এটা মাইক্রোটিবিউলস দিয়ে গঠিত। এটা কিন্তু শুক্রাণুটাকে নড়াচড়া করতে সাহায্য করে। ফ্লাজেলাম শুক্রাণুকে গতিশীল করে। এবার ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়া, যেটাকে বলা হয় ওজেনেসিস, সেটাও কিন্তু আমরা স্পারমাটোজেনেসিসের পাশাপাশি যখন আমরা ওখানে এই জায়গাতে আলোচনা করলাম, সেখানে কিন্তু জেনেছি ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াটা, তাই না? একটু জটিল শুক্রাণু উৎপাদনের তুলনায়, কিন্তু সেম মোটামুটি ঘটনা। এখানে যেমন হলো স্পারমাটোগোনিয়া, এখানে ওগোনিয়া। এখানে যেমন প্রাইমারি স্পারমাটোসাইট, এখানে প্রাইমারি ওসাইট। এখানে সেকেন্ডারি স্পারমাটোসাইট, এখানে হলো সেকেন্ডারি ওসাইট। এখানে স্পারমাটিড, এখানে হলো ওটিড। ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, মোটামুটি সিমিলার। তাহলে দেখো, জনন মাতৃকোষগুলো বারবার বিভাজন হয়ে ও গুনিয়া তৈরি করে। মাত্র একটা ও গুনিয়া তৈরি হয়। ঠিক আছে? মাত্র একটা ও গুনিয়া তৈরি হয়। তাহলে দেখো, প্রাইমারি ওসাইট তৈরি হয়। প্রাইমারি ওসাইটের চারপাশে ফলিকল কোষ আবদ্ধ হয় প্রাইমারি ফলিকল নামক একটা খোসা তৈরি করে, যার মধ্যে ডিম্বাণুটা অবস্থান করে। ডিম্বাণু অবস্থান করে না, ওই ডিম্বাণুর আদিকোষগুলো অবস্থান করে। প্রাইমারি ফলিকল যখন আরেকটু পরিণত হয়, তখন এই খোসাটাকে বলে গ্রাফিয়ান ফলিকল। তোমরা জানো, গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কিন্তু সেকেন্ডারি ওসাইট তৈরি হয় আর একটা পোলার বডি তৈরি হয়, প্রথম পোলার বডি তৈরি হয়। এরকম অবস্থায় কিন্তু আজীবন থেকে যেতে পারে। এই যে দেখো, এখান থেকে ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে এই যে হচ্ছে সেকেন্ডারি ওসাইট আর একটা পোলার বডি, এরকম অবস্থা আজীবন থাকতে পারে। কিন্তু এখানে যখন ডিম্বাণু ঢোকা শুরু করে, তখন সেকেন্ডারি ওসাইট থেকে তৈরি হয় ওটিড, আর একটা হলো পোলার বডি, আর যে পোলার বডি ছিল সেখান থেকে তৈরি হয় আরো 2টা পোলার বডি। এই বিভাজনটা কখন হয় বলো? শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করা শুরু করলে, তখন এই ঘটনাটা কিন্তু ঘটে। যাই হোক, ডিম্বপাত হয়। এই সেকেন্ডারি ওসাইট অবস্থায় কিন্তু ডিম্বপাত হয়। এই অবস্থাটাতেই কিন্তু ডিম্বপাত হয়। অ্যাকচুয়ালি ডিম্বাণু তৈরি হয় না, ডিম্বাণু নর্মালি তৈরি হয় না, সেকেন্ডারি ওসাইট তৈরি হয়, ওটাই পাত হয়। সেকেন্ডারি ওসাইটটা বের হওয়াটাকে আমরা ডিম্বপাত বলি। এটাকে আমরা সেকেন্ডারি ওসাইটের পতন বলতে পারতাম। আচ্ছা, যদি এখন শুক্রাণু প্রবেশ করে, তখন তৈরি হয় কিন্তু একটা বড় ওটিড এবং তৈরি হয় কিন্তু পোলার বডি।
শেষ পর্যন্ত তৈরি হয় হচ্ছে একটা ওটির এবং তৈরি হয় 3টা পোলার বডি। ঠিক আছে, এই ওটিটা একসময় ওভাম বা ডিম্বাণুতে পরিণত হয় এবং সেখানে শুক্রাণু এসে মিলিত হয়। আর পোলার বডিগুলো সাধারণত নষ্ট হয়ে যায়, পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়, এই প্রত্যেকটা পোলার বডি কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, এখানে তেমন কিছু আর পড়ার মতো পাওয়া যাচ্ছে না। ডিম্বাণুর যে ব্যাসটা সেটা একটু তোমরা মনে রাখবে, এই ব্যাসটা তোমরা একটু মনে রাখবে, এটুকু পড়লেই চলবে। ডিম্বাণুর যে স্ট্রাকচারটা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা জানবো। শুক্রাণুর স্ট্রাকচার জানা হলো। দেখো ডিম্বাণুর গঠন তোমাদের আগেও বলেছি, ডিম্বাণুর মধ্যে অ্যাকচুয়ালি ডিম্বাণু থাকে না, ডিম্বাণুর মধ্যে থাকে হলো সেকেন্ডারি ওসাইট আর একটা পোলার বডি। সেকেন্ডারি ওসাইট থাকে আর একটা পোলার বডি থাকে। যদি এখানে শুক্রাণু ঢোকা শুরু করে তখন এই সেকেন্ডারি ওসাইট থেকে ওটিড এবং ডিম্বাণু তৈরি হয় এবং 3টা পোলার বডি পাওয়া যায় সেই সময়, বুঝছো? তো যাই হোক, সেকেন্ডারি ওসাইট এবং পোলার বডি এটাকে আমরা ডিম্বাণু চিন্তা করি। এর আবরণগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। মেইনলি 2টা আবরণ আছে। এই যে দেখো সাদা রঙের যে আবরণটা, স্বচ্ছ আবরণটা, এই আবরণটাকে বলা হয় জোনা পেলুসিডা। পেলুসিডা মানেই হলো স্বচ্ছ, এটা একটা স্বচ্ছ জোন, এই জন্য এটার নাম হলো জোনা পেলুসিডা। আর দেখো ছোট ছোট অনেক কোষ দিয়ে গঠিত একটা আবরণ আছে, এই আবরণটাকে বলে করোনা রেডিয়াটা। ঠিক আছে, করোনা রেডিয়াটা। তাহলে 2টা আবরণ ছোট ছোট কোষ দিয়ে গঠিত। এই যে ছোট ছোট কোষ দিয়ে গঠিত যে আবরণটা, নীল রঙের আবরণ দেখো, এটার নাম হলো করোনা রেডিয়াটা। আর এই যে স্বচ্ছ সাদা রঙের আবরণটার নাম হলো জোনা পেলুসিডা। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখো, সেকেন্ডারি ওসাইট এবং জোনা পেলুসিডার মাঝে এই যে একটা স্থান রয়েছে, এই স্থানটাকে বলে পেরিভাইটেলাইন স্পেস। আর এখানে কিছু দানা আছে, দানাগুলোকে বলে কর্টিক্যাল দানা। পেরিভাইটেলাইন হচ্ছে স্তরের মধ্যে ভাইটেলাইন স্তরে যে এই জায়গাটা, এই জায়গাটাতে যে দানাগুলো পাওয়া যায় তাদের নাম কর্টিক্যাল দানা। কর্টিক্যাল দানাটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এটার ইম্পর্টেন্স আমরা পরে বুঝবো। বড় যে কোষটা আছে সেটার নাম সেকেন্ডারি ওসাইট, আর এই যে ছোট যেটা তার নাম হলো পোলার বডি। ঠিক আছে, সেকেন্ডারি ওসাইটটা ডিম্বাণুতে পরিণত হবে, পোলার বডিটা পরে কিন্তু নষ্ট হয়ে যাবে, আমরা জানি। চলো আমরা এখানে ফিরে আসি। চারপাশে দেখো গ্লাইকোপ্রোটিন নির্মিত একটা আবরণ রয়েছে যার নাম হলো জোনা পেলুসিডা। আচ্ছা, একটা ফাঁক রয়েছে যার নাম হলো পেরিভাইটেলাইন স্পেস। ফলিকুলার কোষ দ্বারা নির্মিত যে আবরণটা রয়েছে তার নাম হলো করোনা রেডিয়াটা। সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে হলো কর্টিক্যাল দানা। ডিম্বাণু সাইটোপ্লাজমকে বলে উপ্লাজম। মানুষের ডিম্বাণুটাকে বলা হয় মাইক্রোলিসিথাল ডিম্বাণু। এই জিনিসটা মনে রাখবে। ডিম্বাণুতে কতটুকু কুসুম আছে এর উপর ভিত্তি করে ডিম্বাণুর অনেক প্রকার আছে। মানুষের ডিম্বাণুর মধ্যে কুসুমের পরিমাণ খুবই সামান্য, এই জন্য বলা হয় মাইক্রোলেসিথাল ডিম। মাইক্রো মানে খুবই কম, লেসিথাল মানে কুসুম, খুব কম কুসুম আছে, এই জন্য নাম হলো মাইক্রোলেসিথাল। নিউক্লিয়াসের কথা যদি বলা হয়, ডিম্বাণুর মধ্যে 23টা ক্রোমোজোম থাকে। একই কথা শুক্রাণুর জন্য প্রযোজ্য। শুক্রাণুর প্রত্যেকটা কোষেও 23টা করে ক্রোমোজোমই থাকে। ডিম্বাণু তৈরির তাৎপর্য লেখা আছে, দরকার নাই, এগুলো পড়ার দরকার নাই। নিষেক ব্যাপারটা সম্পর্কে এবার আমাদের ধারণা নিতে হবে। নিষেক জিনিসটা আসলে কেমনে হয়, খুবই ইজি। আমি তোমাদের এখান থেকে দেখাই নিষেকটা কেমনে হয়। নিষেকের সময় যেটা হয়, যৌন মিলন যদি হয় তখন এখানে যোনিতে বা ভেজাইনাতে অনেক শুক্রাণু আসে। তারপর শুক্রাণুটা এদিক দিয়ে ডিম্বাণুর কাছে চলে যায়। ডিম্বাণুটা কোথায় অবস্থান করে বলতো? ডিম্বাণুটা দেখো ফেলোপিয়ান নালীর অ্যাম্পুলা নামক একটা জায়গায় ডিম্বাণুটা অবস্থান করে। এটা হলো ফেলোপিয়ান নালী। ফেলোপিয়ান নালীর এই জায়গাটার নাম হলো অ্যাম্পুলা, সেখানে ডিম্বাণু অবস্থান করছে। শুক্রাণুটা এই ডিম্বাণুর কাছে গিয়ে মিলিত হয়। পরীক্ষা এটাও প্রশ্নতে আসে, শুক্রাণু ডিম্বাণুর মিলন বা নিষেকটা কোথায় হয়? ফেলোপিয়ান নালীর অ্যাম্পুলাতে। মিলনটা নিচে এখানে ডিটেলসে দেখানো হচ্ছে। ডিম্বাণুর চারপাশে দেখো অনেকগুলো শুক্রাণু এসে ঘিরে ধরেছে, ডিম্বাণুটাকে ফুটা করার চেষ্টা করছে। শুক্রাণুর মাথা থেকে অ্যাক্রোসোম আছে, অ্যাক্রোসোম থেকে হায়ালুরোনিডেজ নামক একটা এনজাইম ক্ষরণ হয়। এই এনজাইম জোনা পেলোসিডা এই জিনিসটাকে করোনা রেডিয়াটাকে গলায় ফেলে। তারপরে শুক্রাণু থেকে আরেক ধরনের এনজাইম ক্ষরণ হয় যেটা জোনা পেলোসিডাকে গলায় ফেলে। এছাড়া ডিম্বাণুও শুক্রাণুটাকে প্রবেশে বেশ কিছু হেল্প করে। শুক্রাণুটা যখন পুরোপুরি আবরণটাকে গলিয়ে ফেলে, শুক্রাণু নিউক্লিয়াসটা ডিম্বাণুর মধ্যে ঢোকে। শুক্রাণু পুরোটা ডিম্বাণুর মধ্যে ঢোকে না, জাস্ট শুক্রাণু নিউক্লিয়াসটা ডিম্বাণুর মধ্যে ঢোকে। ডিম্বাণুও তৈরি হচ্ছে, ডিম্বাণুর নিউক্লিয়াস আছে, শুক্রাণুরও নিউক্লিয়াস আছে। এই দুটো নিউক্লিয়াস একে অপরের সাথে মিলিত হয়। তোমরা মনে রাখবে, যখন শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ঢোকার চেষ্টা করছিল তখন কিন্তু দেখো এই যে সেকেন্ডারি ওসাইটটা একটা ডিম্বাণুতে পরিণত হয়, 3টা পোলার বডি তৈরি করে। এই যে 3টা পোলার বডি, আরেকটা হলো ডিম্বাণু। ডিম্বাণুর নিউক্লিয়াস আর শুক্রাণুর নিউক্লিয়াস দুটা মিলিত হয়। তোমরা মনে রাখবে, সাইটোপ্লাজম কিন্তু থাকে হচ্ছে ডিম্বাণুর, আর শুক্রাণু শুধু নিউক্লিয়াস প্রদান করে। এই জন্য একটা সন্তানের মধ্যে মায়ের বৈশিষ্ট্য বেশি থাকার কথা, কারণ ডিম্বাণু পুরো সাইটোপ্লাজম দিচ্ছে। সাইটোপ্লাজমের অনেক এক্সট্রা হচ্ছে ডিএনএ দেওয়া হচ্ছে। সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, তার ডিএনএ কিন্তু বাচ্চার শরীরে চলে আসে। কিন্তু পিতার শরীরের এই শুক্রাণু শুধু নিউক্লিয়াসটা ডিম্বাণুর ভেতরে ঢুকতে পারে। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। এই হচ্ছে নিষেকের কাহিনী, ঠিক আছে? পুরুষের প্রতি সঙ্গমে 1.5 থেকে 4 মিলিমিটার হচ্ছে বীর্য থাকে। এখানে প্রায় 4 থেকে 10 কোটি পর্যন্ত শুক্রাণু থাকতে পারে। শুক্রাণু মোটামুটি 3 দিন পর্যন্ত বাঁচতে পারে, ঠিক আছে? এদিকে ডিম্বাণুটাও মোটামুটি 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আচ্ছা, নিষেক হচ্ছে সেকেন্ডারি ওসাইট এবং পরিণত
শুক্রাণু নিউক্লিয়াসের মিলন। ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন না, সেকেন্ডারি ওসাইটের সাথে শুক্রাণু নিউক্লিয়াসের মিলন, এটা অ্যাকচুয়ালি নিষেক। অ্যাকচুয়াল ভাষায় এইটা, তাছাড়া তোমরা সহজ করে লিখতে পারো শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক, কিন্তু অ্যাকচুয়াল কাহিনী হলো এইটা। শুক্রাণুর মাথার র্যাক্রোসোম থেকে হায়ালুরোনিডেজ নামক একটা এনজাইম আছে, সেটাই কিন্তু ডিম্বাণুটাকে ফুটা করে ডিম্বাণুর মধ্যে ঢোকার চেষ্টা করে, যে দেখো এই ঢুকছে। তারপরে দেখো জোনা পেলুসিডাটাকেও ফুটা করা হয়, তারপরে সেই দিক দিয়ে আসলে শুক্রাণু ঢোকে। তারপরে দেখো শুক্রাণুর মস্তক যখন ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে এই যে কোর্টিক্যাল দানা, আমি বলেছিলাম এটার গুরুত্ব আছে, এই দানাগুলো হচ্ছে এক ধরনের এনজাইম ক্ষরণ করে। এনজাইমের প্রভাবে ডিম্বাণুর যে আবরণটা আছে না, এই আবরণটা প্রচন্ড শক্তিশালী হয়ে যায়। কোর্টিক্যাল দানার কারণে ডিম্বাণুর আবরণটা শক্তিশালী হয়ে যায়। একটা শুক্রাণু যখনই ডিম্বাণুর মধ্যে ঢুকে যায়, একটা শুক্রাণু নিউক্লিয়াস যখনই ডিম্বাণুর মধ্যে ঢুকে যায়, ডিম্বাণুর আবরণটা এত শক্ত হয় আর অন্য কোনো শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ঢুকতে পারবে না। এই জিনিসটা নিশ্চিত করা হয়, কোর্টিক্যাল দানা এই জিনিসটা নিশ্চিত করে। আচ্ছা, তারপরে কি লেখা আছে দেখো, শুক্রাণু নিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াস এক অপরের সঙ্গে মিলিত হয়। এই দুটো নিউক্লিয়াসকে বলা হয় পুরুষ এবং স্ত্রী প্রোনিউক্লিয়াই। শুক্রাণু আর ডিম্বাণু এক অপরের সঙ্গে মিলিত হলে একটা জাইগোট তৈরি হয়। জাইগোট হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। শুক্রাণু ছিল n, ডিম্বাণু ছিল n, জাইগোট তৈরি হবে, জাইগোট কিন্তু হবে 2n। তারপরে আমরা ইমপ্লান্টেশন বা গর্ভধারণ পড়ব। গর্ভধারণ পড়ার আগে আমাদের কিছু জিনিস একটু জানতে হবে। দেখো, এটা হলো শুক্রাণু আর এটা ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে তৈরি হয় হচ্ছে জাইগোট। জাইগোট এককোষী এবং এটা হলো ভ্রূণের প্রথম কোষ। এই দুটো তথ্য এমসিকিউ আসে। জাইগোটের বিভাজন হয় একটা, দেখো কোষের থলি তৈরি হলে, এই জিনিসটার নাম হলো মরুলা। মরুলাতে 8টা থেকে 16টা কোষ থাকে। ভেতরে একটা গর্তওয়ালা অবস্থা যদি তৈরি হয়, এই জিনিসটাকে বলে ব্লাস্টুলা। ব্লাস্টুলাতে প্রায় 100টার মতো কোষ থাকে। তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখবে, জাইগোটের সাইজ যত বড়, এই ব্লাস্টুলার সাইজও তত বড়। অর্থাৎ এখানে কোষের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। জাইগোটে 1টা কোষ, ব্লাস্টুলাতে 100টা কোষ, কোষের সংখ্যা বাড়ছে, কিন্তু এই জিনিসটার কিন্তু সাইজ বাড়ছে না, ভ্রূণের কিন্তু সাইজ বাড়ছে না। এইটুকু অবস্থাকে বলা হয় ক্লিভেজ। দেখো, ব্লাস্টুলার বিভিন্ন অংশগুলো এখানে বলা হচ্ছে। ব্লাস্টুলার চারপাশের যে আবরণটা, এটার নাম হলো ব্লাস্টোডার্ম। ব্লাস্টোডার্মের প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ভেতরের দিকে যে গহ্বরটা আছে তাকে বলা হয় ব্লাস্টোসিল। ঠিক আছে। ব্লাস্টুলার একটা অংশে দেখা যায় অতিরিক্ত কোষ থাকে, এটার নাম হলো ইনার সেল মাস। ঠিক আছে। ব্লাস্টুলার এই আবরণী কোষটার নাম তো আমি বললাম ব্লাস্টোডার্ম, এটাকে ট্রফোব্লাস্টা বলা যায়। তোমরা মনে রাখবে, এই ট্রফোব্লাস্ট লেয়ারটা খুব ইম্পর্টেন্ট, এটাই গিয়ে জরায়ুর প্রাচীরের সঙ্গে গিয়ে যুক্ত হয়। তোমরা মনে রাখবে তাহলে ঘটনাটা কেমনে ঘটে। সবাই গর্ভধারণ ব্যাপারটা একটু বোঝো, ইমপ্লান্টেশন বা গর্ভধারণ ব্যাপারটা বোঝো। ধরা যাক এই জায়গাতে নিষেক হলে, এই জায়গাতে ব্লাস্টুলা তৈরি হলো, তারপর ব্লাস্টুলা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এসে জরায়ুর প্রাচীরের এই জায়গাতে এসে বসে যায়। বুঝছো? ব্লাস্টুলা কিন্তু তৈরি হয় ওই ফেলোপিয়ান নালীতেই, তারপরে ওই কোষটা এসে জরায়ুর প্রাচীরে যখন বসে যায়, তখন সেটাকে বলা হয় গর্ভধারণ। ব্লাস্টুলা জরায়ুর প্রাচীরে এসে বসে গেলে সেটাকে বলা হয় গর্ভধারণ। আমরা বই থেকে একটু দেখি। এই যে দেখো, এখানে দেখো নিষেক হলো, কোষের বিভাজন হচ্ছে, হয় মরুলা, তারপর তৈরি হলো ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টুলাটা এসে দেখো জরায়ুর প্রাচীরে এসে বসে গেল, এই জিনিসটাকে বলবো আমরা গর্ভধারণ। ওকে। দেখো, যেদিন শুক্রাণু ডিম্বাণু মিলন হয় সেটা কিন্তু বলা হয় নিষেক। নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে জাইগোটটা ব্লাস্টোসিস্টে পরিণত হয়, তারপর সে এসে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে স্থাপিত হয়, জরায়ুর প্রাচীরে স্থাপিত হয়। এই জিনিসটাকে বলা হয় কিন্তু ইমপ্লান্টেশন বা গর্ভধারণ। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, সংজ্ঞাটা তোমরা একটু মনে রেখো। ক্লিভেজ কাকে বলা হচ্ছে? দেখো, জাইগোটের পর্যায়ক্রমিক মাইটোসিস বিভাজনকে বলা হয় ক্লিভেজ। ক্লিভেজের স্পেশালিটি হচ্ছে এই সময় শুধু কোষের সংখ্যা বাড়ে, কিন্তু কোষের সাইজ বাড়ে না। এই যেখানে আমরা ক্লিভেজ দেখেছি, এই কয়টা ঘটনার নাম হলো ক্লিভেজ। জাইগোট, মরুলা এবং ব্লাস্টুলা পর্যন্ত ঘটনার নাম হলো ক্লিভেজ। ক্লিভেজ কেন এটাকে বলা হচ্ছে? কারণ এই সময় শুধু কোষের সংখ্যা বাড়ছে, কোষের সাইজ বাড়ছে না। চলো বই আবার ফেরত যাই। আমি যে সংজ্ঞাগুলো তোমাদের বললাম, ব্লাস্টোসিল কাকে বলে, ব্লাস্টোসিস্ট কাকে বলে, সব লেখা আছে। ব্লাস্টোসিস্টে প্রায় 100টার মতো কোষ থাকে। প্রতিটি কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ারের বাইরের স্তরটাকে বলা হয় ট্রফোব্লাস্ট। ওকে। এবার অমরা বা প্লাসেন্টা, এই জিনিসটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। অমরা বা প্লাসেন্টাও তোমাদেরকে এই ছবিটা আমি দেখাই। ধরা যাক এই জায়গাতে কিন্তু ওই যে ভ্রূণটা স্থাপিত হয়েছিল, তোমাদেরকে বললাম, তারপরে দেখো ভ্রূণটা আস্তে আস্তে বড় হয়, একটা ছোট্ট বেবি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ফিটাস। তবে বাচ্চার যখনই একটা ভ্রূণ এখানে স্থাপিত হবে, তখনই তাকে আমরা ফিটাস বলবো না। ফিটাস বলার জন্য একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে ওই ভ্রূণটার বয়স 8 সপ্তাহের বেশি হওয়া লাগবে। 8 সপ্তাহের বেশি। 8 সপ্তাহের বেশি বয়সী ভ্রূণ এরকম একটা সুন্দর শেপ তৈরি হয়ে যায়, সেই জিনিসটাকে কিন্তু বলা হয় ফিটাস, তাই না? ফিটাসের গা থেকে একটা নালী এসে দেখো জরায়ু, এই যে এটা তো জরায়ুর প্রাচীর, এর সঙ্গে অ্যাটাচড হয়, তাই না? এই নালীটা এসে দেখো জরায়ুর সাথে অ্যাটাচড হলো। এই নালীটাকে বলা হবে কিন্তু নাড়ি অথবা আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড, হ্যাঁ, একটু বানান ভুল গেছে, আম্বিলিকাল কর্ড হবে। ঠিক আছে, ওকে।
তার মানে দেখো এটার নাম হলো ফিটাস। 8 সপ্তাহের বেশি বয়সী ভ্রূণকে বলা হবে ফিটাস। ফিটাসের সঙ্গে মায়ের জরায়ুর সংযোগকারী নাড়িটাকে বলা হবে আম্বিলিকাল কর্ড। দেখো মায়ের জরায়ুর সাথে সরাসরি কিন্তু এই আম্বিলিকাল কর্ডটা যুক্ত হয়নি, বরং এই জায়গাতে দেখো একটা চাকতির মতো স্ট্রাকচার আছে। এই জিনিসটাকে বলা হয় অমর বা প্লাসেন্টা। এটা ফিল্টারের মতো কাজ করে। মায়ের শরীর থেকে বিভিন্ন কেমিক্যাল বাচ্চার শরীরে চলে যায় এই ফিল্টার ভেদ করে। বাচ্চার শরীর থেকে বিভিন্ন পদার্থ আবার মায়ের শরীরে চলে আসে এই ফিল্টার ভেদ করে। বুঝতে পারছো? অমরা বা প্লাসেন্টা একটা ফিল্টারের মতো কাজ করে, দেখতে এরকম চাকতির মতো। এই অমরা বা প্লাসেন্টা বাচ্চা এবং মায়ের শরীরের মাঝখানে একটা ফিল্টারের মতো করে কাজ করে। এটা হলো জরায়ুর এন্ডোমেট্রিয়াম। জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এই যে দেখো চাকতির মতো স্ট্রাকচারটার নাম হলো প্লাসেন্টা। তারপরে দেখো ভ্রূণের চারপাশে এরকম একটা সুন্দর আবরণ আছে, এটাকে বলে ভ্রূণী আবরণ। এই ভ্রূণী আবরণ নিয়ে আমরা একটু পরে ডিটেলসে পড়াশোনা করব। অমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে চলে আসা অমরা কাকে বলা হয়? ভ্রূণ এবং মাতৃটিস্যু দিয়ে গঠিত চাকতির মতো যে গঠনটা ফিটাস এবং মায়ের দেহের মধ্যে পদার্থে যাতায়াত নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। সংজ্ঞা এটা হয়ে গেল। তোমরা মনে রাখবে নিষেকের মোটামুটি 12 সপ্তাহ বয়সে প্রথম অমরা বা প্লাসেন্টা গঠিত হয় এবং 8 সপ্তাহ বয়সে ভ্রূণকে কিন্তু বলা হয় ফিটাস। এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো হয়ে গেল। মনে রাখতে হবে অমরা দেখতে হলো চাকতির মতো বেশ বড় একটা গঠন এবং পূর্ণ অমরার ওজন মোটামুটি হচ্ছে 600 গ্রাম এবং ব্যাস প্রায় হলো 15 সেন্টিমিটার এবং মাঝখানে প্রায় 3 সেন্টিমিটার পুরু, মানে বেশ বড় একটা স্ট্রাকচার। এটাকে গর্ভের ফুল বলা হয়। বাচ্চা যখন জন্ম নেয় বাচ্চার পরপরই এই কিন্তু হচ্ছে অমরাটা বা প্লাসেন্টাটাও বেরিয়ে আসে মায়ের শরীর থেকে। কি কি জিনিসপত্রের আদান প্রদান হচ্ছে এটা লেখা আছে, এগুলো নাম মুখস্থ করলেও চলবে, কিন্তু অমরার কাজ এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা সিকিউর জন্য মুখস্থ করবে। অমরা কি কাজ করে? সংস্থাপন, বাচ্চাকে মায়ের সাথে সংযুক্ত করে দেয়। পুষ্টি, মায়ের শরীর থেকে পুষ্টি বাচ্চার শরীরে যেতে হেল্প করে সে। গ্যাসীয় বিনিময়, বাচ্চার শরীরের মধ্যে অক্সিজেন সাপ্লাই, বাচ্চার শরীর থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে। রেচন, বাচ্চার শরীরের বর্জ্য পদার্থ সেগুলো বাচ্চার শরীর থেকে সংগ্রহ করে নিয়ে আসে। অনাক্রম্যতা, অমরা ভেদ করে অনেকগুলো অ্যান্টিবডি মা থেকে বাচ্চার শরীরে চলে যায়, এতে করে বাচ্চা বিভিন্ন অসুখের বিরুদ্ধে প্রতিরক্ষা দিতে পারে। জীবাণু বহন, অনেক সময় ভুল করে বিভিন্ন জীবাণু অমরা ভেদ করে বাচ্চার শরীরে চলে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়। অনেক ঔষধ অমরা ভেদ করে বাচ্চার শরীরে চলে যায়। বিভিন্ন পদার্থ সঞ্চয় করে, হরমোন 6 রকম হরমোন ক্ষরণ করে অমরা। বুঝছো? 6 রকমের কথা এখানে দেওয়া নেই, 4 রকমের কথা বলা আছে, তবে অ্যাকচুয়ালি 6 রকম হরমোনের ক্ষরণ করে অমরা। এবার ভ্রূণের আবরণ তোমাদেরকে বললাম, এই যে দেখো ভ্রূণের চারপাশে সুন্দর আবরণ আছে, আবরণটার নাম হলো ভ্রূণীয় আবরণ। ভ্রূণীয় আবরণ এবার ডিটেলসে পড়তে হবে আমাদের। আমি এখানে ছবিতে দেখাচ্ছি তোমাদেরকে ভ্রূণের আবরণ। দেখো ভ্রূণে সব মিলে 4টা লেয়ারের আবরণ আছে। ভ্রূণের সবচেয়ে বাইরের দিকের আবরণ হলো এইটা, খেয়াল করো। ভ্রূণের সবচেয়ে বাইরের দিকের আবরণ হলো এইটা। এই আবরণটাকে বলা হয় কিন্তু কুরিয়ন। ঠিক আছে? ভ্রূণের সবচেয়ে বাইরের দিকের আবরণটার নাম হলো কোরিয়ন। কোরিয়নটা আবার মাঝে মধ্যে এরকম দেখো ভিলাই গঠন করেছে, একটু এবড়ো থেবড়ো অংশ তৈরি করেছে, এদেরকে বলা হয় কোরিয়নিক ভিলাই। তাহলে ভ্রূণের সবচেয়ে বাইরের আবরণের নাম হলো কোরিয়ন। কোরিয়নে যে এবড়ো থেবড়ো বর্ধিত অংশগুলো আছে এদের নাম কোরিয়নিক ভিলাই। তারপরে দেখো ভ্রূণের এর পরের যে আবরণটা, এটা তরল পদার্থপূর্ণ একটা আবরণ। আমি আবরণটা তোমাদের দেখাচ্ছি, সবুজ রঙের। দেখো আমি পার্পেল দিয়ে দিলাম, বুঝতে পারছো? পুরা বাচ্চার চারপাশ দিয়ে একটা সবুজ রঙের, সবুজ রং না অ্যাকচুয়ালি, সে হলো তরল পদার্থপূর্ণ একটা কিন্তু সুন্দর আবরণ। দেখো বাচ্চার চারপাশে কিন্তু এই আবরণটা আছে। এই আবরণটা কিন্তু বাচ্চাকে বিভিন্ন আঘাতের হাত থেকে রক্ষা করে। এই আবরণটাকে বলা হয় অ্যামনিয়ন। তাহলে কোরিয়ন গেল, অ্যামনিয়ন গেল, আরও আবরণ আছে ভ্রূণে। দেখো ফিটাসের সাথে অমরার সংযোগকারী যে নালীটা আছে, এই নালীর নাম জানো তোমরা? এটার নাম হচ্ছে নাড়ি বা আম্বিলিকাল কর্ড। এর পাশে দেখো একটা আবরণ আছে, এই আবরণটাও কিন্তু ভ্রূণী আবরণ, এটার নাম হলো অ্যালান্টয়েস। এটা হলো 3 নম্বর ভ্রূণী আবরণ। এ পাশ দিয়ে দেখো আরেকটা ভ্রূণী আবরণ আছে, এই জিনিসটাকে বলা হয় কিন্তু কুসুমথলি, এটাও কিন্তু একটা ভ্রূণী আবরণ। এই হচ্ছে সব মিলে 4টা ভ্রূণী আবরণ। ঠিক আছে? ভ্রূণের চারপাশে 4 রকম আবরণ আছে, বা চতুর্দিকে 4 রকম আবরণ আছে। সবচেয়ে বাইরের আবরণের নাম কোরিয়ন, তারপরে রয়েছে হলো অ্যামনিয়ন। অ্যালান্টয়েস একটা লম্বা হচ্ছে সসেজের মতো একটা আবরণ, আর কুসুমথলি এটা জাস্ট একটা থলি, এটা এটা হচ্ছে খুবই সামান্য পরিবাদ থাকে কুসুমথলি। এই তো, এই হচ্ছে ভ্রূণের আবরণ। এটা নিয়ে আমরা যদি একটু বই থেকে পড়ি, দেখো 4টি বহির্ভ্রূণীয় আবরণ রয়েছে আমাদের ভ্রূণের চারপাশে। অ্যামনিয়ন, অ্যামনিয়ন সবার বাইরে এমন না কিন্তু, অ্যামনিয়ন কিন্তু সবার বাইরে এমন না। অ্যামনিয়ন হচ্ছে কোরিয়নের নিচে থাকে, সবচেয়ে বাইরে না। এখানেও দেখো তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ, এই যে সবচেয়ে বাইরের দিকে যেটা, সেটার নাম কিন্তু কোরিয়ন। বুঝছো? যে সবচেয়ে বাইরেরটার নাম হলো কোরিয়ন। তারপরে যে এই হলুদ রঙের যে আবরণটা দেখছো না, এটার নাম হলো অ্যামনিয়ন। তারপরে রয়েছে যে এটার নাম হলো অ্যালান্টয়েস, আর এই জিনিসটার নাম মনে করো কুসুমথলি, এরকম ব্যাপার আসলে। অ্যামনিয়নের কাজ হচ্ছে, যেহেতু তরল পদার্থ দ্বারা পূর্ণ, এটা ভ্রূণকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে, ঝাঁকুনি বা আঘাত থেকে ভ্রূণকে রক্ষা করে, চাপ থেকে রক্ষা করে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। অ্যালান্টয়েস না, তারপরে বলা যেতে পারে কোরিয়ন, এটা সবচেয়ে বাইরের স্তর, এটা সবচেয়ে বাইরের দিকের স্তর। এটা হলো শ্বসন এবং পুষ্টিতে সরবরাহ সাহায্য করে। অ্যালান্টয়েস, অ্যালান্টয়েস একটা লম্বা সসেজের মতো,
এটা হচ্ছে শ্বসনে সাহায্য করে, রেচনে সাহায্য করে। কুসুমথলি এটাও জাস্ট একটা হচ্ছে ছোট্ট অংশ, এটা স্টেম কোষ বা স্টেম সেল এর হচ্ছে উৎস হিসেবে কাজ করে। ভ্রূণের পরিস্ফুটন সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি, তারপর আমরা আরও একবার এটা রিভিশন করে নিব। ভ্রূণের পরিস্ফুটন আমরা এই যে এখানে জেনেছি, তাই না? এই যে ভ্রূণের পরিস্ফুটন হয়ে যাচ্ছে। এইটুকু ভ্রূণের পরিস্ফুটন কিন্তু ফেলোপিয়ান নালীর মধ্যে হয়। ব্লাস্টুলা পর্যন্ত দশা পাওয়া যায় হলো ফেলোপিয়ান নালীর ভেতরে। জরায়ুর প্রাচীরের মধ্যে এর পরের ঘটনাগুলো ঘটে। তারপরে এটা আরেকবার রিভিশন করে দিই। শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে জাইগোট, শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে জাইগোট, জাইগোটের পর হলো মরুলা, মরুলার পর ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে কোন দশা আসবে সেটা এবার দেখায়। ব্লাস্টুলার পরে আসবে হলো গ্যাস্ট্রুলা নামক এই দশাটা। ব্লাস্টুলার পরে চলে আসবে গ্যাস্ট্রুলা নামের এই দশা। গ্যাস্ট্রুলা দশাতে ভ্রূণের চারপাশের একটা আবরণ আমরা দেখতে পাবো। এই আবরণটাকে আমরা বলবো হচ্ছে, এই আবরণটাকে বলবো আমরা একটোডার্ম। বুঝছো? ব্লাস্টুলার পরে আমরা গ্যাস্ট্রুলা দশা পাবো। এই দশাতে ভ্রূণের চারপাশে আমরা এই আবরণটা দেখবো, যার নাম হলো একটোডার্ম। ভ্রূণের একদম ভেতর দিয়ে আমরা একটা নল দেখতে পাবো। এই নলটাকে বলবো আমরা হচ্ছে আর্কেন্টেরন। ঠিক আছে, আর্কেন্টেরন। আর্কেন্টেরনের মুখটাকে বলবো আমরা ব্লাস্টোপোর। আচ্ছা, যাই হোক, আবারও বোঝো, নল থেকে আমরা শুরু করি আলোচনা। ভ্রূণের একদম ভেতরে যে নলটা দেখা যাবে গ্যাস্ট্রুলা দশায়, তার নাম আর্কেন্টেরন। এই আর্কেন্টেরনটাই পরে আমাদের পরিপাক নালীতে পরিণত হয়। আর্কেন্টেরনের একটা মুখ আমাদের মুখ হয়ে যায়, আর একটা ছিদ্র হচ্ছে আমাদের পায়োছিদ্র হয়ে যায়। বুঝছো? ভ্রূণের সবচেয়ে বাইরের দিকের যে আবরণটা আছে তার নাম হলো একটোডার্ম। আর্কেন্টেরনের গায়ে গায়ে লেগে থাকে যে কোষগুলো, এদেরকে বলা হয় এন্ডোডার্ম। আর এন্ডোডার্মের মাঝে যে সবুজ রঙের যে লেয়ারগুলো, এদের নাম হলো মেসোডার্ম। মেসোডার্মের মধ্যেও কিছু ফাঁকা জায়গা থাকে, তাদের নাম হলো সিলোম। আবারও বুঝো, ভ্রূণের তিনটা লেয়ার। ভ্রূণের সবচেয়ে বাইরের লেয়ারের নাম একটোডার্ম। ভেতরে পরিপাক নালী বা আর্কেন্টেরনের গায়ে যে লেয়ারটা থাকে এটার নাম হলো এন্ডোডার্ম। এটা হলো এন্ডোডার্ম, হলুদ রঙের লেয়ারটা এন্ডোডার্ম। একটোডার্ম এন্ডোডার্মের মাঝে এই জিনিসগুলো আছে, এদের নাম হলো মেসোডার্ম। এদের থেকে আমাদের শরীরে সব কিছু তৈরি হয়। গ্যাস্ট্রুলা দশার এই অংশগুলো থেকে আমাদের শরীরে সব কিছু তৈরি হয়, সব অঙ্গ তৈরি হয়। অঙ্গ তৈরিকে বলা হয় আবার অর্গানোজেনেসিস। কিভাবে বিভিন্ন অঙ্গ তৈরি হয় সেটা সম্পর্কে আমি তোমাদের বলবো। এখানে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্মকে আরও সহজভাবে একটু দেখানোর চেষ্টা করেছি। সবচেয়ে বাইরের ভ্রূণের লেয়ারের নাম হলো একটোডার্ম। ভ্রূণের সবচেয়ে ভেতরের লেয়ারের নাম হলো এন্ডোডার্ম। একটোডার্ম এন্ডোডার্মের মাঝে যা আছে এটার নাম হলো মেসোডার্ম। বুঝছো? তোমরা মনে রাখবে, একটোডার্মটা না এরকম ভাঁজ হয়, এরকম একটা গোল থলি তৈরি করে। দেখো, একটোডার্ম থেকে কিন্তু এই গোল থলিটা তৈরি হয়, গোল নলটা তৈরি হয়। এই নলটাকে বলা হয় নিউরাল টিউব। এই নিউরাল টিউবটাই কিন্তু একসময় আমাদের ব্রেন এবং আমাদের যে স্নায়ুতন্ত্র পুরোটাই গঠন করে। নিউরাল টিউবের পাশে এই জিনিসগুলো থাকে, এদেরকে বলা হয় নিউরাল ক্রেস্ট। এরা আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু গ্রন্থি তৈরি করে। বুঝছো? আর এই জিনিসটাকে বলে সোমাটিক একটোডার্ম। এই জিনিসগুলো কেন বলছি, খুব ইম্পর্টেন্ট। এদের যে হচ্ছে পরিণতিটা সেটা কিন্তু আমাদের অনেকবার পরীক্ষায় আসে। আমি আবারও তোমাদেরকে একটু রিভিশন করিয়ে দিচ্ছি। প্রথমে জাইগোট, তারপর মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা দশায় ভ্রূণের মধ্যে তিনটা লেয়ার পাওয়া যায়। বাইরের লেয়ারের নাম একটোডার্ম, ভেতরের লেয়ারের নাম এন্ডোডার্ম। দুই লেয়ারের মাঝে রয়েছে হলো মেসোডার্ম। একটোডার্মটা আবার ভাঁজ হয়, নিউরাল টিউব গঠন করে। নিউরাল টিউব থেকে আমাদের স্নায়ুতন্ত্র গঠিত হয়। ওকে, এইটুকু আপাতত আমরা একটু বই থেকে দেখি। তাহলে দেখো, নিষেকের পর জাইগোট বিভিন্নভাবে বিভাজিত হয় একটা পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হয়। এই জিনিসটাকে বলা হয় ভ্রূণের পরিস্ফুটন। এটা নিয়ে হচ্ছে ভ্রূণের বৃদ্ধির যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় কিন্তু এমব্রায়োজেনেসিস বা ভ্রূণ গঠন। আর এটা নিয়ে পড়াশোনাকে বলা হয় এমব্রায়োলজি। পড়ে রাখতে পারো তোমরা। ক্লিভেজ প্রথমে আমরা জানবো। ক্লিভেজ হচ্ছে এই যে এই ঘটনাটুকুকে বলা হয় ক্লিভেজ। জাইগোট থেকে শুরু করে এই ব্লাস্টুলা পর্যন্ত, জাইগোট থেকে শুরু করে এই ব্লাস্টুলা পর্যন্ত দশাকে বলা হয় ক্লিভেজ। বুঝছো? জাইগোট থেকে ব্লাস্টুলা পর্যন্তকে বলা হয় ক্লিভেজ। যে প্রক্রিয়ায় বারবার জাইগোটটা বিভাজিত হয়, একটা ভ্রূণ তৈরি করে, তার নাম হলো ক্লিভেজ। প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। আমরা এটা আগেও জেনেছি। অনেকগুলো কোষের একটা দলা, তার নাম হলো মরুলা। তারপরে ভেতরে একটা থলি তৈরি হলে তার নাম হলো ব্লাস্টুলা। ব্লাস্টুলার প্রাচীরকে বলা হয় ব্লাস্টোডার্ম। ভেতরের যে থলিটা আছে তার নাম হলো ব্লাস্টোসিল। তারপরে তৈরি হবে হলো গ্যাস্ট্রুলা দশা। এই সময় ভ্রূণে আর্কেন্টেরন নামক একটা নল তৈরি হয়। তোমরা ইতিমধ্যে দেখেছো আর্কেন্টেরন। এই যে আর্কেন্টেরন, আর্কেন্টেরন নামক একটা নল তৈরি হয়। ভ্রূণের মধ্যে বিভিন্ন স্তর তৈরি হয়। বলো তাহলে ভ্রূণের স্তরগুলো এবং আর্কেন্টেরনগুলো কখন তৈরি হয় বলো? গ্যাস্ট্রুলেশন দশাতে। ঠিক আছে? এই সময় একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম তৈরি হয়। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এই লেয়ারগুলো পাওয়া যায়। আর্কেন্টেরন থেকে কিন্তু আমাদের প্রথম পরিপাক নালী তৈরি হয়। আর্কেন্টেরনের মুখটাকে বলা হয় ব্লাস্টোপোর। অর্গানোজেনেসিস। গ্যাস্ট্রুলেশনের পরে ভ্রূণে তিনটা স্তর, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এরা বিভিন্ন অঙ্গতে পরিণত হয়। এই জিনিসটাকে বলা হয় অর্গানোজেনেসিস। ঠিক আছে? বিভিন্ন অঙ্গ তৈরি হওয়াটাকে বলা হয় কিন্তু অর্গানোজেনেসিস। ভ্রূণের কোন লেয়ার থেকে কোন অঙ্গগুলো তৈরি হয়, এই জিনিসটা আমরা এই টেবিল থেকে পড়ব।
এটা এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিকিউ এবং এমসিকিউ এর জন্য কতগুলা স্টার যে দিব, এমসিকিউ এখান থেকে খুব পরীক্ষা আসে, খুব এখান থেকে এমসিকিউ আসে। ভ্রূণের যে একটোডার্মটা, এটা পড়া খুবই সহজ। দেখো, আমি যদি এখান থেকেই দেখাই দেই, ভ্রূণের যে একটোডার্মটা আছে না, এই যে একটোডার্ম, একটোডার্ম যেহেতু ভ্রূণের বাইরের লেয়ার, এখান থেকে দেহের বাইরের লেয়ারগুলো তৈরি হয়। আমাদের চামড়া, আমাদের গায়ের লোম, আমাদের নখ, এই যে নেল প্লেট, তারপরে আমাদের যদি শিং থাকতো সেই শিং, আমাদের গায়ে আইস থাকলে সে আইস, এগুলো সব তৈরি হবে একটোডার্ম থেকে। ব্যতিক্রম হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, আমাদের ব্রেন এবং আমাদের মেরুদণ্ডের ভেতরকার সুষুম্না কাণ্ড, আমাদের গায়ের যত নিউরন, এরাও একটোডার্ম থেকেই তৈরি হয়। এই জিনিসটা একটু ব্যতিক্রম। এর কারণ হচ্ছে একটোডার্মটাই ভাঁজা একটু ভেতরের দিকে ঢুকে যায়। যে দেখো, একটোডার্মটাই ভেতরের দিকে ঢুকে একটা ভাঁজ গঠন করে, এটাই হলো নিউরাল টিউব, এখান থেকে ব্রেন তৈরি হয়। ওকে, এছাড়াও আমাদের চোখ এবং কানের কিছু অংশ একটোডার্ম থেকে তৈরি হয়। হলো একটোডার্ম পার্টটা গেল। এবার আমি এন্ডোডার্ম থেকে বলি একটু। এন্ডোডার্ম হচ্ছে ভ্রূণের সবচেয়ে ভেতরের স্তর, এই যে এই জিনিসটার নাম হলো এন্ডোডার্ম। এখান থেকে মেইনলি আমাদের নাড়িভুঁড়ি তৈরি হয়, পুরো পরিপাকতন্ত্রটা এন্ডোডার্ম থেকে তৈরি হয়। এবং পরিপাকের যত গ্রন্থি আছে, পরিপাকের গ্রন্থি কি কি বলো, এই যে পাকস্থলীর আছে গ্যাস্ট্রিক গ্রন্থি, মুখে আছে লালা গ্রন্থি, অগ্নাশয়, যকৃৎ, এই গ্রন্থিগুলোও কিন্তু এন্ডোডার্ম থেকেই তৈরি হয়। এই দুইটা জিনিস বাদে দেহে বাদ বাকি যা কিছু আছে সবই মেসোডার্ম থেকে তৈরি হয়। দেহের সবচেয়ে বেশি জিনিসপত্র কিন্তু মেসোডার্ম থেকেই তৈরি হয়। আমাদের হাড্ডি মেসোডার্ম থেকে তৈরি, আমাদের মাংস মেসোডার্ম থেকে তৈরি, আমাদের রক্ত মেসোডার্ম থেকে তৈরি, আমাদের রক্ত সংবহন তন্ত্র মানে রক্তনালী হার্ট মেসোডার্ম থেকে তৈরি, আমাদের লসিকা মানে দেহের মধ্যে যে ফ্লুইডগুলো চলাচল করে সেটাও কিন্তু মেসোডার্ম থেকেই তৈরি, আমাদের গায়ে চর্বি মেসোডার্ম থেকে তৈরি, আমাদের রেচনতন্ত্র মেসোডার্ম থেকে তৈরি, আমাদের জননতন্ত্র মেসোডার্ম থেকে তৈরি। কিন্তু মানুষের শ্বসনতন্ত্র, শ্বাস প্রশ্বাস হয় না, শ্বসনতন্ত্র, ফুসফুস, শ্বাসনালী, এগুলো কিন্তু আবার এন্ডোডার্ম থেকে তৈরি। দাঁতের ব্যাপারে একটা জিনিস মনে রাখবে, দাঁতের দুইটা আবরণ থাকে। দাঁতের বাইরের দিকের যে আবরণটা আছে, দাঁতের বাইরের দিকের যে আবরণটা আছে সেটাকে বলা হয় দাঁতের এনামেল, সেটা একটোডার্ম থেকে তৈরি হয়। এবং দাঁতের ভেতরের আবরণটার নাম হলো ডেন্ডিন, সেটা মেসোডার্ম থেকে তৈরি হয়। তো যা যা আমি মুখে বললাম সব কিছু এখান থেকে দেখাই দিই, প্রত্যেকটা শব্দ এখানকার মুখস্থ করবে, সব মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট এগুলো, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে হবে। কিন্তু এটা পড়া খুবই ইজি, তোমাদের তো বললাম আমাদের দেহের বাইরে যা কিছু আছে সব কিছু একটোডার্ম থেকে তৈরি হবে। সঙ্গে শুধু অ্যাড করে নিতে হবে কাকে বলো, চোখ, কান এবং আমাদের ব্রেনকে। আমাদের নাড়িভুঁড়ি সবটাই তৈরি হবে হচ্ছে এন্ডোডার্ম থেকে, এবং পরিপাক সম্পর্কে সব গ্রন্থিগুলো তৈরি হবে এন্ডোডার্ম থেকে, শুধু অ্যাড করে নিবে শ্বসনতন্ত্র। দেহের বাদ বাকি যা কিছু আছে সবই তৈরি হবে এবার মেসোডার্ম থেকে। পরিণতিটা আমরা জানলাম। এই ফিটাস টিটাস এগুলো সম্পর্কে বলা আছে। আম্বিলিকাল কর্ড কখন হচ্ছে বৃদ্ধি পায় এগুলো লেখা আছে, লাগবে না থাক। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, চতুর্থ সপ্তাহ বয়সে বুঝছো হৃদস্পন্দন শুরু হয়, এটা আবার পরীক্ষায় আসে। আচ্ছা, এগুলো তো দরকারি কিছু পাচ্ছি না। শিশু প্রসব কখন হয়? শিশু প্রসব হয় মোটামুটি হচ্ছে 40 সপ্তাহ বয়সে। ঠিক আছে, 40 সপ্তাহকে দিনে কনভার্ট করলে 9 মাস 10 দিন হয়। 40 সপ্তাহকে কিন্তু বলা হয় 9 মাস 10 দিন। এই সময় বাচ্চা জন্ম দিতে দুটো হরমোন কাজ করে, অক্সিটোসিন এবং হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুটো হরমোন কিন্তু বাচ্চা জন্ম দিতে সাহায্য করে। জরায়ের মুখ বা সার্ভিক্স 10 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয় যাতে করে বাচ্চা বেরোতে পারে। আচ্ছা, যমজ শিশু, দুরকম যমজ শিশু আছে, একটাকে বলা হয় অভিন্ন যমজ আর একটাকে বলা হয় ভিন্ন যমজ। একটাকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন আর একটাকে বলা হয় নন আইডেন্টিক্যাল টুইন। এই কনসেপ্টটা আমি একটু মুখে বলে দিচ্ছি তোমাদেরকে, ডিটেলসে যাব না, সময় লাগবে। প্রথমে বলে নন আইডেন্টিক্যাল টুইন, এই ব্যাপারটা কি? নারীরা প্রতি মাসে একটা করে ডিম্বাণু তৈরির কথা, ওই মাসে ওই নারীটা দুটা ডিম্বাণু তৈরি করেছে। শুক্রাণু তো অভাব নাই, অনেক শুক্রাণু যেহেতু আছে, অনেক শুক্রাণুকে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়েছে, যেহেতু দুটা ডিম্বাণু এই জন্য দুটা বাচ্চা উৎপাদন হবে। এবং দুটা বাচ্চা দুটা আলাদা ডিম্বাণু থেকে তৈরি হবে বলে দুটা বাচ্চা দেখতে আলাদা রকম হবে, একটা ছেলে একটা মেয়েও হতে পারে, চেহারাও আলাদা হতে পারে। এটাকে বলা হয় নন আইডেন্টিক্যাল টুইন। অনেক সময় কি হয় জানো, ডিম্বাণু একটাই তৈরি হয়েছে, শুক্রাণু একটাই, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে ভ্রূণ গঠন হয়েছে, কিন্তু ভ্রূণটা ভেঙে দুই টুকরা হয়ে যায়, দুইটা টুকরা দুটো আলাদা আলাদা বাচ্চায় পরিণত হয়। এরকম বাচ্চার ক্ষেত্রে দেখা যায় তারা যেহেতু একই শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি হলো, তাদের শরীরের সব বৈশিষ্ট্য সেম হয়, তারা দুজনে একই রকম দেখতে হয়। এরকম টুইনকে বলা হয় আইডেন্টিক্যাল টুইন। বুঝতে পারছো? নন আইডেন্টিক্যাল টুইন এটা বেশি পাওয়া যায়, এটা খুবই হচ্ছে রেগুলার, কিন্তু আইডেন্টিক্যাল টুইনটা খুবই হচ্ছে কিন্তু রেয়ার। গর্ভবতী মহিলা, যাকে আসলে প্রেগনেন্ট বলা হয়, তাকে মোটামুটি 4 বার অবশ্যই ডাক্তারের কাছে ভিজিট করতে যেতে হয়, এটা একটু মনে রাখতে হবে। গর্ভবতী মহিলাদের পরিচর্যা, এটা খুবই ইম্পর্টেন্ট, সিকিউ আসে এখান থেকে। গর্ভবতী মহিলাদের কী ধরনের খাবার খেতে হয়, তাকে কিভাবে যত্ন নিতে হয়, এটা তোমরা এখান থেকে পড়ে নিবে, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা হচ্ছে এখানে হেডিংগুলো একটু পড়লেই হবে। ভালো খাবার খেতে হবে, কোষ্ঠকাঠিন্য যেন না হয় এই জন্য ফাইবার জাতীয় খাবার বেশি করে খাওয়াইতে হবে। বিশ্রাম যেন হয়, কাজকাম করা যাবে কিন্তু ভারী কাজকাম করা যাবে না। রেগুলার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসল করতে হবে, কাপড় ঢিলাঢালা পড়তে হবে। ভ্রমণের সময় বেশি ঝাঁকুনি হয় এরকম যানবাহনে চড়া যাবে না। মদপান ধূমপান একদমই করা যাবে না, এতে করে বাচ্চার অনেক ক্ষতি হবে। যৌন মিলনের ব্যাপারেও কিছু বিধিনিষেধ আছে, এটা একটু দেখতে হবে।
গর্ভনিরোধের পদ্ধতি। গর্ভনিরোধ মানে হচ্ছে কোনো দম্পতি সন্তান উৎপাদন করতে চায় না, বাচ্চা যেন জন্ম না হয়, এই জন্য তারা কি পদ্ধতি নিতে পারে। কিছু আছে অস্থায়ী পদ্ধতি, এটা স্থায়ী পদ্ধতি নয়, অস্থায়ী পদ্ধতি মানে হচ্ছে যে কোনো সময় চাইলে আবার তারা বাচ্চা নিতে পারবে। নিরাপদ সময়ে হচ্ছে যৌন মিলন করা। রজত চক্রের বুঝছো, মাসিক যখন হয় তার প্রথম সপ্তাহে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ বাচ্চা হওয়ার জন্য শর্ত হলে ডিম্বাণু থাকা লাগবে। প্রথম সপ্তাহে তো ডিম্বাণু নেই, ডিম্বাণু তৈরি হয় 14তম দিনে। এবং শেষ সপ্তাহে বাচ্চা উৎপাদনের সম্ভাবনা থাকে না, কারণ ওই 14 তারিখে মনে করে ডিম্বাণু তৈরি হলো। কোনো নারীর 1 তারিখে ব্লিডিং শুরু হলো, 5 তারিখের মধ্যে তার ব্লিডিং শেষ, তাহলে তার 14তম দিনে তো ডিম্বাণু তৈরি হবে। তাহলে এই যে প্রথম সপ্তাহতে ডিম্বাণু যেহেতু নাই, বাচ্চা উৎপাদন হবে না। 14তম দিনে ডিম্বাণু হলে ডিম্বাণু বড় 3 দিন বাঁচে, 18 তারিখ পর্যন্ত, ধরো তার 17-18 তারিখ পর্যন্ত তার ডিম্বাণুটা বেঁচে থাকবে। 20 তারিখের পরে 22 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত এই সময়টাতে তার ডিম্বাণু থাকার কোনো সম্ভাবনা নাই। এই জন্য শেষ সপ্তাহতেও কিন্তু বাচ্চা উৎপাদন একদমই হয় না। তারপর দেখো শিশ্ন বহিষ্করণ। রাসায়নিক বিভিন্ন পদ্ধতি আছে, যান্ত্রিক পদ্ধতি আছে, তার মধ্যে একটা হলো কন্ডম। ডায়াফ্রাম ব্যবহার করা হয় সার্ভিক্সের মুখে, স্পঞ্জ ব্যবহার করা হয় সার্ভিক্সের মুখে। তারপরে হচ্ছে এই যে IUCD নামক এক ধরনের হচ্ছে যন্ত্র ব্যবহার করা হয়। জন্ম নিয়ন্ত্রণের বড়ি ব্যবহার করা যেতে পারে, ইনজেকশন ব্যবহার করা যেতে পারে, এগুলো এমনি রিডিং করে রাখতে পারে। এই দুটা খুব ইম্পর্টেন্ট, ভ্যাসেক্টমি এবং টিউবেক্টমি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এটা হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের একটা পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট। দেখো, পুরুষের এই শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরি হয় এবং শুক্রাণুটা এগুলা এই দিক দিয়ে যৌনাঙ্গের মাধ্যমে বেরিয়ে আসে। যদি এক কাজ করা হয়, শুক্রাশয়ের যেই শুক্রাণু পরিবহনের নালীটা আছে, যার নাম হলো ভাস ডিফারেন্স, এটাকে যদি কেটে ফেলা হয়, এপাশেও ভাস ডিফারেন্সটাকে কেটে ফেলা হয়, তাহলে শুক্রাণুটা কিন্তু আর দেহ থেকে বাইরে বেরোতে পারবে না, তখন বাচ্চাও হবে না। ভাস ডিফারেন্স কেটে ফেলা হয় বলে এই সার্জারিকে বলা হয় ভ্যাসেক্টমি। ঠিক আছে, তাহলে পুরুষকে স্থায়ীভাবে যদি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতির আওতায় আনা হয়, সেই পদ্ধতির নাম হলো ভ্যাসেক্টমি। আর নারীদের ক্ষেত্রে দেখা যায় ডিম্বাণু এখানে তৈরি হয়, ফেলোপিয়ান নালীতে ডিম্বাণুটা জরায়ের মধ্যে চলে আসে, ফেলোপিয়ান টিউব কাটা হয়, এই জন্য এই অপারেশনকে বলা হয় টিউবেক্টমি। নারীদের জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতির নাম টিউবেক্টমি বা লাইগেশন, আর পুরুষের এই জিনিসটাকে বলা হয় কিন্তু ভ্যাসেক্টমি। পুরুষের ক্ষেত্রে ভ্যাসেক্টমি আর মহিলাদের ক্ষেত্রে হলো টিউবেক্টমি বা লাইগেশন, খুব ইম্পর্টেন্ট, এই দুটো পড়ে নিও। পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন হচ্ছে উপায়। জন্ম নিয়ন্ত্রণের জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে? বাংলাদেশের প্রচুর সমস্যার কারণ কিন্তু অতিরিক্ত জনসংখ্যা। বাস, ট্রেন, লঞ্চ, কোথাও তুমি সিট পাবে না, রাস্তাঘাটে এত যানজট কেন? মানুষ বেশি তাই। তো এই জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য অনেক পদ্ধতি আছে। এই নিম্নোক্ত পদ্ধতিগুলো আমরা সামাজিকভাবে প্রচলন করব, এটাও সিকিউরের জন্য একটু রিডিং দিয়ে রাখবে, একটু রিডিং পড়লেই হবে। হ্যাঁ, কম বয়সে বিয়ে করলে বেশি বাচ্চা উৎপাদন হয়, কম সন্তান নিতে হয়, বিবাহ বন্ধনের জন্য নিয়মকানুন রাখতে হয়, তারপরে সবাইকে সচেতন করতে হয় যে বেশি বাচ্চা নেওয়া যাবে না, গর্ভনিরোধের ব্যবস্থা সম্পর্কে জনগণকে বলতে হবে, চিত্র বিনোদনের নানান রকম সুযোগ করে দিতে হবে যাতে করে কেউ হচ্ছে একাকিত্ব বোধ করে বেশি বাচ্চা উৎপাদন না করে, তারপরে সচেতনতা সৃষ্টি করতে হবে। এগুলো একটু পড়ে রাখবে তোমরা। IVF পদ্ধতিতে গর্ভধারণ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিব। এটা একটা কৃত্রিম গর্ভধারণের পদ্ধতি। IVF এর পূর্ণরূপ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, বুঝছো? ইন মানে হলো ভেতরে, ভিট্রো মানে হলো কাচ, ফার্টিলাইজেশন মানে হলো নিষেক, কাচের পাত্রের ভেতরে নিষেক করা হয়, তো এই যে এটার নাম হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। কনসেপ্টটাকে আমি তোমাদেরকে একটু ছবি এঁকে বোঝাই, খুবই ইজি, তোমরা একবার দেখলে বুঝতে পারবে কি করা হয় এখানে। টেস্ট টিউব বেবিও বলা হয় পদ্ধতিটাকে। ধরা যাক এটা হলো একটা নারীর জরায়ু, নারীদের এই জায়গাতে থাকে হলো ডিম্বাশয়, তোমরা প্রত্যেকে জানো। এখানে থাকে হলো ডিম্বাশয় একটা, এখানে থাকে হচ্ছে আরেকটা ডিম্বাশয়, আর ডিম্বাশয়ের কাছে কাছ পর্যন্ত চলে আসে হচ্ছে এই যে নালীটার নাম হলো ফেলোপিয়ান নালী। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। নারীদের প্রজনন অঙ্গ তোমরা দেখতে পাচ্ছ। এখন কাহিনী হচ্ছে এখান থেকে একটা ডিম্বাণু তৈরি হলো, মনে করো ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু তৈরি হলো, এই ডিম্বাণুটা গিয়ে ফেলোপিয়ান নালীর মধ্যে অবস্থান করলো, তারপর তার সঙ্গে শুক্রাণু মিলিত হলো, বাচ্চা হয়ে গেল, এই তো হিসেব। কিন্তু অনেক সময় দেখা যায় যে নারীদের যে ফেলোপিয়ান নালীটা আছে না, এই ফেলোপিয়ান নালীতে কিছু ক্ষত থাকে, ফেলোপিয়ান নালীটা বন্ধ থাকে, ফেলোপিয়ান নালীতে কোনো সমস্যা থাকে, তখন ডিম্বাণুটা আর ফেলোপিয়ান নালী পর্যন্ত যেতে পারে না, ডিম্বাণুটা এখানে নষ্ট হয়ে যায়, তখন আর বাচ্চা হয় না কখনো। তখন ডাক্তাররা কি করলেন? ডাক্তাররা এখান থেকে ডিম্বাণুটাকে সংগ্রহ করলেন, ডিম্বাণুটাকে সংগ্রহ করা হলো, করে ডিম্বাণুটাকে নিয়ে এসে এই টেস্ট টিউবের মধ্যে নেওয়া হলো এই ডিম্বাণুটাকে, এবং ওই মহিলার ডিম্বাণুটাকে রাখা হলো টেস্ট টিউবের ভেতরে, আর মহিলার স্বামীর থেকে বা তার সঙ্গীর থেকে শুক্রাণু নেওয়া হলো, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনটা টেস্ট টিউবের ভেতরে করানো হলো। করলে এখানে একটা ভ্রূণ তৈরি হবে, ব্লাস্টুলা তৈরি হবে। সে ব্লাস্টুলাটাকে এবার নিয়ে গিয়ে, সে ভ্রূণ এবং ব্লাস্টুলাটাকে নিয়ে গিয়ে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এখানে স্থাপন করা হবে। তখন এখানে আস্তে আস্তে বাচ্চা বেড়ে উঠবে।
মানে তোমরা বুঝতে পারছো, নারীদের পেটে যেমন স্বাভাবিকভাবে বাচ্চা উৎপাদন হয় ওভাবে বাচ্চা হবে। যেটা শুধু এখানে করা হচ্ছে সেটা হলো শুক্রাণু আর ডিম্বাণুর মিলনটা বা নিষেকটা টেস্ট টিউবের ভেতরে করানো হচ্ছে। একটা কাচের পাত্রের মধ্যে নিষেকটা করানো হচ্ছে বা ফার্টিলাইজেশন করানো হচ্ছে, এই জন্য এটার নাম হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। বুঝতে পারছো কনসেপ্ট? এটাই হলো তোমার টেস্ট টিউব বেবির কনসেপ্ট। তাহলে দেখো, সাধারণত শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা দেহের বাইরে করানো হয়, তারপর নিষিক্ত ওই ভ্রূণটা নিয়ে এসে মায়ের পেটের মধ্যে স্থাপন করে দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এই প্রক্রিয়াকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন বা ইনভিট্রো নিষেক। ইনভিট্রো মানে হলো কাচের ভেতরে, তোমাদের বললাম এই যে কাচের ভেতরে। পৃথিবীর প্রথম যে হচ্ছে টেস্ট টিউব বেবি সে হচ্ছে এই লুইস জয় ব্রাউন। তো এই মহিলার এখন অনেক বয়স হয়েছে। প্রথম এরকম টেস্ট টিউব বেবির জন্ম দেওয়া হয়েছিল 1978 সালে। প্যাট্রিক স্টেপটো নামক একজন ডাক্তার এবং রবার্ট জি এডওয়ার্ডস নামক একজন ডাক্তার, তারা এই সার্জারিটা তত্ত্বাবধান করেছিলেন। সার্জারিও না, জটিল কোনো ব্যাপার না, খুবই সাধারণ একটা ব্যাপার। বাংলাদেশেও কিন্তু টেস্ট টিউব বেবির জন্ম হয়েছে, এখন রেগুলার প্রচুর টেস্ট টিউব বেবি জন্ম হচ্ছে। প্রথম জন্ম হয়েছিল বাংলাদেশে 2001 সালে। টেস্ট টিউব বেবির ধাপগুলো একটু বলি। প্রথম ধাপ হলো স্বাভাবিক রজতচক্র দমন করা। নারীটার রজতচক্রটা ডাক্তার নিজের হাতে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। নারীর রজতচক্র নারীর মতো করে না হতে দিয়ে ডাক্তার নিজের পরিকল্পনা মাফিক রজতচক্র হওয়ার জন্য বেশ কিছু ঔষধ প্রয়োগ করে। তারপর ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি। নারীরা প্রতি মাসে একটা করে ডিম্বাণু তৈরি করবে, কিন্তু একটা করে ডিম্বাণু যদি তৈরি হয় সেটার উপরে যদি এক্সপেরিমেন্ট করতে হয় অনেক রিস্ক, ডিম্বাণুটা মারা যেতে পারে। এই জন্য হরমোন প্রয়োগে নারীটা ডিম্বাণু উৎপাদন বাড়ায় ফেলা হয়। বুঝছো? এভাবে বেশি ডিম্বাণু উৎপাদন করা হয়। তারপরে দেখো অগ্রগতি পরীক্ষা। সাধারণত টেস্ট টিউব বেবির জন্য নারীদের 10-12টা 5-7টা ডিম্বাণু উৎপাদন করে নেওয়া হয় যাতে করে রিস্ক না থাকে। ডিম্বাণু ঠিকঠাক মতো তৈরি হলো কিনা অগ্রগতির পরীক্ষা করা হয়। তারপরে ডিম্বাণু সংগ্রহ করা হয়। বুঝছো? ডিম্বাণু যখন পরিপক্ক হয়ে যায় তখন ডিম্বাণুটাকে সংগ্রহ করা হয় ডিম্বাণু চোষক যন্ত্রের মাধ্যমে, নারীর শরীর থেকে ডিম্বাণুটাকে বের করে নেওয়া হয়। তারপরে শুক্রাণু সংগ্রহ করা হয়, পুরুষের থেকে শুক্রাণু নেওয়া হয়। শুক্রাণু আর ডিম্বাণুকে নিষিক্ত করা হয়। তোমরা মনে রাখবে, এই ক্ষেত্রে দেখা যায় শুক্রাণু আর ডিম্বাণুকে একসাথে রেখে দেওয়া হয়। প্রত্যেকটা ডিম্বাণুর জন্য প্রায় 1 লক্ষ শুক্রাণু দিয়ে একটা টেস্ট টিউবের মধ্যে রাখা হয়। তখন নিষেক হয়ে যায়। নিষেক হয়ে গেলে তারপরে সেটাকে নারীর শরীরের মধ্যে ভ্রূণটা স্থাপন করা হয়। এই যে দেখো ভ্রূণের স্থানান্তর। নিষেক যখন হয়ে যায় একটা এই যে ব্লাস্টোলা তৈরি হয়, সেটাকে নারীর শরীরে স্থাপন করা লাগে। এই তো ধাপগুলা। টেস্ট টিউব যে কারণে ব্যর্থ, সুবিধা অসুবিধা। অসুবিধা পড়া লাগবে না, সুবিধাটা পড়তে পারো যে নারীদের সন্তান জন্ম দেওয়ার কোনো সক্ষমতা নাই, টেস্ট টিউব বেবি নেওয়ার মাধ্যমে তার যে সন্তান জন্ম দেওয়ার স্বার্থে সে পূরণ করতে পারছে। টেস্ট টিউবের মাধ্যমে কুকুরের তৈরি, এটা পড়া লাগবে না। তোমরা মনে রাখবে বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবি হয়েছিল যারা, তাদের নাম হলো হীরামণি মুক্তা। টেস্ট টিউব বেবির একটা মজার ব্যাপার হলো যমজ সন্তান, ট্রিপল সন্তান নেওয়া যায়, কারণ ডাক্তারের নিয়ন্ত্রণে সব কিছু থাকে। তো ইচ্ছে মতো ডিম্বাণু বাড়ানো যায়, ডিম্বাণু বেশি উৎপাদন করে বেশি সন্তান একবারে নেওয়া যায়, যমজ সন্তান নেওয়া যায়। তারপর প্রজননতন্ত্রের বিভিন্ন সমস্যা, তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে। যারা সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে পারে এরকম মানুষের সংখ্যা মোটামুটি হলো 85%, কোনো ঝামেলা নেই। মোটামুটি কয়েক পার্সেন্ট, এই যে হচ্ছে 15%-এর আশপাশ, এই মানুষের কিছু সমস্যা আছে, বাচ্চা উৎপাদন হতে চায় না ঠিক মতো। এদেরকে বলে অনুর্বর। এমন না যে তারা বাচ্চা উৎপাদন করতে পারবে না, করতে পারবে। আর কিছু মানুষ আছে বাচ্চা উৎপাদন করতেই পারে না, তাদেরকে বলা হয় কিন্তু বন্ধা মানুষ। তাহলে 85% হচ্ছে উর্বর, 15% মানুষ হচ্ছে অনুর্বর, এবং 1-2% মানুষ হচ্ছে বন্ধা বা স্টেরাইল। এই কথাটা তোমরা একটু মনে রাখবে। কি কি সমস্যা হতে পারে? পুরুষের অনেক সময় বীর্যের মধ্যে শুক্রাণু না থাকতে পারে। বীর্য আছে বুঝছো, কিন্তু বীর্যের মধ্যে কোনো শুক্রাণু নাই, এই অসুখটাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। আবার পুরুষের অনেক সময় বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ অনেক কম, অনেক শুক্রাণু থাকা উচিত, কম আছে, অলিগোস্পার্মিয়া বলা হয়। শুক্রাণু অস্বাভাবিক মানে শুক্রাণু শেপ ভালো না। শুক্রাণু বিভিন্ন রকম, এবড়ো থেবড়ো ভাঙাচোরা টাইপের শুক্রাণু। অটো ইমিউনিটি মানে পুরুষের শরীরের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের শুক্রাণুটাকে মেরে ফেলছে, বুঝছো। বীর্যপাতে অক্ষমতা, সঠিকভাবে বীর্যপাত করতে পারে না, প্রিমেচুয়ার ইজাকুলেশন যেটাকে আসলে বলা হয়। আচ্ছা না, এটা একটু আলাদা ব্যাপার। অনেক সময় বীর্যপাত হয় না, বীর্যটা পুরুষাঙ্গ দিয়ে বাইরে বের না হয়, বীর্যটা পেছনের দিকে গিয়ে মূত্রথলিতে গিয়ে জমা হয়, এটা হলো বীর্যপাতের অক্ষমতা। পুরুষত্বহীনতা, সঠিকভাবে যৌন মিলন করতে পারে না যারা, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও সমস্যা হতে পারে। বিভিন্ন যৌনবাহিত অসুখের কারণেও বাচ্চা উৎপাদনের সমস্যা হয়। ভেরিকোসেলিস নামক একটা সমস্যা আছে। এই ক্ষেত্রে দেখা যায় পুরুষের যে অন্ডকোষের চারপাশের যে রক্তনালীগুলো এগুলো ফুলে যায়, ফুলে গিয়ে আর হচ্ছে সঠিকভাবে কাজ করে না। জিনগত বিভিন্ন অসুখ রয়েছে, অন্যান্য বিভিন্ন অসুখ রয়েছে। এই কারণগুলোর কারণে পুরুষ বাচ্চা উৎপাদন করতে পারে না ঠিক মতো। এগুলো থেকে সিকিউ আসে, বুঝছে, একটু রিডিং পড়লেই হবে, মূল কথাগুলো একটু লিখতে পারলেই হবে, হেডিংগুলো। নারীরা অনেক সময় বাচ্চা উৎপাদন করতে পারে না, কেন? কারণ নারীদের প্রায় 10% ক্ষেত্রে ডিম্বাণুই উৎপাদন হয় না।
ডিম্বাণু না উৎপাদন হলে কিন্তু টেস্ট টিউব বেবি নেওয়া সম্ভব না। টেস্ট টিউব বেবি শর্ত হচ্ছে ডিম্বাণু সঠিকভাবে উৎপাদন হচ্ছিল, ফেলোপিয়ান নালীতে সমস্যা, তখন টেস্ট টিউব বেবি নেওয়া যায়, কিন্তু ডিম্বাণুই উৎপাদন না হলে সমস্যা কিন্তু। তারপর ফেলোপিয়ান নালীতে অনেক সমস্যা থাকে। তারপরে হলো জরায়ুর মধ্যে অনেক ক্ষত থাকে, সার্ভিক্স বা জরায়ুর মুখের মধ্যে অনেক ক্ষত থাকে, শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, অনেক সময় নারীদের শরীরে এমন কিছু অ্যান্টিবডি থাকে যারা শুক্রাণুকে মেরে ফেলে, এতে করে তাদের বাচ্চা হয় না। জন্মগত অনেক ত্রুটি থাকে, অনেক অজানা কারণ থাকে, ঠিক আছে। এদের চিকিৎসা আছে, চিকিৎসা তেমন কিছু পড়া লাগে না। নারী পুরুষের হরমোনের ভারসাম্যহীনতা, প্রত্যেকটা হরমোন অতিরিক্ত পরিমাণ বেড়ে গেলে কি কি সমস্যা হয় এগুলো নিয়ে লেখা আছে, পড়া লাগবে না তোমাদের। হরমোনের ভারসাম্যহীনতা এগুলো লাগবে না। ওকে, ভ্রূণের বৃদ্ধির সময় বিভিন্ন রকম সমস্যা, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। বাচ্চা যখন বেড়ে উঠছে তখন বাচ্চার বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়ে যেতে পারে, সেই অসুখগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। জিনগত এবং ক্রোমোজোমগত সমস্যা সম্পর্কে আমরা একটু জানবো, আর টেরাটোজেন জনিত সমস্যা এটা সম্পর্কে আমরা একটু জানবো। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটা ছবি রেখেছি আমি। মানুষের শরীরের প্রত্যেকটা কোষে 46টা করে ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44টা হলো অটোজোম, আর এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম XY এবং নারীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হলো XX, তাই না? এখন এই মানুষের যে 44টা অটোজোম রয়েছে, এই অটোজোমগুলোর মধ্যে কোনো সমস্যাওয়ালা জিন থাকতে পারে, এরকম অসুখকে বলে অটোজোমাল ডিজিজ। অটোজোমের কোনো জিনের সমস্যা থাকলে অটোজোমাল ডিজিজ। আর এই যে দেখো XY অথবা XX, এই সেক্স ক্রোমোজোমে যদি কোনো সমস্যা থাকে সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল ডিজিজ। অটোজোমের সমস্যা থাকলে অটোজোমাল ডিজিজ, আর সেক্স ক্রোমোজোমের সমস্যা থাকলে সেক্স ক্রোমোজোমাল ডিজিজ বা সেক্স লিঙ্ক ডিজিজ, ঠিক আছে। প্রথমে আমি তোমাদেরকে একটু বলি অটোজোমাল ডিজিজ সম্পর্কে। একটা অটোজোমের মধ্যে বুঝছো, ওই যে 44টা অটোজোম আছে, সেখানে একটা সমস্যার কারণে বাচ্চাদের ফিনাইল অ্যালানিন এই অ্যামিনো অ্যাসিডটা পরিপাকে বাচ্চাদের সমস্যা হয়, তখন যে অসুখটা হয় সেটাকে বলা হয় ফিনাইল কিটোনিউরিয়া। তাছাড়াও হ্যান্টিংটন নামক একটা অসুখ রয়েছে, এটা অটোজোমাল ডিজিজ। তারপরে দেখো সেক্স লিঙ্ক ডিজিজ সম্পর্কে আমি একটু ধারণা দিই। এই যে এই সেক্স ক্রোমোজোম XX ক্রোমোজোমের কোনো সমস্যার কারণে অসুখ হলে সেক্স লিঙ্ক ডিজিজ বলা হয়। এরকম একটা অসুখের নাম হলো ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল এক্স সিনড্রোম ব্যাপারটা কি সেটা একটু বলি। দেখো এদের যে এক্স ক্রোমোজোমটা আছে না, সেটা হলো ক্ষতিগ্রস্ত। এক্স ক্রোমোজোমের মধ্যে কিছু সমস্যা আছে, এতে করে দেখা যায় যে বাচ্চারা অন্যদের সঙ্গে সামাজিকভাবে মেলামেশা করতে পারে না, অন্যদের সঙ্গে গল্প আলাপ করতে পারে না। এটা মোটামুটি অটিজম এক ধরনের। ফ্রাজাইল এক্স সিনড্রোম হলে তখন তাদের কিন্তু সামাজিক আচরণ ঠিকঠাক মতো হয় না, মানসিক প্রতিবন্ধতা হয়, এটাকে বলা হয় অটিজম। অটিজম মানেই হচ্ছে ও কারোর সঙ্গে আলাপ আলোচনা করতে পারবে না বা করতে চাইবে না, ও একা একা থাকতে পছন্দ করবে, এরকম। ট্রাইসোমি বলে আরেকটা সমস্যার কথা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে একটু বলি। দেখো ট্রাইসোমি সম্পর্কে তোমরা মূল ব্যাপারটা দেখো। আমাদের 21 নম্বর যে ক্রোমোজোমটা আছে না, আমাদের তো সব মিলে 23 জোড়া ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোম, এর মধ্যে 21 নম্বর যে ক্রোমোজোমটা, প্রত্যেকটা ক্রোমোজোম তো জোড়া জোড়া থাকার কথা, দুটা করে, কিন্তু 21 নম্বর ক্রোমোজোমটা কিছু কিছু মানুষের 3টা থাকে। এই জন্য মোট ক্রোমোজোম সংখ্যা 46-এর জায়গায় কত হয়ে যায় বলো? 47। যেহেতু 21 নম্বর ক্রোমোজোম 3টা আছে, এই জন্য অসুখটাকে বলে ট্রাইসোমি। ট্রাই মানে 3, তাই না? ট্রাইসোমি। এরকম একটা অসুখের নাম হলো ডাউন সিনড্রোম। দেখো এরকম একটা মানুষের ছবি আমি দিয়েছি, তোমরা দেখবে যে এরকম মানুষ কিন্তু খুবই পরিচিত আমাদের গ্রামে, আমাদের এলাকায় এরকম কিন্তু দু একজন থাকে। এই অসুখটাকে বলে ডাউন সিনড্রোম। এরা দেখা যায় যে খুব ভালো বুদ্ধিভিত্তিক, তাদের উন্নতি থাকে না, মোটামুটি অটিজমে আক্রান্ত হয়। এই যে জ লাইনের মধ্যে অতিরিক্ত চর্বি থাকে, জ লাইন চেনা যায় না, এরকম শেপ কিন্তু মুখের। তাহলে তোমরা মনে রাখবে সাধারণত 21 নম্বর ক্রোমোজোম 3টা থাকলে, 3 কপি থাকলে এটাকে বলা হয় ট্রাইসোমি, এটাকে বলে ট্রাইসোমি। এর জন্য একটা পরিচিত অসুখ হলো ডাউন সিনড্রোম। একটা ক্রোমোজোম অতিরিক্ত হয়ে গেছে বলে এত সমস্যা। মোটামুটি 1000খানেক শিশুর মধ্যে একটা শিশু এরকম ডাউন সিনড্রোমের হয়। টেরাটোজেন জনিত সমস্যা। টেরাটোজেন জনিত সমস্যা মানে কি? এই যে দেখো বাচ্চাগুলো যখন 6 থেকে 7-8 সপ্তাহের মধ্যে থাকে, তখন তার অঙ্গতন্ত্রগুলো সঠিকভাবে গঠিত হয়। এই সময় যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলোকেই বলা হয় কিন্তু অঙ্গহানি বা বিকৃতি। এগুলোই হলো টেরাটোজেন। এই সময় দেখো বিভিন্ন রকম ভাইরাসের কারণে বাচ্চাদের কিন্তু সমস্যা হয়, যে এটা সাইটোমেগালো ভাইরাস, এটা কিন্তু বাচ্চাদের অঙ্গের বিকৃতি ঘটায়, বুঝছো? এটার কারণে কিন্তু দেখো কান এবং মস্তিষ্কের বিভিন্ন সমস্যা হয়। আচ্ছা, ধূমপান, মদ পান, এগুলোর কারণেও কিন্তু হচ্ছে বাচ্চাদের ভ্রূণের গঠনে সমস্যা সৃষ্টি হয়। যৌনবাহিত অসুখ সম্পর্কে আমরা একটু জানবো। যৌন মিলনের মাধ্যমে যে অসুখগুলো ছড়ায় তাদেরকে বলা হয় যৌনবাহিত অসুখ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তোমরা এই সংজ্ঞাটা মনে রাখবে, যে সকল অসুখ যৌন মিলনের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদেরকে বলা হয় যৌনবাহিত অসুখ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এরকম 3টা অসুখ নিয়ে আমাদের সিলেবাসে আছে। একটা অসুখের নাম হলো সিফিলিস,
একটা অসুখের নাম হলো সিফিলিস। সিফিলিস অসুখের জন্য দায়ী জীবাণুর নাম হলো ট্র্যাপোনামা প্যালিডাম। এই জীবাণুর ব্যাপারে কয়েকটা তথ্য মনে রাখবে। এরা সরু, নমনীয়, সর্পিলাকার, উভয় প্রান্ত সূচালো, ফ্লাজেলাবিহীন, সচল, গ্রাম নেগেটিভ। ঠিক আছে। এই অসুখের একমাত্র এবং প্রধান লক্ষণ হচ্ছে, একমাত্র না, প্রধান লক্ষণ হলো সিফিলাইটিক ক্ষত। এক ধরনের ক্ষত সৃষ্টি হয়, বুঝছো, বিশেষ করে মোটামুটি যৌনাঙ্গে, তারপরে এই যে দেখো পায়ু, মলাশয়ের বিভিন্ন অংশে, ঠোঁটে ইত্যাদি জায়গায় ক্ষত সৃষ্টি হয়। লক্ষণগুলো তোমরা একটু তাকাও, তাহলে দেখতে পাবে এই যে এই ক্ষতগুলো হবে, দেখো এই যে ক্ষত ক্ষত হবে বিভিন্ন জায়গায়। সিফিলিসের সিমটমগুলোকে কয়েকটা স্টেজে ভাগ করা হয়। প্রাথমিক পর্যায়ে গায়ের মধ্যে দু একটা ক্ষত সৃষ্টি হয়, তারপর ক্ষত আবার হারায় যায়। মাধ্যমিক পর্যায়ে গায়ের মধ্যে টুকটাক র্যাশ হয়। সুপ্ত পর্যায়ে অনেক দিন আর কোনো লক্ষণ থাকে না, লোকে ভাবে যে সুস্থ হয়ে গেছে সে, কিন্তু কয়েক বছর পর হুট করে আবার সিফিলিসের সিমটমগুলো ফেরত আসতে পারে, আর এবার খুবই তীব্র বেগে ফেরত আসে। রোগীর এই সময় কিন্তু মৃত্যু ঘটে যায়, বুঝছো, খুব ডেঞ্জারাস অবস্থা। প্রতিরোধগুলো তোমরা একটু রিডিং পড়ে নিও, যদি সিকিউ আসে প্রতিরোধটাই মেইনলি আসবে। চিকিৎসা খুবই সহজ চিকিৎসা, অ্যান্টিবায়োটিক খেলে ভালো হয়ে যায়, বুঝছো। আগে মানুষ মারা যেত, এখন আর মারা যায় না। গনোরিয়া, নেইসেরিয়া গনোরিয়া নামক একটা জীবাণুর কারণে হয়, এটাই সবচেয়ে বেশি এমসিকিউ আসে। বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবে। জীবাণুগুলো বৃক্কাকার, ক্যাপসুলবিহীন, স্পোর তৈরি করতে পারে, ফ্লাজেলাবিহীন, গ্রাম নেগেটিভ। এই তথ্যগুলো একটু পড়ে রাখবে। এটা কোথায় গিয়ে সংক্রমণ করে? এই যে দেখো, নারীর যে প্রজনন অঙ্গ এবং পুরুষের প্রজনন অঙ্গের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে যে মিউকাস ঝিল্লিতে পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয় যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে মেইনলি এরা অ্যাটাক করে। লক্ষণগুলো কি কি? ওই একই রকম, চুলকায়, ক্ষত সৃষ্টি হয়, পুজ বের হয়, পেনিসে জ্বালা পোড়া করে। আচ্ছা, লক্ষণগুলো তোমরা বুঝতে পারছো। করণীয় কি কি এটা একটু পড়ে নিও। একই রকমই, ওই সিফিলিস আর গনোরিয়ার প্রতিকার একই রকমই। যৌন জীবনটা এটা বেশ সাবধানী হতে হবে। তারপরে নিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যেই যৌন সম্পর্কটা রাখতে হবে, অন্য কারোর সঙ্গে যৌন সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এগুলো লেখা আছে এখানে। এইডস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। দুটা জিনিস মনে রাখবে, এইচআইভি আর এইডস। রোগের নাম হলো এইডস। রোগের নাম হলো এইডস, আর তার জন্য যে জীবাণুর নাম হলো এইচআইভি। এই জিনিসটা তোমাদের খুব এমসিকিউ আসে। রোগের নাম হলো এইডস আর জীবাণুর নাম হলো এইচআইভি। এইচআইভি নামক একটা জীবাণুর কারণে এইডস নামের অসুখটা হয়। এইডসের পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড, এই যে দেখো, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। আমি পূর্ণরূপটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কিছু অংশকে আমরা যত বয়স পারে আস্তে আস্তে অর্জন করি, এটাকে বলা হয় অর্জিত রোগ প্রতিরোধ ব্যবস্থা বা অ্যাকিওয়ার্ড ইমিউনিটি। ডেফিসিয়েন্সি মানে হলো কমে যাওয়া, সিনড্রোম মানে হলো লক্ষণের সমষ্টি। এইচআইভি এমন একটা ভাইরাস, এ আমাদের অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ধ্বংস করে দেয়। আমাদের অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা আর থাকে না দেহের মধ্যে, এই জন্য এই অসুখটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অর্জিত রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার সিমটম এটা। এটা হয় যে ভাইরাসের কারণে, সে ভাইরাসের নাম হলো এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এমন একটা ভাইরাস যা হিউম্যানের ইমিউনো ডিফিসিয়েন্সি করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ডেফিসিয়েন্সি বা কমায় দেয়। এটা মেইনলি আমাদের ম্যাক্রোফেজ এবং টি লিম্ফোসাইটটাকে ধ্বংস করে ফেলে। অনেক মানুষ মরে যায় এইডসের কারণে। লাক মন্টেইনার এবং রবার্ট গ্যালো এইচআইভি পৃথক পৃথকভাবে আবিষ্কার করেন, দেখতে পেলে তোমরা। এক লুপ বিশিষ্ট লাল ফিতাকে, এটাকে এইচআইভির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। রোগের লক্ষণ কি? আসলে এইচআইভি হলে আমাদের কি হয়? এইচআইভি হয় না, এইডস হলে আমাদের কি হয়? আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ধ্বংস হয়ে যায়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না বলে আমাদের বিভিন্ন অসুখ বিসুখ হয়। একদিন জ্বর হয়, তো পরের দিন কাশি হয়, তো তারপরের দিন ডায়রিয়া হয়, তারপরের দিন নিউমোনিয়া হয়। এরকম বিভিন্ন অসুখ দ্বারা আক্রান্ত হয়, মানুষ মরে যায়। এই জন্য নানান রকম সিমটম রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমটম হলো দ্রুত ওজন কমে যাওয়া। ঠিক আছে, এই যে শরীর শুকায় যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, রেগুলার জ্বর থাকা, তারপরে এই যে হাড়ের মধ্যে ব্যথা, দেহে জ্বালাপোড়া করা, এই যে মিউকাস ঝিল্লিতে ছিদ্র হয়। আরেকটা জিনিস, এই যে দেখো, ডায়রিয়া, নিউমোনিয়া, যক্ষা, এগুলো বারবার হয়। এগুলো হয় কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়, মানুষ মারা যায়। করণীয় কি কি বলতো? আচ্ছা, রোগ নির্ণয় করা যায় কিভাবে সেটা একটু পড়তে পারো। অ্যান্টিবডি টেস্ট করা যেতে পারে, আরএনএ টেস্ট করা হয়, P24 প্রোটিন টেস্ট করা হয়। আচ্ছা, রোগীর রক্তের টি হেল্পার সেল বা CD4 সেল কাউন্ট করা হয়। হেল্পার টি সেল, এক ধরনের হেল্পার টি সেলকে কিন্তু বলা হয় CD4+। এদের সংখ্যা খুবই কমে যায়, যদি কমে যায় তাহলে সেটা এইচআইভির লক্ষণ, বুঝছো। স্বাভাবিকভাবে পরিমাণ এতটুকু হওয়া উচিত, এর চেয়ে অনেক বেশি কমে যায়। প্রতিকার প্রতিরোধ কি, এগুলো একটু তোমরা পড়ে নিও। এটা মেইনলি যেহেতু যৌন মিলনের মাধ্যমে ছড়ায়, যৌন মিলনের ব্যাপারে সতর্ক হতে হয়। রক্তের মাধ্যমে ছড়াইতে পারে, এই জন্য রক্ত নেওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে। সিরিঞ্জের মাধ্যমে ছড়াইতে পারে, এতে করে একজনের ব্যবহৃত সিরিঞ্জ আরেকজনের ব্যবহার না করা। এমনকি সেলুনে একই ব্লেড দিয়ে যদি দুজনের ত্বক কেটে যায়, ধরা যাক একজনের শেভ করতে গিয়ে গাল কেটে গেল, তার এইচআইভি ছিল,
ওই ব্লেড দিয়ে আরেকজনের শেপ করতে করতে গিয়ে তারও গাল কেটে গেল, এতে করে ব্লেডের মাধ্যমে একজনের থেকে আরেকজনের এই সাইডে সরাইতে পারে, খুব ডেঞ্জারাস অবস্থা। চিকিৎসা কি কি? চিকিৎসা কি কি তোমরা দেখো, এই যে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর নামক এক ধরনের ওষুধ ব্যবহার করা হয়, নামও আছে, এগুলো নাম লাগবে না পরীক্ষার জন্য। এই তো বই থেকে আমরা মোটামুটি পড়ে ফেললাম, ঠিক আছে? আমরা স্লাইডে চলে যাই। আমাদের অধ্যায়ের যে বেসিক আলোচনাটা সেটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমরা স্লাইড থেকে একটু কোশ্চেন সলভ করব, সিকিউএস সলভ করব। তোমরা একটু সিকিউএস সলভটা দেখো। মানব জীবনের ধারাবাহিকতা, এই অধ্যায়ে সিকিউএস সলভ। বরিশাল বোর্ড 2019 সালের একটা প্রশ্ন। উদ্দীপকে কি বলা হচ্ছে একটু পড়ে দেখো তো। উদ্দীপকে বলা হচ্ছে কবির দম্পতি প্রাকৃতিক গর্ভধারণ প্রক্রিয়ায় সন্তান জন্ম দেন। আচ্ছা, তার মানে কবির দম্পতি প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দেন, কোনো সমস্যা নাই। কিন্তু রহমান দম্পতি একটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সন্তান জন্ম দেন। চিকিৎসা পদ্ধতি, তোমাদের বইয়ে সন্তান জন্ম দেওয়ার একটাই চিকিৎসা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলা আছে, তার নাম হলো আইভিএফ। তার মানে রহমান দম্পতি কিন্তু আইভিএফ পদ্ধতিতে সন্তান নিয়েছেন। রহমান দম্পতি আইভিএফ এর মাধ্যমে সন্তান নিয়েছে। এবার দেখো গ প্রশ্নতে কি বলা হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত কবির দম্পতির সন্তান জন্মের প্রক্রিয়াটি বর্ণনা করো। কবির দম্পতি তো প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দিয়েছেন, সেই প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে। প্রাকৃতিকভাবে সন্তান জন্ম দিলে ধাপগুলো আমাদের লিখতে হবে, অনেক বড় ধাপ, বিশাল বড় ধাপ আছে। প্রথমে হচ্ছে শুক্রাণু নির্মাণ তৈরি হবে, তারপরে তাদের নিষেক হবে, নিষেকের পরে ভ্রূণের বিকাশ হবে, তারপরে হচ্ছে 9 মাস 10 দিন পেটের মধ্যে বাচ্চাটা থাকবে, তারপর প্রসব হবে। এত কিছু লেখা রাখবে না। এই যে দেখো গর্ভধারণ সম্পর্কে যেহেতু বলা আছে, আমরা গর্ভধারণ পর্যন্ত লিখব। কবির দম্পতি কিভাবে গর্ভধারণ করে, কিভাবে বাচ্চাটা তাদের পেটের মধ্যে স্থাপিত হয়, এদূর পর্যন্ত আমরা পড়ব। আমি কিছুটা ছবি এঁকে রেখেছি, একটু লিখে রেখেছি যাতে করে তোমাদের বোঝাইতে সুবিধা হয়। ধরা যাক কবির দম্পতির যে মহিলা, যে স্ত্রীটা আছে, কবিরের যে ওয়াইফ, তার এখানে হলো ডিম্বাণু উৎপাদন হলো। ডিম্বাণুটা এখানে অবস্থান করলো। কবির নামের ব্যক্তিটা শুক্রাণু গিয়ে এই যে ডিম্বাণুর সাথে এখানে গিয়ে মিলিত হলো। শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলো। কিভাবে মিলিত হয়? ডিম্বাণুর বাইরে যে আবরণটা থাকে, করোনা রেডিয়াটা, জোনা পেলুসিডা, এগুলাকে শুক্রাণুর যে অ্যাক্রোজোম সেটা গলিয়ে ফেলে। এতে করে শুক্রাণুর নিউক্লিয়াস আর ডিম্বাণুর নিউক্লিয়াস দুটো একসাথে এভাবে মিলিত হয়ে যায়। এভাবে নিষেক হয়। তাহলে নিষেক হওয়ার পরে দেখা যায় জাইগোট তৈরি হয়। জাইগোটের অনেকগুলো হচ্ছে কোষ তৈরি হয় একসাথে, সেটাকে বলে মরুলা। ভেতরে গর্তওয়ালা অনেকগুলো কোষ পাওয়া যায়, যেটার নাম হলো ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাটা মেনলি এখানেই তৈরি হয়, এখানে ব্লাস্টুলা তৈরি হয়। তারপরে ব্লাস্টুলাটা এখান থেকে এই জরায়ুর প্রাচীরে এসে স্থাপিত হয়। এটাকে বলা হয় কিন্তু গর্ভধারণ। কেমনে কি হলো সবগুলো তোমরা বুঝতে পারছো। শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হলো গিয়ে ফেলোপিয়ান নালীর ভেতরে। তারপরে শুক্রাণু ডিম্বাণুর মিলনের পরে জাইগোট তৈরি হলো, বিভাজনের পরে ব্লাস্টুলা হলো, ব্লাস্টুলা এসে জরায়ুর প্রাচীরে স্থাপিত হলো। এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়মে গর্ভধারণের পদ্ধতি। আর টেস্ট টিউবের বেবির সময় কি করা হয়? ডিম্বাণুটা এখানে তৈরি হয়, এখান থেকে ডিম্বাণুটাকে সংগ্রহ করা হয়, এখান থেকে ডিম্বাণুটাকে সংগ্রহ করা হয় করে ডিম্বাণুটাকে নিয়ে গিয়ে টেস্ট টিউবের মধ্যে নিয়ে ডিম্বাণুটাকে এখান থেকে ডিম্বাণুটাকে টেস্ট টিউবের মধ্যে নিয়ে এই ডিম্বাণুকে শুক্রাণুর সঙ্গে মিলন করিয়ে দিয়ে টেস্ট টিউবের মধ্যে নিষেক করানো হয়। এটাকে কিন্তু বলা হয় আইভিএফ পদ্ধতি, যেটা কিন্তু আমাদের এই যে উদ্দীপকের এই যে কোন দম্পতি, রহমান দম্পতি কিন্তু এভাবে তাহলে বাচ্চা নেন। এখানে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে নিষেক হয়, এখানে একটা ভ্রূণ তৈরি হয়। এবার এই ভ্রূণটাকে নিয়ে গিয়ে জরায়ুর প্রাচীরে স্থাপন করা হয়, সেটাকে কিন্তু বলা হয় আইভিএফ। যাই হোক, প্রাকৃতিক পদ্ধতিটাকে একটু আমাদের বর্ণনাও দেওয়া লাগবে, আমরা পড়লাম, তারপর একটু বর্ণনাটা তোমাদেরকে বলি। শুক্রাণুর অ্যাক্রোসোমের হায়ালুরোনিডেজ এনজাইম দ্বারা ডিম্বাণুর প্রাচীর বিগলন হয়। এই যে দেখো শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে, সেকেন্ডারি ওসাইট থেকে ডিম্বাণু তৈরি হয়। এই কথাটা আগে তোমাদের আমি বুঝিয়েছি। ডিম্বাণু কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয় থাকে না। শুক্রাণু যখন ডিম্বাণুর ভেতরে ঢোকার শুরু করে তখনই কিন্তু ডিম্বাণুর উৎপত্তি হয়, সেকেন্ডারি ওসাইট বিভাজন করে ডিম্বাণু তৈরি হয়। তারপরে শুক্রাণু নিউক্লিয়াস আর ডিম্বাণু নিউক্লিয়াসের মিলন হয়, তারপরে জাইগোটের বিভাজন শুরু হয়, তারপর জাইগোট থেকে মরুলা, তারপর ব্লাস্টুলা তৈরি হয়। তারপরে দেখো ব্লাস্টুলা গিয়ে জরায়ুর এন্ডোমেট্রিয়ামে স্থাপিত হয়। এভাবে স্বাভাবিক নিয়মে গর্ভধারণ হয়। আচ্ছা, উদ্দীপকের পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো তোমরা। পরের প্রশ্নতে কি বলা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত রহমান দম্পতির ব্যবহৃত পদ্ধতির কর্মকৌশল ব্যাখ্যা করো। রহমান দম্পতি একটা চিকিৎসার মাধ্যমে বাচ্চা নিয়েছেন, তার মানে এভাবে তোমরা লিখবে যে উদ্দীপকের রহমান দম্পতি আইভিএফ পদ্ধতিতে সন্তান গ্রহণ করেছেন বা গর্ভধারণ করেছেন। আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করেছেন রহমান দম্পতি। নিচে আইভিএফ পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো। আইভিএফ পদ্ধতির ধাপগুলো তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো আইভিএফ পদ্ধতির ধাপগুলো এখানে লেখা আছে। কেমনে কি আমরা আইভিএফ পদ্ধতিটা করি তোমাদের ইতিমধ্যে আমি বলেছি। তেমন কিছুই না, যেভাবে সন্তান বড় হবে ওভাবেই হবে। নর্মালি শুক্রাণু ডিম্বাণুর মিলনটাই ফেলোপিয়ান নালীর মধ্যে হওয়ার কথা, কিন্তু সেখানে না করে ডিম্বাণু যখন তৈরি হবে ডিম্বাণুটাকে সংগ্রহ করে টেস্ট টিউবের মধ্যে ডিম্বাণুটাকে নিয়ে তার সঙ্গে শুক্রাণু মিলিত করে দিয়ে শুক্রাণু ডিম্বাণুর মিলনটা টেস্ট টিউবের মধ্যে করানো হয়। তারপর যে ভ্রূণটা গঠন হয় এই ভ্রূণটাকে নিয়ে গিয়ে জরায়ুর প্রাচীরে স্থাপন করা হয়। এটাতে আইভিএফ পদ্ধতি, তাই না?
এখানে ধাপগুলো আছে, আগেও কিন্তু আমরা পড়েছি এই ধাপগুলো সম্পর্কে। ধাপ একে যেটা করা হয় স্বাভাবিক রজত চক্রটাকে দমন করা হয়। ডাক্তার নিজের পরিকল্পনা মাফিক রজত চক্র হওয়ার জন্য স্বাভাবিক রজত চক্রকে দমন করে। ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি। নারীরা তো প্রতি মাসে একটা করে ডিম্বাণু তৈরি করবে, কিন্তু একটা করে ডিম্বাণু তৈরি করলে অনেক রিস্ক, প্রজনন মিস হয়ে যেতে পারে। এই জন্য ডাক্তার হরমোন প্রয়োগের মাধ্যমে নারীদের ডিম্বাণু উৎপাদনের ক্ষমতাটা বাড়ায় নেন। তারপরে অগ্রগতি পরীক্ষা করা হয় যে সঠিকভাবে ডিম্বাণু তৈরি হচ্ছে কিনা, ডাক্তাররা যাচাই করেন। তারপরে যখন ডিম্বাণু তৈরির সময় হয়, ডিম্বাণুটাকে সংগ্রহ করা হয়, শুক্রাণু সংগ্রহ করা হয়, শুক্রাণু ডিম্বাণুর মিলন করে নিষেক করানো হয়, ভ্রূণটাকে নিয়ে গিয়ে জরায়ুর প্রাচীর স্থাপন করে দেওয়া হয়। এভাবে আইভিএফ করা হয়। খুব গুরুত্বপূর্ণ এটা সিকিউ, খুবই আসে পরীক্ষায়, খুব আসে। আইভিএফ পদ্ধতির ধাপগুলো নিয়ে আলোচনা করো, তোমরা লিখে ফেললে। ঠিক আছে, চলো তো আরেকটা সিকিউ আমরা দেখি। উদ্দীপকের ছবিতে কি দেখানো হচ্ছে বলো তো? এটা একটা ডিম্বাণু। উদ্দীপকের এক্স দিয়ে একটা ডিম্বাণু বোঝানো হচ্ছে, আর দেখো শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে ঢোকার চেষ্টা করছে। ওয়াই দ্বারা কিন্তু শুক্রাণু বোঝানো হচ্ছে। এক্স দ্বারা ডিম্বাণু আর ওয়াই দ্বারা কিন্তু এখানে দেখো শুক্রাণু বোঝানো হচ্ছে। আমাদের গ চিত্রে কি জানতে চেয়েছে বলতো? গ প্রশ্নটি কি বলেছে? উদ্দীপকের ওয়াই এর গঠন রূপ ব্যাখ্যা করো। উদ্দীপকের ওয়াই দ্বারা শুক্রাণু বোঝানো হচ্ছে। তোমরা তাহলে এভাবে উত্তর দেওয়া শুরু করবে। উদ্দীপকের ওয়াই দ্বারা একটা শুক্রাণুকে দেখানো হয়েছে, গঠন রূপ ব্যাখ্যা করতে বলেছে, তার মানে শুক্রাণু চিত্র আঁকতে হবে তোমাদের। তাহলে তোমরা একটু হেডিং দিবে যে নিম্নে শুক্রাণু চিত্র আঁকা হলো বা গঠন বর্ণনা করা হলো। শুক্রাণুর মধ্যে মোটামুটি 4টা অংশ থাকে, বড় একটা মাথা থাকে, গলা থাকে, মধ্যখণ্ড থাকে, লেজ থাকে। এগুলো আঁকতে পারলেই হবে, খুবই সহজ ছবি। দেখো শুক্রাণুর একটা সুন্দর মাথা থাকে, মাথাটা অনেক বড় হয় শুক্রাণুর। তারপর এটা গলা, তারপরে এটা হলো তার মধ্যখণ্ড, তারপর হচ্ছে এটা তার লেজ। ঠিক আছে, এই হচ্ছে শুক্রাণুর মোটামুটি স্ট্রাকচার। এটাই হচ্ছে শুক্রাণুর মোটামুটি স্ট্রাকচার। সবকিছু যদি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিই, এই জিনিসটা হচ্ছে শুক্রাণুর মাথা বা মস্তক। মাথার একদম সামনের দিকে, বুঝছো, শুক্রাণুর যে মাথা আছে তার সামনের দিকে এরকম একটা ক্যাপের মতো স্ট্রাকচার থাকে। এই জিনিসটাকে বলা হয় অ্যাক্রোসোম। অ্যাক্রোসোম থেকে হায়ালুরোনিডেজ নামক একটা এনজাইম ক্ষরণ হয়, যার কাজ হলো ডিম্বাণুটাকে ফুটা করা। ঠিক আছে, এছাড়া শুক্রাণুর ভেতরে বড় একটা নিউক্লিয়াস থাকে। এখানে কি থাকে তাহলে শুক্রাণুর বলতো? বড় একটা নিউক্লিয়াস থাকে। এই অংশটাকে বলা হয় শুক্রাণুর গলা বা গ্রীবা। শুক্রাণুর গলা বা গ্রীবা। আর এখানে 2টা সেন্ট্রিওল থাকে। ঠিক আছে, শুক্রাণুর গলা বা গ্রীবাতে তার সেন্ট্রিওল থাকে। এই অংশটাকে বলা হয় শুক্রাণুর মধ্যখণ্ড। এই অংশটার নাম হলো শুক্রাণুর মধ্যখণ্ড। এই জিনিসটার নাম হলো তার মধ্যখণ্ড। আর মধ্যখণ্ডের মধ্যে এক গাদা এরকম স্ট্রাকচার থাকে। এই জিনিসগুলোকে কিন্তু বলা হয় তাদের মাইটোকন্ড্রিয়া। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই জিনিসটার নাম হলো তার লেজ। তাহলে বলো, একটা শুক্রাণুর 4টা অংশ তোমরা চিনতে পেরেছো? মাথা, গ্রীবা, মধ্যখণ্ড, লেজ। এটাই তোমাকে আঁকতে হবে, এটাই তোমাকে আঁকতে হবে। আমার এই ছবিতে একটা জিনিস সমস্যা হয়েছে, সেটা হলো এই যে মধ্যখণ্ডটা অনেক মোটা দেখাচ্ছে, আর একটু চিকন যদি করতে পারো দেখতে ভালো দেখাবে। আমি আর চেঞ্জ করলাম না, হয়ে গেল। আচ্ছা, জীবজগতে এক্স এবং ওয়াই এর মিলন প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। এক্স মানে হচ্ছে ডিম্বাণু, আর ওয়াই মানে হলো শুক্রাণু। এক্স এবং ওয়াই এর মিলন, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে কি বলা হয় বলতো? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। নিষেকের গুরুত্ব ব্যাখ্যা করতে বলেছে। তোমরা এভাবে লিখবে যে উদ্দীপকের এক্স দ্বারা ডিম্বাণু আর ওয়াই দ্বারা শুক্রাণু বোঝানো হচ্ছে। শুক্রাণু ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন। নিচে নিষেক বা ফার্টিলাইজেশনের গুরুত্ব আলোচনা করা হলো। আমি এখানে কিছু গুরুত্ব লিখেছি। শুক্রাণু আর ডিম্বাণু যখন দুটো একসাথে মিলিত হয়, দেখো এটা হলো শুক্রাণু আর এটা হলো ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় তখন তৈরি হয় জাইগোট। এই জাইগোটটা বিভাজিত হয়, তো সেখান থেকে একটা শিশু বা বেবি তৈরি হয়, তাই না বলো? তো দেখা যায় এই বেবির শরীরের মধ্যে শুক্রাণুরও ডিএনএ আসে, ডিম্বাণুরও ডিএনএ আসে। এই জন্য বাচ্চার শরীরের মধ্যে শুক্রাণু ডিম্বাণু বলেন বাবা মা দুজনের ডিএনএরই একটা মিশ্রণ পাওয়া যায়। ঠিক আছে, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট। শুক্রাণু এবং ডিম্বাণু দুটাই যেহেতু মিলিত হয় বাচ্চা হয়, নিষেক হয়, তাই পিতামাতার দুজনের বৈশিষ্ট্য কিন্তু বাচ্চার শরীরে পাওয়া যায়। নতুন জেনেটিক রিকম্বিনেশন হয়। নতুন জেনেটিক রিকম্বিনেশন মানে হচ্ছে নতুন রকম কিছু ডিএনএ বা হচ্ছে জিনের আবির্ভাব হয়।
বাপের শরীরের ডিএনএ এবং মায়ের শরীরের ডিএনএ মিশ্রিত হয়, নতুন একটা রিকম্বিনেশন তৈরি হয়। বুঝতে পারছো? কখনোই সন্তান বাবার মতোও হয় না, মায়ের মতোও হয় না। মানে কথাটার ভুল মিনিং দিও না, সন্তান অবশ্যই বাবা মার মতো হয়, কিন্তু 100% বাবার মতোও হয় না, 100% মায়ের মতোও হয় না। দেখা যায় তার মধ্যে একটা রিকম্বিনেশন থাকে, বাপ মায়ের একটা সুন্দর মিশ্রণ থাকে। সিনেমাতে অবশ্য আলাদা কাহিনী দেখায়। ওই যে বলিউডের সিনেমা আছে, সেখানে দেখায় যে বাপ বাহুবলী বেটা বাহুবলী একই রকম দেখতে। বাহুবলী সিনেমা দেখছো তোমরা আশা করি। তো ওই বাপ বাহুবলী বেটা বাহুবলী একই রকম দেখতে, এটা বায়োলজিতে সম্ভব না। অবশ্যই বাচ্চার শরীরের মধ্যে বাপ মায়ের দুজনের ডিএনএর একটা রিকম্বিনেশন আমরা দেখতে পাবো। প্রকরণ তৈরি, প্রকরণ ব্যাপারটা কি? একই বাবা মা, কিন্তু তাদের 5টা সন্তান 5 রকম দেখতে। এটা কেন হয়? কারণ শুক্রাণু এবং ডিম্বাণুর ডিএনএ গুলো আলাদা আলাদাভাবে 5টা সন্তানের মধ্যে রিকম্বিনেশন হয়। এটাকে বলে প্রকরণ। ডিপ্লয়েড সংখ্যা পুনঃপ্রতিষ্ঠা লাভ করা, এই কথাটার মানে আমি তোমাদের বুঝাই দিচ্ছি। এই শুক্রাণু কিন্তু হলো হ্যাপ্লয়েড, ডিম্বাণু কেমন বলো? হ্যাপ্লয়েড। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় তৈরি হলো জাইগোট, জাইগোট ডিপ্লয়েড, আবার বাচ্চাও কিন্তু ডিপ্লয়েড। শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় বলেই কিন্তু ডিপ্লয়েড বাচ্চা পায়। বাপ মাও ছিল ডিপ্লয়েড, বাচ্চাও পেলাম আমরা ডিপ্লয়েড। শুক্রাণু ডিম্বাণুর মিলন না হলে কিন্তু এই জিনিসটা সম্ভব হতো না। তারপরে দেখো লিঙ্গ নির্ধারণ। আমরা জানি এক্স এক্স, বাচ্চা যদি এক্স এক্স এই দুটা ক্রোমোজোম পায়, বাচ্চা যদি এক্স এক্স এই দুটা ক্রোমোজোম পায়, তাহলে বাচ্চাটা হবে কন্যা সন্তান, আমরা জানি। আর যদি বাচ্চা এক্স ওয়াই এই দুটা ক্রোমোজোম পায়, তাহলে সেটা হবে পুত্র সন্তান, এটাও আমরা জানি। তো কন্যা সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে, এটা কিভাবে আসলে নির্ধারণ হয়? আমরা জানি সব সময় যে শুক্রাণুর মধ্যে দুরকম শুক্রাণু থাকে। কিছু শুক্রাণুর মধ্যে এক্স থাকে আর কিছু শুক্রাণুর মধ্যে ওয়াই থাকে। আর ডিম্বাণুর মধ্যে সবসময় এক্স থাকে। এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়ে যদি ডিম্বাণুর সাথে মিলিত হয়, এক্স এক্স হবে, মানে কন্যা সন্তান জন্ম নিবে। ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হলে, ওয়াই ক্রোমোজোমধারী শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হলে সন্তান হবে এক্স ওয়াই, মানে হলো পুত্র সন্তান। তার মানে সন্তানের লিঙ্গ কেমন হবে সেটাও নির্ধারণ হয় কিন্তু নিষেকের মাধ্যমে। জীবের বংশের ধারাবাহিকতা রক্ষা হয় নিষেকের মাধ্যমে। শুক্রাণু ডিম্বাণু না মিলিত হলে তো বাচ্চা হতো না, আর বাচ্চা না হলে জীবের যে ধারাবাহিকতা সেটাও কিন্তু রক্ষা হতো না। ওকে, সিকিউ কিন্তু মোটামুটি আমরা দুটো সলভ করলাম। বেশিরভাগ সিকিউ কিন্তু এগুলোর মধ্যেই কমন পড়ে, বিশেষ করে আইভিএফটা খুব ইম্পর্টেন্ট, বা বাদ বাকি জিনিসগুলো ইম্পর্টেন্ট। তবে তোমরা যদি আরও অনেক বেশি সিকিউ সলভ করতে চাও, অনেক অনেক এমসিকিউ সলভ করতে চাও, তোমরা খুবই স্বল্প মূল্যে আমাদের একটা কোর্সে যুক্ত হতে পারো। দেখো, বায়োলজি শার্পশট 2026, বিশেষ করে 26 সালে যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবে তাদেরকে টার্গেট করে এই কোর্সটা ডিজাইন করা। এই কোর্সের কোর্স ফি মাত্র 199 টাকা। 199 টাকা তুমি কি কি পাচ্ছ সেটা একটু বলি। তুমি 2000টা এমসিকিউ, বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ পাবে এই কোর্সে। 2000টা এমসিকিউ, মানে এই এমসিকিউগুলো সলভ জানলে মোটামুটি তোমার আর কিছু পড়াশোনা করা লাগবে না। তুমি ইজিলি কিন্তু অনেক এমসিকিউ কমন পাবে। প্রায় 200টার মতো সিকিউ সলভ করা হবে। সিকিউ যদি 200টা সলভ তোমার থাকে ইন্টারমিডিয়েটে, তাহলে সিকিউ নিয়ে বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না। যত রকম ড্রয়িং আছে, প্রায় 100টার মতো ড্রয়িং আমি তোমাদেরকে প্র্যাকটিস করানো শেখাবো এই কোর্সে। দেখো, এই যে ক্লাসটা নিলাম, এখানে কিন্তু ড্রয়িংগুলো আমি আগে থেকে এঁকে রেখেছিলাম, কিন্তু এই কোর্সে আমি ড্রয়িংগুলো তোমাদেরকে এঁকে এঁকে দেখাবো। বুঝছো? যাই হোক, এত দারুণ একটা ফিচার সমৃদ্ধ কোর্স যেটা আমরা 199 টাকায় দিচ্ছি। যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবে। একটা দুটো ক্লিক করেই কিন্তু কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে। বুঝছো? আমাদের আরেকটা কোর্স সম্পর্কে বলি, খুবই দারুণ একটা কোর্স। তোমাদের এইচএসসির পরে অ্যাডমিশন আসবে, অ্যাডমিশনের জন্য তোমরা বায়োলজির বিভিন্ন কোর্স কিনে রাখো। আমাদের কোর্সটা এখন থেকেই চালু আছে। খুবই ভালো একটা কোর্স। কেন বলছি জানো? কারণ এই কোর্সটাতে আমি 24টা অধ্যায়ের প্রিমিয়াম ক্লাস নিব তোমাদের, এবং এই ক্লাসগুলো খুবই বেশি টাইম এফিশিয়েন্ট হবে। খুব অল্প সময়ে তোমাকে অ্যাডমিশনের একটা গোছালো প্রিপারেশন আমি কমপ্লিট করে দিব। 24টা অধ্যায়, মেডিকেল হোক, ভার্সিটি হোক, তোমার যেটার প্রিপারেশন হোক না কেন, তোমরা এই কোর্সটাতে যুক্ত হতে পারবে। এবং এবছর হওয়া 14টা অধ্যায়ের আর্কাইভ ক্লাস এখন থেকে দেওয়া থাকবে। তুমি কোর্সে যুক্ত হওয়া মাত্র আর্কাইভ ক্লাসগুলো দেখতে পাবে। 50টার মতো আমরা এক্সাম নিব, এবং সাপ্তাহিক মেন্টরশিপ সেশন থাকবে আমাদের। অ্যাডমিশনের সময় ছেলেমেয়েরা দিক নির্দেশনার অভাবে অনেক ভুল করে বসে, সেই সময় তাদেরকে প্রতি সপ্তাহে যদি একটু দিক নির্দেশনামূলক সেশন একটা নেওয়া যায়, খুবই তাদের উপকার হয়। আমি এটা নিই, প্রতি বছর অ্যাডমিশন ব্যাচে নিই, এটাতেও নিব। কোর্স ফি দেখো 1000 টাকা, তবে না, এখন তোমরা যদি ভর্তি হও, দারুণ একটা ছাড় চলছে। 50% ডিসকাউন্টে তোমরা 500 টাকায় এই কোর্সটাতে ভর্তি হতে পারবে। মাত্র 500 টাকায় তোমরা অ্যাডমিশন বায়োলজির ফুল কোর্সটা পেয়ে যাচ্ছ। এই অফারটা থাকবে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষা শুরু হলে কিন্তু আর অফারটা দেওয়া হবে না। কাজে তোমার যদি হাতে মাত্র 500 টাকা থাকে, তোমরা এই কোর্সটাতে যুক্ত হয়ে যাও, খুবই কাজে দিবে তোমার। আর এটা তো যুক্ত হওয়া মাস্ট তোমাদের জন্য। তোমরা যেই কোর্সই কিনে রাখো না কেন, 199 টাকা খুবই সস্তা একটা কোর্স। বায়োলজির একদম সুন্দর সিকিউ, এমসিকিউ এবং ড্রয়িং এর একটা গোছালো প্রিপারেশন হবে তোমার এই কোর্সে। ঠিক আছে? দুটো কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব। তোমরা ক্লিক করে ওয়েবসাইট থেকে গিয়ে কোর্সটাতে এনরোল করতে পারবে। এবং আমাদের ফেসবুক গ্রুপও আছে, সেখানেও একটু যুক্ত হয়ে যেও। অনেকে আবার কোর্স কিনে নেয় কিন্তু ফেসবুক গ্রুপে যুক্ত হয় না, এটা যেন না হয়। তাহলে চলো,
আমরা এমসিকিউগুলোর চলো এবার একটু সলভ জেনে নিই, এমসিকিউগুলোর সলভ জেনে নিই। এমসিকিউ এ কি বলা আছে একটু দেখো তো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আর্কেন্টেরন কোথায় দেখা যায়? আমরা জানি ভ্রূণ যখন গঠন হয় তখন গ্যাস্ট্রুলা নামক একটা দশা আমরা পাই। এই গ্যাস্ট্রুলা দশাতে দেখা যায় ভ্রূণের ভেতর দিয়ে এরকম একটা নল, এই নলটাকে বলা হয় কিন্তু আর্কেন্টেরন, তাই না? গ্যাস্ট্রুলা দশাতে এই আর্কেন্টেরন আমরা দেখতে পাই। ভ্রূণের গ্যাস্ট্রুলা দশাতে আমরা আর্কেন্টেরন দেখতে পাই। ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয় মানুষের কোন অঙ্গ? আমাদের নাড়ি ভুঁড়ি তৈরি হয় এন্ডোডার্ম থেকে, গায়ের চামড়া এবং চামড়া সম্পর্কে জিনিসপত্র তৈরি হয় একটোডার্ম থেকে, মেসোডার্ম থেকে আমাদের হাড্ডি, মাংস, রক্ত এগুলো তৈরি হয়, তাই না? দেখো স্নায়ুতন্ত্র এটা একটু ব্যতিক্রম, এটা সম্পর্কে আমি বারবার বলেছি। স্নায়ুতন্ত্র একটু ভেতরে থাকলেও এটা তৈরি হয় একটোডার্ম থেকে। স্নায়ুতন্ত্র তৈরি হয় একটোডার্ম থেকে। চুল এটাও কিন্তু আমাদের তৈরি হয় একটোডার্ম থেকে, দেহের বাইরে রয়েছে। ফুসফুস এটা আবার তৈরি হয় এন্ডোডার্ম থেকে। ফুসফুসটা তৈরি হয় এন্ডোডার্ম থেকে। শ্বসনতন্ত্র তৈরি হয় এন্ডোডার্ম থেকে। প্রশ্নতে বলেছিল মেসোডার্ম থেকে কি তৈরি হয়। দেখো হৃৎপিণ্ড, আমাদের রক্ত সম্পর্কে যে কোনো জিনিসপত্র তৈরি হবে মেসোডার্ম থেকে, বুঝছো? তাহলে হৃৎপিণ্ড এখানকার উত্তর হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রেখো। পুং জননতন্ত্রের অংশ কোনটি? এগুলোর মধ্যে কোনটা পুং জননতন্ত্রের অংশ বা পুরুষের শরীরে আছে? দেখো জরায়ু, ডিম্বাশয়, ফেলোপিয়ান নালী এগুলো সবই হলো স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। এগুলো সবই স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। পুরুষের তাহলে কোনটা? এপিডিডাইমিস। পুরুষের যে অন্ডকোষ থাকে না দুইটা, এই অন্ডকোষের উপরে এরকম ক্যাপের মতো করে ঢাকনার মতো করে যে অংশটা থাকে তার নামই তো এপিডিডাইমিস। এদের কাজ হলো শুক্রাণুটাকে বাছাই করা, শুক্রাণুটাকে সতেজ করে দেওয়া, তাই না? পড়েছি আমরা এটা সম্পর্কে। সিমেন্ট তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ? পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে সেমিনাল ভেসিকল। একটা জিনিসই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, সেমিনাল ভেসিকলই হলো পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, ঠিক আছে? আর এপিডিডাইমিসের কাজ হলো শুক্রাণুকে বাছাই করা, শুক্রাণুকে বাছাই করা। এপিডিডাইমাস হচ্ছে শুক্রাণুকে বাছাই করে। ভাস ডিফারেন্স হচ্ছে শুক্রাণুকে বহন করে, পরিবহন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক আছে? স্ত্রী জননতন্ত্রের অংশ কোনটি? স্ত্রী জননতন্ত্রের অংশ কোনটা? স্ত্রীদের অংশ দেখো, স্ক্রুটাম এটা হচ্ছে অন্ডকোষের আবরণ, এই যে অন্ডকোষ, অন্ডকোষের আবরণটার নাম হলো স্ক্রুটাম। প্রোস্টেট গ্রন্থি এটা হচ্ছে পুরুষের থাকে, সেমিনাল ভেসিকল এগুলা হচ্ছে পুরুষের গ্রন্থি, বুঝছো? পুং গ্রন্থি, পুং জননতন্ত্রের গ্রন্থি এগুলা, এই দুটা। সার্ভিক্স হচ্ছে জরায়ুর মুখের নাম, এটা হলো জরায়ু, এটা হলো ভ্যাজাইনা বা যোনি। এই যে মুখটা, এই মুখটাকে বলা হয় কিন্তু সার্ভিক্স, ঠিক আছে? জরায়ুর মুখটাকে বলা হয় কিন্তু সার্ভিক্স। ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি? কোথায় ভ্রূণটা বিকাশ লাভ করে? দেখো ব্যাপারটা বোঝো, এটা হলো একটা জরায়ু, এটা হলো ভ্যাজাইনা। এই জায়গাতে কিন্তু শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়। নিষেক হয় কিন্তু ফেলোপিয়ান নালীতে, কিন্তু ভ্রূণটা আস্তে আস্তে বড় হয় কোথায়? ভ্রূণটা আস্তে আস্তে বড় হয় এই জায়গাতে, জরায়ুর প্রাচীরে। জরায়ুর প্রাচীরে এখানে কিন্তু ভ্রূণটা আস্তে আস্তে বিকাশ লাভ করে। তাহলে কোথায় ভ্রূণের বিকাশ হয় বলতো? জরায়ুর প্রাচীরে। জরায়ুর প্রাচীরে, প্রাচীর নাই, জাস্ট জরায়ু আছে, সেটা আমি উত্তর দিলাম। কোনটি পুরুষের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি? পুরুষের রয়েছে ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স কেটে ফেললে পুরুষ স্থায়ীভাবে বন্ধা হয়ে যায়। ভাস ডিফারেন্স কেটে ফেলাকে বলা হয় ভ্যাসেক্টমি। এটা পুরুষের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি। পুরুষের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে ভ্যাসেক্টমি। নারীদের জন্য এটা হলো টিউবেক্টমি, বুঝছো? এটা খুব ইম্পর্টেন্ট। নারীদের জন্য স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হলো টিউবেক্টমি। ডায়াফ্রাম এটা হলো নারীদের অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি। নারীদের হলো অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হলো ডায়াফ্রাম ব্যবহার করা। ডায়াফ্রাম মানে তেমন কিছুই না, নারীদের যে সার্ভিক্স আছে, জরায়ুর মুখ আছে, সেখানে একটা ঢাকনা বসায় দেওয়া হয়। এই ভ্রূণীয় মেসোডার্ম থেকে কোনটা তৈরি হয়? তোমাদের আগেই বলেছি, দেহের বাইরের জিনিস তৈরি হবে একটোডার্ম থেকে, নাড়িভুঁড়ি তৈরি হবে এন্ডোডার্ম থেকে, হাড্ডি মাংস থেকে শুরু করে যা আছে সব তৈরি হবে মেসোডার্ম থেকে। দাঁতের এনামেল, দাঁতের বাইরের লেয়ার, দাঁতের বাইরের লেয়ার এটা অবশ্যই একটোডার্ম থেকে তৈরি হয়। হৃৎপিণ্ড এবং হাড্ডি, হৃৎপিণ্ড এবং হাড্ডি এগুলাই তৈরি হয় মেসোডার্ম থেকে। 2, 3 কোথায় আছে? গতে। যৌনবাহিত অসুখ কোনটা? সিফিলিস, গনোরিয়া, এইডস। খুবই সহজ প্রশ্ন, সবগুলাই যৌনবাহিত অসুখ। চিত্রের এই অংশটির নাম কি? দেখো এটা একটা শুক্রাণু দেখানো হচ্ছে এখানে। শুক্রাণুর এই যে এই অংশটার নাম হচ্ছে, তোমরাই বলো তো, নাম হলো অ্যাক্রোসোম। এটার নাম হলো অ্যাক্রোসোম বা অ্যাক্রোজোম। এখান থেকে হায়ালুরোনিডেজ এনজাইম ক্ষরণ হয়, যার কাজ হচ্ছে ডিম্বাণুটাকে ফুটা করা। এখান থেকে কোন এনজাইমটা ক্ষরণ হয়? নাম লিখে রাখছি, নাম হলো হায়ালুরোনিডেজ। এখান থেকে হায়ালুরোনিডেজ নামের একটা এনজাইম ক্ষরণ হয়, যার কাজ হলো ডিম্বাণুটাকে ছিদ্র করা। চিত্রে প্রদর্শিত এ অংশটির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? অ্যাক্রোজোমের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য?
এখান থেকে হায়ালুরোনিডেজ এনজাইম ক্ষরণ হয়, যার কাজ হলো ডিম্বাণুটাকে ফুটা করা, তাই না? এই যে দেখো, ডিম্বাণুর পর্দা বিগলনে সহায়তা করা, এটাই উত্তর হবে তাহলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এমসিকিউ সলভ শেষ করলাম। এমসিকিউ সলভ করতে চাইলে অনেক করা যাবে, কিন্তু আমাদের ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। এমসিকিউ সলভের জন্য ডেডিকেটেড ব্যাচ আছে, মাত্র 199 টাকায় তুমি ভর্তি হতে পারবে। প্লিজ এমসিকিউ বেশি করে সলভ করতে চাইলে এই কোর্সটাতে যুক্ত হয়ে যাও, এবং হাতে যদি একটু এক্সট্রা টাকা থাকে, এরপরে তোমার অ্যাডমিশন যেহেতু ভর্তি হতেই হবে কোথাও না কোথাও, তোমরা 500 টাকা ডিসকাউন্টে এই কোর্সটাতে যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। নেক্সটে কোন ক্লাসটা তোমার প্রয়োজন সেটা একটু কমেন্ট করে দিও। এতক্ষণ ধরে ক্লাসটা তোমার কেমন লাগবে সেটাও তোমরা জানিও। তোমাদের আসলেই উপকার হচ্ছে কিনা ওয়ান শট ক্লাসগুলোতে সেটা তোমরা একটু জানিও। তোমাদের এইচএসসি প্রিপারেশন কেমন হচ্ছে, কি সমস্যা ফেস করছো সেগুলোও আমাকে জানাতে পারো। সব মিলে একটু পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। ভালো থেকো সবাই।